এখনো অনেকের কাছে অজ্ঞাত। তিনি যখন হিন্দু কলেজে যান সেখানে ব্রাহ্মণ এবং বৌদ্ধ ছাত্ররা ছাড়া অন্যরা পড়তে পারতো না। তিনি ঝুঁকি নিয়ে এখানে সমস্ত অংশের ছেলে মেয়েদের নিম্নবর্ণের মানুষকেও তিনি সেখানে ঢোকাবার। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সম্পাদক নামটা সহ সভাপতি নামটা হরকিশোর ভৌমিক। 26শে সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ভারতবর্ষের নবজাগরণের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং অবৈতনিক শিক্ষার জন্য তার জীবন ব্যাপী লড়াই করেছিলেন, কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পরেও আজকে এই শিক্ষা থেকে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ বঞ্চিত। তাই আমরা মনে করি আজকের যুগেও বিদ্যাসাগরের যে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমরা যুব সমাজ, ছাত্র সমাজ এবং মানুষের কাছে আবেদন রাখছি, তারা যেন বিদ্যাসাগর চর্চা প্রত্যেকটি ঘরে ঘরে করে এবং শিক্ষার, আধুনিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা প্রসারের জন্য লড়াই চালিয়ে যায়। ধন্যবাদ। এই সভা কাজ আমরা শুরু করি। দিয়ে সরকার নিবেদন করবে সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিনয় চক্রবর্তী, আগরতলা তথা ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক সদস্য শ্রী ননী গোপাল দেবনাথ মহাশয়। তার জন্মদিনে আমরা সেখানে সমবেত হয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বিশেষ করে বাঙালি জাতিকে তথা ভারতবাসীকে তিনি যা দিয়ে গেছেন, সেই তুলনায় সত্যি কথা বলতে কি ওনাকে আমরা সেইভাবে মর্যাদা দিতে পারিনি, দেশ এবং জাতি সেভাবে তাকে দেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। জন্মদিন আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রত্যেক বছর এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে থাকি। এবছরও আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি
উপস্থিত প্রত্যেকে আমি অনুরোধ করছি একে একে সব বিসর্জন দেখা করে শ্রদ্ধা নিবেদন করার জন্য। কে ধরছে বিয়ে যাবে? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনে চাইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? কে মারছে? কই থেকে ধরে নিছে? আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, কোন জায়গাতে নিছে? বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? হ্যাঁ, কি করে এমনিতে? কোন জায়গাতে? রহিমপুর। আচ্ছা, তারপরে কোন কোন জায়গাতে মারছে? আমি তো পারি না, তো আমরা 2-3 বার ঢাকা ঢালছি হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে এত পাওয়া। তোমরা দিকে একটা লোককে দিয়েছে মারছে। হ্যাঁ, হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কে ধরছে বিয়ে যাবে? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে?
কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড় মারছে। আর এটা দিয়েছে বিরা। আমাদের কথা ভিডিও দিয়েছে। আমি ছুয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গ্রাম থেকে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাকা আর কাছে নিছে। বেড়ার কাছে নিছে? কি কারণে নিছে? বাজার তাই তুলছে। হ্যাঁ, কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দুনো হাতে, এরপর ফার আইছে বেশি। গাদি দেওয়ার নামে গাদির পিঠা বসে পারেন। হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঢাকা ঢালছি পুলিশ। হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল। তোমরা দিকে একটা লোককে দিয়েছে মারছে। হ্যাঁ, হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? ও এডি এডি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কে ধরছে? বিয়েছে ভাই? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি?
কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড়ে মারছে। আর এটা দিয়েছে বিরা। আমাদের কথা ফিটে দিয়েছে, আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গাঁও থেকে, আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাকা আর গেছে নিছে। বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? বাজার তাই তুলছে। হ্যাঁ, কি করে এমনিতে? ওই তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দোনো হাতে, এরপর ফার আইছে বেশি। গাড়ি দেওয়ার নামে গাড়ির ফিতে বসে পারেন। হাত ভেঙে যাচ্ছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঢাকা ঢালছি পুলিশ। হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল। তোমরা দিকের একটা লোকের দিয়েছে মারছে। হ্যাঁ, হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? হয় এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কে ধরছে? বিয়েছে? কি করতে লাগছিল? হ্যাঁ, হ্যাঁ, বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড়ে মারছে। আর এটা দিয়েছে বিরা। আমাদের কথা ফিটে দিয়েছে, আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গাঁও থেকে, আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাকা আর গেছে নিছে। বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? বাজার তাই তুলছে।
হ্যাঁ কি করে এমনিতে? ওই তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান আছে। কোন জায়গাতে? রহিমপুর রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দুনো হাতে, এরপর ফার আইছে বেশি। হাতে দেওয়ার নামে গাছের পিঠে বসে পড়ে। হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমার দু তিন বাটি হাতে হালছি পুলিশ হ্যাঁ বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত পাগল। তোমরা দিকের একটা লোক করে বিয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? ও এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে ধরছে বিয়েছে ভাই? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনে কেমনে যাইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? দুই তিনজন পুলিশে দৌড় মারছে। আর এটা দিয়েছে বিরা, আমার ব্যাপার একটা ভিডিও দিয়ে দিয়েছে, আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গ্রাম থেকে, আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাটা আর গেছে বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? বাজার তাই তুলছে। হ্যাঁ কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান আছে। কোন জায়গাতে? রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দুনো হাতে, এরপর ফার আইছে বেশি। হাতে দেওয়ার নামে গাছের পিঠে বসে পড়ে। হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমার দু তিন বাটি হাতে হালছি পুলিশ হ্যাঁ বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত পাগল। তোমরা দিকের একটা লোক করে বিয়ে মারছে। হ্যাঁ
শুধু শুধু মারলো কি কারণে? এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে ধরছে বিএসএফ? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? কে মারছে? কই থেকে ধরে নিছে? আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা কোন জায়গাতে নিছে? বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? হ্যাঁ কি করে এমনিতে? কোন জায়গাতে? রহিমপুর। আচ্ছা তারপরে কোন কোন জায়গাতে মারছে? আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঢাকা ঢালছি হ্যাঁ বাড়ি ভিতরে ঢুকে লাগছে এত ফাউল। তোমরা দিকে একটা লোকের বিএসএফ মারছে। হ্যাঁ হ্যাঁ শুধু শুধু মারলো কি কারণে? এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে ধরছে বিএসএফ? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ
বিএসএফ এর দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনে চাইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড় মারছে। আর এটা দিয়েছে বিরা। আমাদের কথা ভিডিও দিয়েছে, আমি ছয়তাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গ্রাম থেকে, আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওর টাকা আর গেছে নিছে। বেড়ার কাছে নিছে? কি কারণে নিছে? বাজার তাই তো হ্যাঁ, কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল ঘুমাতে, এরপর ফার আইসে বেশি। গাড়ি দেওয়ার নামে গাড়ির ফিতে বসে পড়ে। হাত ভেঙে যাচ্ছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঠেলা ঢালছি পুলিশ। হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত পাওয়া তোমরা দিকের একটা লোকের বিএসএফ মারছে। হ্যাঁ, হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? ও এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কে ধরছে বিএসএফ? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ এর দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনে চাইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি?
কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড়ে মারছে। আর এটা দিয়েছে বিরা। আমার ব্যাপারে কথা ফিরে দিয়ে দিয়েছে। আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গ্রাম থেকে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাটা আর গেছে নিছে। বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? বাজার তাই তো ছিল। হ্যাঁ, কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল ভাড়া তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দুনো হাতে, এরপর ফার আইছে বেশি। গাড়ি দেওয়ার নামে গাড়ির ফিতে বসে পড়ে। হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঢাকা ঢালছি পুলিশ। হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল। তোমরা দিকের একটা লোককে বিয়েতে মারছে। হ্যাঁ, হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? হয় এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কে ধরছে? বিয়েছে ভাই, কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? পুলিশে মারছে, কে মারছে? 2-3 জন পুলিশে দৌড়ে মারছে। আর এটা দিয়েছে বিরা। আমার ব্যাপারে কথা ফিরে দিয়ে দিয়েছে। আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গ্রাম থেকে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাটা আর গেছে নিছে। বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? বাজার তাই তো ছিল। হ্যাঁ, কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল ভাড়া তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে
তারপরে মারছে একদিন কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দুনো হাতে এরপর ফার আইছে বেশি হাতে দেওয়ার নামে গাছের ফিতে বসে হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার ঠেলা ঢালছি পুলিশ হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে এত ফাউল। নির্বাচনে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক, আমি মার কাছে আমি প্রার্থনা করি আমাদের ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায়। আজকে যে প্রোগ্রামটা, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং, যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে, এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে, তাদের ভবিষ্যতে আমি তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সারাদের মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যৎ। স্কিল ছাড়া কোন জাতি কোন দেশ এগিয়ে যেতে পারে না, তার জন্য স্কিল দরকার আমাদের। আমি একটু আগে বলেছিলাম শুধু আমাদের জনজাতির মধ্যে দেববর্মা, শুধু দেববর্মা একটা কলোনি না রূপিণী পেয়েছি। অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করবো, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবো। আজকে যারা ট্রেনিং নিয়েছেন আমি খুব খুশি হলাম, যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের, তারা অলরেডি বেঙ্গালোর চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিস বাবু বলছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনজাতি দিকে যেভাবে মোদীজির নেতৃত্বে কোনদিন কোন সরকার এই জনজাতির জন্য কোন কেউ চিন্তা করতো না। আজকে মোদীজি আসার পরে আজকে আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারজি আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, কারণ আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও। শুধু লেখাপড়া করলে হবে না, স্কিলের ট্রেনিং থাকতে হবে। আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল বাইরে যে স্কুল একসঙ্গে চলে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, অনেকে বিএ পাস এমএ পাস করে বসে আছে, কাজ নেই। তাদের কাছে যদি স্কিল থাকতো বসে থাকতো না। তার জন্য ইম্পর্টেন্ট স্কিল শিখতে হবে আমাদের। আজকে অনেকে বলে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবালরা অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? সব জিনিস আমাদের শিখতে হবে। মোবাইল মেকানিক শিখতে হবে, মোটর মেকানিক শিখতে হবে, সব জিনিস শিখতে হবে আমাদের। আমরাও যদি অন্য জাতির সঙ্গে কম্পিটিশন করতে হয়, আমাদের সব শিখতে হবে, তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। ম্যাডাম, হ্যাঁ 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 অ্যাচিভমেন্ট করবে, আমাদের ত্রিপুরা রাজ্য বিকশিত করবে, আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবে। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দপ্তরের, যার উদ্যোগে যদি শান্তি যদি না থাকে কোনদিন ডেভেলপমেন্ট হয় না। যেখানে শান্তি আছে সেখানে ডেভেলপমেন্ট আছে। তার জন্য আমরা বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলে মেয়েরা, আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জাতি এক থাকতে পারে না। যেখানে মিশ্র হবে, অনেক ধরনের জাতি বাস করবে,
সেখানে ডেভেলপমেন্ট আছে, সেখানে উন্নতি আছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে শুধু ট্রাইবাল আছে, একটা অন্য জাতি নাই। কেন ডেভেলপমেন্ট হয় না? কেন হয় না? কোনোদিন হবে না, কোনোদিন এক জাতি বসবাস করতে পারে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি আরো মজবুত করে আমরা এগিয়ে যাব। তাই আমার অনুরোধ থাকবে, আজকে যারা ট্রেনিং করছেন, যারা ড্রাইভিং, তারা আগামী দিন আমাদের সরকার অনেক চাকরি নিচ্ছে। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা ফায়ার সার্ভিস 30 জন ড্রাইভার নিয়োগ করেছেন। হেভি লাইসেন্স লাগবে, 1 বছর পরে তোমাদের হেভি লাইসেন্স আমি বলেছি ট্রেনিং দেওয়ার জন্য। আগামী দিন তোমরা এই ড্রাইভারের মধ্যে হবে, সুরক্ষিত করে গাড়ি চালাবে। আর যারা ট্রেনিং দেওয়া হয়েছে, যারা প্লাস্টিকের উপরে নিজস্ব বিজনেস করার চিন্তা ধারণা করে, আগামী দিন হবে। কেন হবে না? তৈরি করার জন্য আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের সুভাষিস বাবুকে। আর অসংখ্য ধন্যবাদ জানাই কুনজ দেববর্মা প্রিন্সিপাল IDTR জিরানিয়া। অসংখ্য ধন্যবাদ জানাই সুব্রত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার, এবং আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর কেশব বাবুকে। এবং এখানে বিজ্ঞানসম্মত ভাবে স্কিল, মানে ড্রাইভিং স্কিল শেখানো হয়। আমরা এখন পর্যন্ত প্রায় 500 ত্রিপুরা রাজ্যের একজন সুদক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষিস দাস, ওনার নেতৃত্বে ওনারা যে উদ্যোগ নিচ্ছেন, আমি তো দেখি পত্র থেকে বিভিন্ন অফিসে আছে না। আমাদের যদি আমরা যদি ত্রিপুরা যদি কোনো ড্রাইভারের নিয়োগ হয়, তাহলে মহিলা ড্রাইভার কিন্তু লাগবে, কিন্তু কারণে তো যাই হোক এখন পর্যন্ত আমরা 90 জন। আপনি চিন্তা করেন 1 লাখ মেট্রিক টন রাবারের ভ্যালু কত। আমি যদি এটাকে ইউটিলিটি, আমরা যেটাকে বলি মাঝে মাঝে একটা স্টাডির মতো করতাম, এখন আশা করি সেটা বেড়েছে। তো মানুষের অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে স্কিল, সেটা মুখ্যমন্ত্রী স্যার উদ্বোধন করেছিলেন। আমাদের রাজ্যপাল সেটাকে ভ্যালিডিটি সেশনে আমাদের রাজ্যপাল উপস্থিত ছিলেন। নিয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার সেটা ইনোগ্রেশন করেছিলেন। মহিলা ড্রাইভিং ট্রেনিং এর একটা ব্যাচ করিয়েছিলাম আমরা। এটা বোধহয় মানে সারা ভারতবর্ষে যতগুলো IDTR আছে তার মধ্যে ওয়ান অফ দি IDTR আমাদের এখানে আছে। আমরা যখন করেছিলাম তখন ভারতবর্ষে শুধু 7টাই ছিল, এখন হচ্ছে 10টা। নিরাপদে চলাচল করতে পারি, একটা নিরাপদ সড়ক তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের IDTR। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের Kamaal Devarma, ড্রাইভিং লাইসেন্স Vishal Devarma, Dinesh Devarma, Ripal 3% ভ্যালুয়েশন করেন, তাহলে এই টাকাটা কিন্তু ত্রিপুরা রাজ্যে থাকবে। এখন কিন্তু ওইগুলো কিছুই হচ্ছে না। তো আমাদের জয়েন্ট ডাইরেক্টর সিকিউর Vishal Devarma, Dinesh Devarma, Shayan Devarma, আবার দেশ ইন্ডাস্ট্রি করে আমরা ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বড় ভূমিকা রাখতে পারবো, বিশেষ করে লার্জেস্ট প্রোডিউসার অফ রাবার আফটার কেরালা।
আমরা কিন্তু সবাই এটা উপলব্ধিই করি না। এক লাখ কি লাগবে, স্কিল লাগবে, সেই স্কিল আমাদের নেই। আবার কোচিং এর জন্য স্কিল লাগবে। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আমি দেখলাম যে পার্সেন্টের মধ্যে সমস্যা ছিল, কিন্তু উনি এটা লোকেরই করতে বললেন না। কাজে স্কিল এখন আছে যে আমাদের যারা গাড়ি চালক আছে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট খুব জরুরি, এবং স্কিলের মাধ্যমে আমরা Ripan Devarma, কিন্তু প্রাইভেট সেক্টরে যেমন আছে, গভর্নমেন্ট সেক্টরেও আছে। তো মুদ্রা কথা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্ট অন্যরা করছে, আমরা পারবো না। কেন পারবো না? জাপান কেন আজকে এগিয়ে যাচ্ছে? শুধু শ্রমতে তারা টেকনিক্যাল প্লাস পড়াশোনা, সারা বিশ্বের মধ্যে তারা এখন জাপান টেকনোলজির মধ্যে। আমরাও আগামী দিন আমাদের দপ্তর, আমি সুভাষিস বাবুকে আমি ধন্যবাদ দিব, বারবার দিব। কেন আমি যে প্রস্তাবগুলি দিই এই প্রস্তাবগুলি গ্রহণ করে আগামী দিন যারা এই ছেলে মেয়েরা আজকে ট্রেনিং, ড্রাইভিং ট্রেনিং 500টা অটো আমরা দিচ্ছি এই এক মাসের মধ্যে। 500টা অটো কে পাবে? আমাদের ছেলে মেয়েরা পাবে। ড্রাইভিং লাইসেন্স লাগবে, অটো চালাতে গেলে তার জন্য কাজে লাগবে। আমরা 500টা অটো দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের, যারা নজওয়ান ছেলে মেয়েদেরকে। তার জন্য আগামী দিন আরো চিন্তা ভাবনা করছি। শুধু ড্রাইভিং না, কেন আগামী দিন আমরা ফ্লাইটের পাইলটের ট্রেনিং দেবো। ফ্লাইটের ট্রেনিং আমরা ব্যবস্থা করবো আগামী দিন। এক ফ্লাইটের ড্রাইভারের মানে পাইলটের স্যালারি 2 লক্ষ 3 লক্ষ, ইন্টারন্যাশনাল তো 10 লাখ 12 লাখ পাইলটের স্যালারি। আমাদের জনজাতির কেন পারবে না? যারা ভালো নাম্বার করেছে 12-এ ট্রেনিং দিবে, হবে না কেন? হবে। তার জন্য আমরাও আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমাদের সরকার অনেক কিছু চিন্তাধারা করছে, আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জনজাতিদের জন্য। আগের সে সরকার এত চিন্তা করত না। আমাদের সরকার যে চিন্তা করে ট্রাইবেলদের জন্য চিন্তা করেছে। 35 বছরের 4টা একলব্য ছিল। আমাদের সরকার আসার পরে এখন 21টা স্কুল। 60 বছরে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা চাই শিক্ষাকে আরো উন্নতি করার জন্য। আমাদের সরকার আসার পরে হোস্টেল, কলেজ, একলব্য, সেদিন আমি ডিমান্ড করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জুয়েলের কাছে, আমাদের শুধু জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ট্রাইবাল ইউনিভার্সিটি। কে পড়াশোনা করবে? আমাদের জনজাতি ভাই বোনরা পড়াশোনা করবে এই ইউনিভার্সিটিতে। আমাদের সরকার যে চিন্তা ভাবনা করছে, আমরা শুধু কথা বলে না, কাজে তাই প্রমাণ। আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন, আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা কিভাবে এগিয়ে যাচ্ছে, সব দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জনজাতি ভাই বোনরা। আজকে আমরা সেই অনেকে এই ত্রিপুরাকে চক্রান্ত করছে, এই শান্ত ত্রিপুরাকে চক্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য, জাতি দাঙ্গা লাগার জন্য। কিন্তু এই বিভ্রান্তকে আমরা কোনোদিন সাকসেস হতে দেব না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবাল, বাঙালি, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এই মাটির মধ্যে আমরা মরব। এই মাটির মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা বন্ধুত্বপূর্ণ শান্তি সম্প্রীতি আর আমরা মজবুত করব। নির্বাচনে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক, আমি মার কাছে প্রার্থনা করি।
আমাদের ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায়। আজকে যে প্রোগ্রামটা, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং, যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে, এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে, তাদের ভবিষ্যতে তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সারাদের মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের, আমাদের রাজ্যের ভবিষ্যৎ হয়। স্কিল ছাড়া কোন জাতি, কোন দেশ এগিয়ে যেতে পারে না। তার জন্য স্কিল দরকার। আমি একটু আগে বলেছিলাম, শুধু আমাদের জনজাতির মধ্যে শুধু দেববর্মা একটা কলোনি না রূপিণী পেয়েছি। অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা, আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করবো, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবো। আজকে যারা ট্রেনিং নিয়েছেন, আমি খুব খুশি হলাম যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের, তারা অলরেডি বেঙ্গালোর চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিস বাবু বলছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের জনজাতি দিককে যেভাবে মোদীজির নেতৃত্বে সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক, এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি।
তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামোড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার
পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি।
তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম, পূজা আপনারা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবে সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম, পূজা আপনারা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ।
সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। বর্তমান আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীরা সবাই দেখতে পাচ্ছে যে সেখানে কোনো নিয়ম নীতি নেই, সেখানে কোনো মান্যতা নেই, সেখানে কোনো মান সম্মান কিচ্ছু নেই, সেখানে নিয়ম নীতি নেই এক কথায়। এর মধ্যে আমি দেখতে পেরেছি বর্তমান বিজেপি সরকার আমাদের গতকালকে আমি স্টেপ নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আসেন আমাদের রাজ্য সভাপতি এবং জিএস এবং আমার মণ্ডল সভাপতি আমার 48 করমসরার উনিও আসেন সাথে। এভাবে আমরা প্রথম হাত বাড়িয়েছি বিজেপিতে। এবার দেখা যাক সামনের দিনে কি হয়। একটা জিনিস, আপনার কি মহারাজের সাথে কথা হয়েছিল আপনি যে কেন বা কোন দুঃখে, কিছু মহল বলছে যে আপনি টিকিট পাননি বলে নাকি এই পদক্ষেপ নিয়েছেন, বা তা নিয়ে কি বক্তব্য আপনার? টিকিট পাননি বলে টিকিটের কথা এখন যদি বলতে চাই, প্রজুষ বাবু আপনাকে এখানে একটু আটকাবো। আমরা আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন ত্রিপুরা নিউজ এটা সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো। যদি মনে করেন কেউ আপনারা আমাদের পরিতোষ বাবু আমাদের এখন লাইভে আছেন, কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করলে ওই প্রশ্ন আমরা প্রত্যুষ বাবুর সামনে তুলে ধরবো। আপনারা যদি কিছু জানতে চান প্রত্যুষ বাবু থেকে, প্রত্যুষ বাবু কন্টিনিউ। হ্যাঁ, টিকিটের জন্য যদি টিকিট না পাওয়ার কারণে যদি তিপ্রামথা ছেড়েছেন এই কথা যদি বলে, তাহলে সমস্ত ভুল তথ্য ওনারা এলিগেশন লাগাতে চাইছেন, ব্যক্তিগতভাবে আঘাত করতে চাইছেন। যদি তিপ্রামথা এনজিও থাকাকালীন থেকে তিপ্রামথা পার্টি হওয়ার পরে আপনারা তদন্ত করে দেখুন পরিতোষ দেববর্মা কখনো কোনো দিন টিকিটের দাবিদার ছিল কিনা, টিকিট চেয়েছেন কিনা, মহারাজের কাছে গিয়ে মহারাজ আমাকে টিকিট দিতেই হবে এমন কিছু দাবি করেছেন কিনা। প্রথম থেকে আমার নিঃস্বার্থে আমি তিপ্রামথাতে কাজ করেছিলাম, নিঃস্বার্থে আমার কোনো স্বার্থ ছিল না, সেখানে আমার টিকিটের কোনো দাবিদার ছিল না এবং আমার পোস্ট পাওয়ার মতো আমি কিছু করিনি। সেখানে আমরা একটা জাতি, আমাদের ত্রিপুরা জাতিদেরকে আমরা একটা জায়গাতে ঢাঞ্চার আওয়াজটা তুলে একতা বুদ্ধ করে রাখার জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু হ্যাঁ, মহারাজ চাইলেও কিন্তু মহারাজের সাথে যারা আছেন ওনারা ঢাঞ্চাকে চাই না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে কে কার থেকে উপরে যেতে পারে, কার নাম ক্রেডিট কতটুকু কে নিতে পারে, ওই প্রচেষ্টাই চলছে। এর জন্য সেখানে আমি প্রথমেই বললাম না, নিয়ম আর নীতি বলে ওখানে আর কিছুই নেই, আমি সেখানে নেই। বিগত দিনে তিপ্রামথাতে থাকাকালীনও আমি টিকিটের দাবিদার ছিলাম না। বিজেপিতে যোগদান করার পরেও আমি আমাদের নেতা মন্ত্রীদের কাছে কোনো একটা দাবি করিনি। আমি নিঃস্বার্থে জয়েন করেছি, নিঃস্বার্থে কাজ করব এবং তাদের সাথে একসাথে মিশে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি, আমাদের জিএস, আমাদের মণ্ডল সভাপতি আছেন, ওনাদের সাথে একসাথে মিলে কাজ করে যাব। ওনারা বলেন যে তিপ্রাসার হয়েই আমি কাজ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। আমাদের কমেন্ট সেকশনে একটি প্রশ্ন এসছে, আপনি মানি পাওয়ার টাকার জন্য নাকি এসছেন বিজেপিতে, তা নিয়ে কি বলবেন প্রত্যুষ বাবু? আপনি এই একটা কমেন্ট এসছে আপনাদের। টাকার জন্য যদি পরিতোষ দেববর্মা আজকে আসতো তাহলে একটা কথা বলি, 2018-তে চলো পাল্টাই যখন ছিল তখনও আমি কিছু কালের জন্য আমি
বিজেপিতে ছিলাম চলো পাল্টাইয়ের সুরে, কেননা তখন বিগত 25 বছরের দুর্নীতি দুঃশাসন সিপিএম মুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। তখন আমি প্রথমে কংগ্রেস ছিলাম, কংগ্রেস থাকাকালীন উপরে দুষ্টি নিচে কুস্তি, এই কথাটা সত্য প্রমাণিত হয়েছে। আজকে সিপিআইএম এর সাথে কংগ্রেসের জোট দেখা গেল। এরপরে সেখানে ওই সময় 2018টা একটা সুর উঠেছিল চলো পাল্টাই। হ্যাঁ, প্রকৃতভাবে বিজেপিরাই সেই দুর্নীতি দুঃশাসন থেকে সিপিআইএম এর 25 বছর দুর্নীতি দুঃশাসন রাজনীতিকে পাল্টিয়ে দিতে পেরেছিল। কিন্তু আমার প্রকৃতভাবে যারা অর্থের কথা বলছেন, টাকা পয়সার লেনদেনের কথা বলছেন, যদি টাকা পয়সার লোভ থাকতো তাহলে আমি কি রাজনৈতিক বদল হওয়ার সাথে সাথে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমি কি ওখান থেকে আমি সেরে আসতাম? আর আমি যদি 2018 থেকে সেখানেই যদি থাকতাম তাহলে আমার পজিশনটা আজকে কোথা থেকে কোথায় যেত না। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখন, যেমন আর আরেকটা কথা ওই প্রশ্নের উত্তর দিতে চাইবো, কেননা যদি পরিতোষ দেববর্মা টাকার জন্য আসে, আমি যদি টাকা নিয়েই থাকি আমি মিথ্যা কথা বলতে পারবো, প্রমাণ হবে না, কিন্তু আমি প্রমাণিত করতে চাইবে না। কিন্তু যিনি দিয়েছেন উনি তো একদিন প্রচার করবেন না। আপনারা নজর রাখুন, কোনো একদিন আপনাদের কর্ণ খোলা রাখুন, কোনো একদিন প্রমাণিত হয়ে যাবে যে পরিতোষ দেববর্মা টাকা পয়সার লেনদেনকে ব্যাপারকে নিয়ে নাকি টিকেটের ব্যাপার নিয়ে এখানে এসেছিল। আমি এখনো বলতে চাইবো সেই ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরটা আমি এটাই দেখেছি, আপনার নিঃস্বার্থে আমি কাজ করেছি। আপনি অনেক বিশাল সংখ্যক লোক নিয়ে এসে বিজেপিতে জয়েন করেছে। আমাদের সূত্রে যতটুকু খবর আছে আপনার করম ছাড়া মোটামুটি যে বিধানসভা কেন্দ্রটা আছে মোটামুটি আপনি খালি করে দিয়েছেন। আর সবচেয়ে বড় হচ্ছে আজকে পলদাংশ যে এমএলএ হয়ে আছেন, আপনার কিন্তু সহযোগিতা বা আপনার যে প্রভাব ওখানে অনেক বড় ছিল। যে সংখ্যায় আপনার যে বিধায়ক দিতে এসছেন মোটা থেকে, ওখানে আপনার কাজ অপরিসীম ছিল আমাদের যে যতটুকু তথ্য আছে। তাহলে আজকে হঠাৎ করে আপনি চলে এসেছেন, অবশ্যই একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আপনাদের কিছু যেমন আপনার যে প্রিভিয়াস পার্টি তিপ্রামুথা থেকে বহুত বড় বড় লিডার ইউটিএফ বলুন, ওয়াইটিএফ বলুন বা সেন্ট্রাল কমিটির যে মেম্বারগুলো আছে ওরা অনেক টিপ্পণী করেছে। আগেই আপনাকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, বা ও ছিল জোনাল চেয়ারম্যান থাকাকালীন কিছু অনেক কারাপশন করেছেন। তো এইসব নিয়ে কি আপনার বক্তব্য আছে বলুন তো, যে ওদের মধ্যে কতটা সত্যতা আছে? যদি করাপশনের কথা বলে, করাপশনের কথা বলতে গেলে এডিসিতে কি ফান আছে? এডিসি থেকে তো ওনারাই বলছেন যে এডিসিতে কোনো ফানই নেই। যদি ফানই না থাকে, টাকা পয়সাই যদি না থাকে, করাপশন কাকে নিয়ে করব? কোন টাকাকে নিয়ে করাপশন করব? আর প্রমাণিত করুক না, প্রমাণ করুক না। পরিতোষ দেববর্মা কতদিন বসেছিল জোনাল চেয়ারম্যানে? কতদিন বসেছিল? আর ওই কয়েক মাস থাকাকালীন কতটুকু টাকা সেখান থেকে নয়সই করব? এবং নয়সই করার আমার প্রশ্নই উঠে না। যারা এই কথা বলছেন, যারা করাপশন করে বলে দাবি করেছেন, উনারাই করাপ্টেড, উনারাই আপনারা তদন্ত করলে দেখতে পারবেন ওনারাই 1 নাম্বার করাপ্টেড। ওনাদের থেকে আমরা দেখি, যদি আমরা কোনো বিধানসভায় গিয়ে আমরা তথ্য নেই তাহলে জানা যাবে। যারা আমাকে এলিগেশন লাগাচ্ছে ওনারাই কিন্তু অনেক কন্ট্রাক্টরের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে ওনারা চলাফেরা করছেন, সেই তথ্যটা আপনারা পেয়ে যাবেন। একটু দৃষ্টি আকর্ষণ। আর একটু একটা প্রশ্ন ছিল, যেমন নিশান্ত বণিক আমাদের কমেন্ট সেশনে একটি কমেন্ট করেছেন, তা নিয়ে আপনাকে একটু বলবো। পরিতোষ বাবুর কাছে ওনার প্রশ্ন যে 2028-এ তিপ্রামুথা কি পারবে বর্তমান বিধানসভার সদস্য সংখ্যা ঠিক রাখতে? তা নিয়ে আপনার কি বক্তব্য? আমাদের কমেন্ট সেশনে একটা কমেন্ট এসছে, যেমন নিশান্ত বণিক উনি কল করে উনি প্রশ্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ, তুমি যে প্রশ্নটা করেছো। আমি এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে যাব না। এই প্রশ্নের উত্তরটা আমরা কাজের সাথে কাজ এবং কথার মাধ্যমে আমরা দেখিয়ে দেব। সামনের দিনে কি হয় সেটা দেখা যাবে কাজের মাধ্যমে, তাই না? তাহলে আমি সময়ের অপেক্ষা করুন, সময়েই বোঝা যাবে। এবং আমরা একসাথে যদি মিলেমিশে কাজ করি, আমি সেটাও বলতে চাইবো। আমি এখন তিপ্রামুথা ব্যাঙ্গে টুকরো করে দেবো সেই কথা তো আমি বলবো না। ওনারা যদি ওনাদের নীতিগত ঠিক থাকে ওনারা পারবেন, ওনাদের নীতিগত যদি ঠিক না থাকে, পাবলিক জনসাধারণরা দেখছে, বুঝতে পেরেছে উন্নয়নের স্বার্থে কারা কাজ করছেন এবং একটা ইমোশনালি কোথায় কাজ হচ্ছে সেটাও পাবলিকরা বুঝতে পারছেন। পাবলিকরা জবাব দেবে 2028-এ।
সেটা অপেক্ষায় রইলাম, অপেক্ষায় থাকুন, সময় কথা বলবে। অসংখ্য ধন্যবাদ। না, নারী সংক্রান্ত নিয়ে কিছু ব্যাপার উঠেছিল পরিতোষ বাবু আপনার বিরুদ্ধে, যে তিপ্রামথা যে সিনিয়র লিডাররা আছে ওরা নারী সংক্রান্ত নিয়ে কিছু আপনার বিরুদ্ধে এলিগেশন লাগিয়েছে, তা কতটুকু সত্যতা আছে এটার মধ্যে? আজকে আপনি এই প্রশ্নটা করেছেন, সেটা আমার জন্য মনে হয় কোনো নিউজ মিডিয়ারা আমাকে এই প্রশ্নটা করেনি, প্রশ্নটা করেছেন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি নারী সংক্রান্ত নিয়ে যারা আমাকে প্রচার করছেন এমন কিছু নেই। হ্যাঁ, ভুল ছিল কিছুটা, সেটাকে নিয়ে আমি কেস করতেও চেয়েছিলাম, আমাদের মহারাজ আমাকে বারণ করেছিলেন, আমি কেস করতে চেয়েছিলাম। হ্যাঁ, একটা আমাদের রাজনীতি এমনভাবে তিপ্রামথাতে থাকাকালীন ইমোশনাল ব্ল্যাকমেইল নতুবা কাউকে ব্যক্তিগতভাবে, অ্যাকচুয়ালি দেখুন তিপ্রামথাতে এখন যা দেখা যায় কোনো নীতি নেই। এখানে একজন আরেকজনের পিছনে, এক দলের মধ্যে একজন আরেকজনের পিছনে কিভাবে লাগিয়ে কিভাবে তাকে ডাউন করে নিজে উঠতে পারে ওই চেষ্টাই চলছে। নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা প্রমাণ দেখাক না কোনো নারীর সাথে, কিন্তু প্রমাণিত হয়ে যাবে যারা আমাকে নারী সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার করছেন তাদের কিন্তু কোনো না কোনো সময় ভিডিও প্রচার হয়ে যাবে। দেখাক না কোনো একটা মহিলার সাথে আমার একদম একসাথে ভিডিও। হ্যাঁ, আমি আজকে পরিষ্কার বলবো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যেহেতু, পাবলিকও জানুক, ভিডিও কল করেছিল ওনারাই কিন্তু টাকা দিয়েছিল এক মহিলাকে, জানি না মহিলা কি পুরুষ জানি না, কিছুটা ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কল হোয়াটসঅ্যাপ কল, কিন্তু কখনোই এটা ব্ল্যাকমেইল করা যায় না, সেটাকে ব্ল্যাকমেইল কেস করতে পারে আমি, তাই না? হ্যাঁ, কথাবার্তা হয়েছিল, কিছু গোপনীয় কথাবার্তা হয়েছিল ইমোশনালি, কিন্তু সেটাকে তুমি নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাকে একটা আরেকটি প্রশ্ন এসেছে মণিময় দেববর্মা জানতে চেয়েছেন তিপ্রামথা থেকেও তো আপনি, তিপ্রামথা তো বিজেপির অ্যালায়েন্স পার্টনার, তাহলে তিপ্রামথা থেকেও আপনি ডেভেলপ করে, আমরা যার প্রশ্নটি নিয়েছি তার হচ্ছে মণিময় দেববর্মা, উনি জানতে চাইছেন তিপ্রামথাতে থেকেও তো পরিতোষ বাবু আপনি উন্নয়ন করতে পারতেন, তাহলে কেন বিজেপিতে ডাইরেক্ট জয়েন করলেন? ধন্যবাদ মণিময় বাবু। যে মণিময় দেববর্মা, উনি ওনার একটা জানা ছিল যে কোনো পার্টি থেকেই ডেভেলপমেন্ট করা যায়, তিপ্রাসাদের উন্নয়ন করা যায়, তাহলে তিপ্রাসাদের উন্নয়ন করার জন্য কেন আপনাকে বিজেপিতে যেতে হলো? হ্যাঁ, ধন্যবাদ। ওনার কথাতে আমি জবাব দিতে চাইবো, যে কোনো পার্টিতে থেকে তিপ্রাসাদের উন্নয়ন করা যায়, ঠিক আছে না কথাটা? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। তাহলে আমি মানে সেটা ওই আগে কংগ্রেস আর সিপিএম এর উপরে দুষ্টি, নিচে কুস্তির মতো। আমি অ্যালায়েন্সেও থাকবো এবং সাধারণ জনগণকে বিজেপির সাথে মিলামেশা করো না, তোমরা বিজেপিদের সাথে মানে লড়াই করো, এদিকে লড়াই নিচের স্তরে লড়াই করবে, উপরের স্তরে নেতা আর নেতা মিলিত থাকবে, সেটা করার চেয়ে তো ডাইরেক্ট রাজনীতি করাই ভালো, ঠিক না? এর জন্যই আমি দেখবো আমাদের। আপনার কি মনে হয় অ্যালায়েন্সটা থাকবে আপনাদের? যে এখন তো আপনি বিজেপিতে আছেন, বিজেপি আর মথার অ্যালায়েন্সটা থাকবে এইভাবে চলতে গেলে? দল চিন্তা করবে। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি যাবেন কাপড় ডিস্ট্রিবিউশন করতে দুর্গাপুজোর জন্য, তো ওইখানে ছিলেন আপনার মঙ্গল দেববর্মা থেকে শুরু করে আমাদের সাংবাদিক বন্ধু, যে ওনাকেও অ্যাটাক হয়, ওনার মোবাইল ভেঙে দেওয়া হয়, অনেক কিছু হয় ওইখানে, তা নিয়ে আপনার কি বক্তব্য, যে কি থাকবে এই সম্পর্কটা? আমি দেখেছি সেখানে, আমি দুঃখিত, আমি দেখেওছি, আমার কাছের লোকই হয় কমলকান্তি ত্রিপুরা, ওনাকে যে কোনো পার্টির যে কোনো রাজনৈতিক দলেরই হোক আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান করতে চাইবো, প্লিজ আপনারা স্টপ করুন এই মারপিট, কাউকে মানে ধমকিয়ে, কাউকে হুমকি দিয়ে রাজনীতি করা, সেটা অবাঞ্ছনীয়, ঠিক না? গরম জলে কিন্তু মাছ থাকে না, ঠান্ডা জলেই মাছ বাস করে, ঠান্ডা জলেই মাছ থাকে। আপনারা কাজের সাথে আপনারা যদি পারেন উন্নয়নমূলক কাজ করে দেখান না, তিপ্রাসাদের জন্য উন্নয়নমূলক কাজ করুন, তিপ্রাসাদেরকে ভালোবাসুন, একত্রে রাখতে চেষ্টা করুন, কাউকে দমকিয়ে হুসকিয়ে রাখা যায় না। বিগত দিনে দেখতে পেরেছেন 25 বছর সিপিআইএম কেন আজ সরকারে নেই, ওনারাও অহংকার বেড়ে গিয়েছিল যে রাজনীতি আমরা হুমকিয়ে দমকিয়েও করা যায় বলে, পাবলিকদেরকে হুমকিয়ে দমকিয়ে চেষ্টা করেছিল যে তাদের রাজনৈতিক ক্ষমতাকে কায়েম রাখার জন্য, কিন্তু পাবলিক সেটাকে ঘুরিয়ে দিয়েছে, তো ঘুরিয়ে দিয়ে তো 18তে চলো পাল্টাই বলে পাল্টিয়ে দেখিয়েছে। আর এই রাজনীতি সেটা অনেক নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতিটা আপনারা ফেলে দিন এবং প্রকৃতভাবে প্রকৃত রাজনীতি করুন না।
না আরেকটি বিষয় খুব জানার ছিল প্রদ্যুৎ বাবু, আপনি তো ইদানিং জাস্ট এলেন, গতকালই বিজেপির পরিবারে মানে অন্তর্ভুক্ত হয়েছেন। আপনি প্রিভিয়াস আপনার যদি হিস্ট্রি দেখা যায় তাহলে তেপরামথার জন্মের কালীন থেকে আপনি ছিলেন, বা তেপরামথার জন্মকালীনের আগে থেকে আপনি মহারাজের সঙ্গে ছিলেন। তো একটা জিনিস বলবো, মহারাজ বলছেন ফান্ড নেই, এডিসিতে ডেভেলপমেন্ট ওইরকম হচ্ছে না, তাহলে এই যে এডিসিতে মনে করুন যে কতগুলো এবং 170 কোটি টাকা সিএম সাহেব বলছেন, যে সিএম স্যার আমাদের বলছেন যে 170 কোটি টাকা আমরা এক্সট্রা দিয়েছি, আর এইদিকে মহারাজ বুক ফাটিয়ে মুখ ফাটিয়ে বলছেন যারা এডিসির ইএম বলুন এমডিসি বলুন ওরা বলছেন যে ওরা কোনো ফান্ডই পাননি, যে যতটুকু পাওয়ার প্রয়োজন ছিল অতটুকুই পাননি। তাহলে তা নিয়ে আপনার কি বক্তব্য, তা নিয়ে কি ডেভেলপমেন্টের কোথাও আটকে আছে মনে হয় না আপনার? সেই প্রশ্নের প্রসঙ্গে আমি বলতে চাইব, প্রথমে আপনি বলেছিলেন, এক ব্যক্তি বলেছিলেন যে দুর্নীতি করেছি জোনাল চেয়ারম্যান থাকাকালীন, অর্থনৈতিকভাবে আমি নয়সই করেছি, আর ওনারাই বলছেন যে প্রকৃত অর্থ এডিসিতে যাচ্ছে না, তাহলে কোথা থেকে আমি সেটা করব, দুর্নীতিটা করব? অ্যাকচুয়ালি জানি না, সেটা তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে আসে ওনারাই বুঝবেন, ওনারাই জানবেন কতটুকু তিপ্রাসাদের এরিয়াতে উন্নয়ন হয়েছে, কতটুকু উন্নয়ন করেছে, এবং কাছাকাছি নেতা মন্ত্রীদের কাছাকাছি লোকেরা কতটুকু উন্নয়ন হয়েছে, পাবলিকের কতটুকু উন্নয়ন হয়েছে, সেটা পাবলিক জবাব দিয়ে দেবে সামনের দিনে। না আবার কিছু নেতা তাও পোস্ট করেছেন, গতকালকে আমরা দেখতে পাই আপনার বিষয়টি নিয়ে যখন আমরা একদম ডেস্কেও করছিলাম, ইনভেস্টিগেশন করছিলাম গতকাল, যদি আমরা এই বিষয় নিয়েও পুনরায় আপনার সাথে কথা হবে, কিন্তু কিছু আপনারই কলিগ বলতে পারেন বা তেপরামথার যে লিডাররা আছেন যারা উদীয়মান নেতারা বলছেন, ওরা বলছে যে তেপরামথাতে আপনি যদি থাকেন তেপরামথার লস হতো, তা নিয়ে আমি হাসতে ইচ্ছে হই, কেননা ওনারাই বলছেন, হ্যাঁ যদি কাউকে যদি গুরুত্ব না দেই, কাদের মানে অন্য কারো প্রতি যদি দরবই না থাকে, তাহলে কিসের দরবই? ওনারাই বলছেন যে পরিতোষ দেববর্মার মতো লোক আরো আগে গেলে ভালো হতো। হ্যাঁ আমি স্বেচ্ছায় এসেছি, ওনারা তো খুশি হওয়ার উচিত ছিল, তাদের কেন এত দর, তাদের কেন এত ভয়? তাহলে সেখানেই প্রমাণিত হয়। আমি দেখেছি অনেক রাজনৈতিক নেতাদেরকে, অনেক ব্যক্তিদেরকে দেখেছি, ব্যক্তিগতভাবে ওনারা প্রচার করে যাচ্ছেন, সই মুসুক বলে যাচ্ছেন, আমি সেটাকে উত্তর দিতে চাইবো না, প্রমাণিত হবে। এতদিন তো ছিল না এই ব্যাপারটা, যে ছিল না মানে দলে থাকলে ভালো আর দলে না থাকলে খারাপ। ব্যক্তিগতভাবে আপনারা যাচাই করুন, ব্যক্তিগতভাবে জানতে পারবেন, ব্যক্তি হিসেবে সবাইকে বুঝবেন, এবং সামনের দিনে কাজের মাধ্যমে দেখিয়ে দেব সত্যতা, এবং সত্যতা যাচাই করবে পাবলিক। যেহেতু পরিতোষবাবু আপনিও তিপ্রাসা আমিও তিপ্রাসা, কিন্তু আমরা একটা বাংলা চ্যানেলে বসে আছি, তারপরেও আমরা বলবো একটু ককবরকে কথা বলবো আমরা, হ্যাঁ ঠিক আছে পরিতোষবাবু খাই যে তিপ্রাসারক যে তাবক নাহারি তংমানি তিপ্রামু থানো, যে বরক চিনি বাগে কিছু খাই নাই, যে মহারাজলে চিনি বাগে কিছু খাই নাই না অবনতি নং তাম সানাই বা অবত তামো নং ওয়ানসুজों মধ্যে তংমো বহমতাই বেলাখিনি ইম্পর্টেন্ট ককদো হাবো তাবুক আং থাसिगो मासावो बुबाग्रा चिनि महाराज आं आगिबो हामजौ तावबो हामजौ उलोबो हामजौनाय आं कक सरायनो साग्राव किन्तु नायनायदि तिप्रामथाव आं ताबते कैसे सा बेलायखिनो गुवान सुथाय तिप्रामथा जदि न बुबाग्रा ताबुक याकरैनो रिरिखा बुबाग्रा तिप्रामथानो तुजुलानि मतो कुनो नेता नों कैपेसिटी गोनां कुनो एकजन नेता दा फुनुगि माननो तिप्रामथानो बुबाग्रानो कारै तुजुलि तलांनि थांनाय गा बरदुबनि कौनि मतेखे ताम महाराजनि ओ पार्टी कोनो कंट्रोल करिखा नहीं करिखा कुनो नियम बिनि बागै नों चाजागलिया बिनि बागै नों चाजागलिया आं एकदम चाजागलिया नों नायनायदि दो ओ तिप्रामथा ताबुक ताम दल बाय दल छिवालायलाय जंलाय आबो कुइ राजनीति एमएलए बाय एमडीसी वहा फांग फांग वालायलाय जा प्लेनारि सेसन नर नुखना प्लेनारि सेसन बबा हेकेंबा साउनि के प्लेनारि सेसन तो माइक्रोफोन तुइ इंगिया बॉक्स तुइ इंगिया साउंड तुइ इंगिया ब्ले प्लेनारि सेसन गाके प्लानिंग गो सिलेक्टेड बरकनो से इंडोर सिंग आंगाबो दगा बेरे बुइ आरो से प्लानिंग खलायलायु प्लेनारि सेसन कुनो हि आबो हाइके ओपेन इंगिया किन्तु आ प्लेनारि सेसन एमन मनै कथक मुखा
neta by neta nung by ang kogo nung bo neta ang bo neta tipra mo kini neta anono sekang kok bason dinani ri hoka nungani birudde tangai tongkha ano tebse riui sauka angni ni birudde kok saui अब कांग्रेस निकालता चंग आगे नुंगमा है कांग्रेस रॉक से हम तक के टेबल सफाई माने चेयर सफाई माने बा पार्टी ऑफिस सफाई माने ताऊ सेम टू सेम कल्चर same तिब्रा culture मत tongkha same culture कांग्रेस निकालता ना माने तंखांगे तिब्रा सरो ga azaga wo azaga tamo tongsi tabu nung nai ni Facebook khlo ni la social media tipo bono bokku dukja सबसे प्रदेश बाबू जे सानाथां माने कवि कक सानाथां केनो इ तिप्रासानो सबले हामजागे दं तिप्रासांगे तिप्रासानो हामजागो बाट नों जखन कवि कक सानाथांनाय सै मुसुखनि से कमेन्ट फाइग्रा नाय सिगां आरो नों सिन आदिता जे तामो सब तामो खाइतों चिन तिप्रा निउज एट बो देबन मिरसिनि मै कवि फुना थां माने जों अनेक रकम एटेक नोंखा आव परिसन नोंखा आरो नर कवि दे ताताल दे नाय नागरे तांके तिप्रा निउज एट आसक तिप्रासानि बागै कक सामानि কোনো ফল করিকা আসক তিপ্রাসানি বাগৈ খারখারে পাহাড় পর্বত নং এমন জায়গা বাদ করি যে তিপ্রা নিউজ এই থাঙ্গৈ তিপ্রাসানি বাগৈ ককসায়া ইনকে বিনি পরব নরম নগৈ মানখানা দাক্কা দাক্কিংখা এটাগংখা আনি উপর বা অনেক কিছু লাইকা ইনকে অবত তিপ্রা নিউজ এই সানাসে থাঙ্গিয়া তিপ্রা নিউজ এই তো মুকুরুদ্দিন মহারাজ না চাইবো ছায়াখো बाबा चाया के तो चाया सने बट चाया से नुगिया कंके बा महाराज जों चाया साया बाहिग चाया साना के बनो चाया नुकिसे जों चाया साना ने बट बिनि मुं फालै जे तिप्रासारक चलि तंगनाय ताबुक रमदि ककनि कक ओपन स्कुल माथोसे अब थांलाय दं जान्दी मुंडा अबनो साइमालिया इनके जिनि नेक्स्ट जेनारेशन तामु सिकिसिनाय एते कायसा काय देबिन मुरासिनि लगे लामा हिमै थांमानि से आसक कष्ट खाइबिन लगे लगेरि थांमानि से बरं माइमा से हनै चिन तिप्रानि सेट बे कांटेक्ट खाइगा इनके बा जों अवश्य अबनो फुनुखा जते तिप्रासारक लगे तंग थानाय दं माइमा जाथों कामा तंथों हनै ओ जगह बो जेबो जों चाया से हिनजाकसो ओंखाय बो तिप्रासानि काहामनि बगै सानाय बा ओंखाय जे हामबिया खाइ तंनाय तिप्रासानि बनसे तिप्रासारक सापर्ट खाइमा क्लाइसियो जे तिप्रासानि बागै पाहाड़ पर्वत हाई खायै माया तंनाय जे तिप्रासारनि अधिकार ना माया तंनाय दं माननाय सिनि कारणे अनेक जायगा तिप्रासारक मानखा लामा मानखा तै मानखा ओंखाय चिनि लाइबो मानाय थांखा ओंखाय जों जतसे अबो खायो जे कुनु जायगा फुंजे बा चायानले चाया मा फुंनाय नों तिप्रासानि बागै हामिया फुंगै तंखां खाय तंखां तो नन मा फुंनाय जों अच्छा जो कक खासुम हायदो थासिं जे सामानि नों अच्छा ताबुक मास हाउदो नों चेनेल बिसिंतै चिनि त्रिपुरानि जत्तो पाब्लिक रनो ना मास चिनि तिप्रासारनो मास हाउ कुबुइ के साला बुबाग्रानि कक खानानाय ता बुबाग्रानि लगी जे तंनाय लिडार रक बुबाग्रानि कक खानानाय तदा तंसि सादि और रूल नीति पीति तदा तंसि सादि बाहाय के हिमालय नायनि दि बुबाग्रा अब तो बरदे बाबू नों साइमाले जों तो पादि अकं सावो बुबाग्रा बारंबार सावो केबनो पर्सनल अटैक ताखलायलायदि चिनि तिप्रा मथाव पर्सनल अटैक खालायलाय माने मांसिबले बिसिरबा व्यक्तिगत नांलाय माने पर्सनल अटैक खालायलाय माने बिनि उनक्लक ब नांलाय माने आबो हायमा मांसिबले थासिंखौ जे बोरै संक्रान्तनि पेपार सामनि प्रमाण फुनुक्तला कायसाबो बोरै बे आनो थुमानो किन्तु बरंनि नंखनाय आजानो एलिगेशन दिनैनि बरंनि नंखनाय गोबां मजराव ताम खायका बरक एक्चुअली तामो हिंसा दा नांनि तामं साइमि आंगाबो दं बरक आनो गोबां मजराव न महाराज न थाङै सावैरियो अनेक बरक मा हिंखा बरक निजे न खानियो इ आं तिप्रासा आं गोसु कुबै कौसेटा जरा आं ताखु बुकु मालाय हे किछि तुमा मालाय खाय आं सेंग्रा साइया नोंलाय चिन तिप्रा आजायबासे जुवाक बाय नों कल्चर को दो अमा हेबर नों नाना आदर के खानि नाय तेसे बुवाग्रा न थागै महाराज परितु स्वाक पिता किन्तु कुनो जगह प्रमाण दमंका परितुस दे बर्मा नेता जुवाग नोंलाय माने जगह बखर फात्रि बुलाय खानि खोखनागा नो किन्तु बुवाग्राना हामजगै तंगनि सावै तंनाय रक केबनो बखर फात्रि बुलाय जा जुवाग बर अमाय कुनो इन्सिडेंट नों साइदे मानखा बा जे ब जगह खोनाका मोटामोटी साइमानखा खुमुलुं अंको एमडीसी क्वार्टर नंग लायखाबला माय घटना किन्तु लाइव तो नुखा बट अब बुसु जरते कविता जों साइमे किन्तु परितुस देवरमा कुनो दिन चुवाक नङै केबो वालाय मानि करिखो बुलाय मानि करिखो परितुस देवरमा कुनो रै बिथाङै बुलाय मानजाखौनि अमाय करिखो आ जागनि बिसिंगो गोबांमा बररकनि गोबां बरंनि प्रमाण दं थुलायजाक सालायजाक दंलायजाक बरंनि नंखौवानो चुवाक नङै वालाय मानि बुलाय मानि भिडिअ बंनि नंखौवानो किन्तु दिनै आं मा सामान कखंखाय व्यक्तिगत जीवन आं केबुनि हाबिया दं महाराज बो बार कायसा कक बेलेनि इम्पोर्टेन्ट प्रजुब ताबक रमदीप 5 বছর লাইনা নাই তংখা তিপ্রা মুথারক এডিসিও সরকার তো পাওয়ার অফ তংমানি ক্ষমতা বহাল তংমানি বাট
যতনি ইম্পর্টেন্ট কক খায় যে তাবক जों অনেক জায়গা চিন্তান যে ইনফরমেশন তং মানি যে নিনি টয়লেট নি সাবান পর্যন্ত টয়লেট নি মেটেরিয়ালস পর্যন্ত এমডিসি রগ ইএম রগ মানো হ্যাঁ এমডিসি রগ নি স্যালারি বালে রেখা ইএম রগ নি স্যালারি বারে রেখা এনখাই যত তারপরে এডিসিও যে পেনশন থানায় রগ বরংনি পেনশন দিনিয়া প্লাস নিনি ও বারে রেখা এমএলএ ফান হাইকে ফান বারে রেখা অব যে কয়েকটা তংমানে অ্যাকচুয়ালি এডিসিও যে অব তংমানে জি ঠিক কাহাম নো ফান বারে খাই তীব্রাসারনি বাগে খাইমানো কাহাম খাইমানো অব বেলে কাহাম ককছে ফিয়াবা তো ও যে চাকরি খাইনে রাখবো তীব্রাসানো কে বড় যে সারা জীবন তীব্রাসারনো সার্ভিস রি থাং মানে একে বড় তাবক পেনশন ফাইয়ে বড় বেনিফিট মায়াঙ্গাই কেবো ডক্টর ফুরুংমায়া কেবো মকল অপারেশন খাইজাংমায়া কেবো বুসানি মেডিকেল ফি রিমিয়া বা গ্রাজুয়েশন কমপ্লিট খাইমিয়া বা পরে ফাইকা সার্টিফিকেट नि रां रिमिया अमाय रक गोबां मा कक जों चिन्तानि फायो फाइसक फायो काप फायो जिनि अफिस फायो किसा फनुग्रा दिने तिप्रासानि ngei चिप्र आव खाय तिप्रासानि हामियाना फुरना मुजु यांगे जों अमहाय किसा मिसारावना बाद खायतन माने बाट अमो जास खायतन आसक सि कुल बारे लायै अमो तैसा अमं लायजाक बोरिति लांगै थलायजाक फो हाय फो अनेक भिडियो चिन्तानि सकपाय जों अनेक जागा फुनुगिया दङ अबनो जे तिप्रासारनि मुखां सक जागाना हनै तिप्रासार एज ए मीडिया पर्सन जोंबो बुखा साजागो दङ बाट अ जागा अबनतिले नोंथाम सानाय हाबनति ताबुक नायनि दिदो दिनि जदिनो तिप्रामो था पार्टी खलायै ताबुक आजागा एडिसि गभर्नमेंट खलायजाक बेलाय केनो नांमानि कक दुखनि कक नों ताबुक जदिनो सेंट्रल गभर्नमेंट एबा स्टेट गभर्नमेंट जदिनो फान्ड रहोया ngै दंगो ओंखाय नों बाहायके फान्ड कारि उइतुबुइ एटलिस्ट पेंशन आस्रमनो ना सारा जीवन दिनि एडिसि नि तिप्रासा एरिया नि बागै बरक चाकरि खाइ फैका ताबुक पेंशन नि जराव फाइ बरक मायांगै दंखा नों आबनो तुइ सक्सेस खलायदि बंग तुइ नों एडिसि गभर्नमेंट नि एडमिनिस्ट्रेशन ओंखाय एडमिनिस्ट्रेशन चालमन फेलुर सिजागै दंगो हाय दिबा एडमिनिस्ट्रेशन चालमन फेलुर दिनि एडिसि गभर्नमेंट फाइमानि परे चाकरि इंटरव्यू कय बारनाना नायखा फेलुर एडमिनिस्ट्रेशन फेलुर पार्टी बाहायनो ताबो कुनो नीति करि फेलुर नगजागै दंगो तिप्रामो थावो नायनि माने जे अंको दल काइसो वालायलाय दंमाननाय बंगागे प्रमोशन मानो जाति दफानि सय हामजै दंनाय बनके डिमोशन दिजाकनाय बन फोकास तातु बरि कुनो रुल करि आं तेसे रुल नि कक सासिबानो आनो सागा सराबजन बगे दलाय जुनाल चेयरमैन ना जुनाल चेयरमैन आं तंखा जुनाल चेयरमैन नों मानि परेवा बरक इको नुथाय सामनि एलिगेशन दगरि खा रां साखा रि साखा आगर तलावसे आं बर तीनटा जागा पाइखापु तीनटाला नक ताङै दंखापु अथच नरगानि नक फाइनायदि नगानो जे थांनाय आनि मन्त्री बथाङै नुगुइखा बुबाग्रानि जेबा नक थांका नुखा आं नक बाय गिजिगोनो तङै तंगु शान्ति खायि के आबा हाय रक नीति नंनायनि आ जुनाल चेयरमैन नि बेपार दु जुनाल चेयरमैन आं आबन पर जॉइंट चेयरमैन तंगो खरकसा वाइस चेयरमैन तंगो बिसन जयरि आं की क्वालिटी करे आं फाइमन यागुलो एस पर रूल नगे ता मौना नांबा चेयरमैन जॉइंट चेयरमैन वाइस चेयरमैन तनमन कारण तामो चेयरमैन नि अनुपस्थितिओ जॉइंट चेयरमैन नियाखबा जॉइंट चेयरमैन नियाखे वाइस चेयरमैन चालक नाय हाय दिबा ना किन्तु जुनाल नि जॉइंट चेयरमैन बा आं या करि दिखांके जॉइंट चेयरमैन नफन चेयरमैन निदि वाइस चेयरमैन नफन चेयरमैन निदि आं ककबो साजा किन्तु आमो हाय खाया ओइ साब जुनाल नि ब्रांच संगांके साब जुनाल दं साब जुनाल आमबासा साब जुनाल नि चेयरमैन खाब्रु प्रेमलाल मलसम ओंखाय नों जॉइंट चेयरमैन बाय वाइस चेयरमैन नो नों मर्यादा रिलिया कलाइखा साब जुनाल नि चेयरमैन नो तुवै जॉइंट चेयरमैन बाय वाइस चेयरमैन नि साकावस नों आसुरि फिके चेयरमैन खाय जुनाल नि ओंखाय आरो कुनु नीति तो तंसाला आमहाय कुनु रुल दं ओंखाय नों जॉइंट चेयरमैन बाय वाइस चेयरमैन दिना दरकार सनामोन या आबो हाय गोबां मानो नीति गोरैखा अजागाबो जिनि 48 करमसारावबो दाबो बाक्सा बर रानो हिनो ए नेता हामियाबो साबा हाय रे बंनि बागै आं फाइट खैमानि सालसा सिस्टेम नि बागै आं फाइट खैमानि बरक आनुगल दाबो नांलाय थांलाय आं बो सिस्टेम नि कक सामानिबा हाउसो आसुगलै बुंसिले खलायके कमिटि डिसिजन नालायखा अमुक हाउस वाइटीएफ नि प्रेसिडेंट चंगलायनि बागै 48 करमसरानि अमेन्देब बर्मानो सिलेक्ट खलायलेखा बरक नि जत तंगलाय निरेन त्रिपुरा टीएसबो तंगनि तंगना गोसिया प्रेसिडेंट ओंका हाउस सिलेक्ट खैका अमेन्देब बर्मा अंको वाइटीएफ नि प्रेसिडेंट हाउस जतन गोसिलै रिर हका सागाव सागानि बुमुं थांका निरेन त्रिपुरा जे अंको वाइटीएफ नि प्रेसिडेंट ओंका आं आबो सिस्टेम चाया हनि माने आ वाइटीएफ प्रेसिडेंट आं मानना बागै जे सागाना आनि बागै सायाब्ले आं सिस्टेम चाया नों हाउस न सि गुरुत्वरि मा कलायाब्ले ना सेम मा बाहायनो का डिस्ट्रिक्ट कमिटि खलायना पुरो ऑब्जर्वर पुरो चिनि दाइनथनि बाय चिनिंको
ex TSF ni GS Sunil Anthony Deborma advocate Anthony Deborma engko TSF ni engko Sunil Deborma borok observer ngi thangai tinta Bidhan Sabha ni borok mililai asuklai House of Siddhanto Nawawi Hiron Deborma district president nei Siddhanto Nawawi ri wi hoka yang sakani bumung list nongkopuru Rotis Tripura engko district president ngi nongkoka acang abo Rotis Tripura na Hamzah ya Hiron no Hamzah man kok diba sistem ngakai sistem ni moto khlai di nung tabuk jasangi phano nung bayana asuklai select khlai nini bumung prostab ri horka obon phaisi nei nini nasing toma jagao ani bumung phaigen kai nini bugi sel bukha kheknai blena ঠিক sababik ble ang a system ni kok saw apurba anori dihini sanya ble ang anori dihin sanya sistem narak dihini samani কিন্তু আবনো কোনো মান্যতা রিলিয়া বরক কোনো গণ্য খাইয়া লাস্ট তো কাইসা কক সানানি বরজ কাইসা লাস্ট কোশ্চেন সবাই গাছিনি কমেন্ট যে অ্যাকচুয়ালি যে তিপ্রাসান অ কোশ্চেন খাইনাই বেলানা নাঙ্গক মানি কক ও যে তাবো তিপ্রামতা তিপ্রাল্যান্ড গেটা তিপ্রাল্যান্ড নিছানি তন মানি তুমি যেমন আইপিএফটি ছানি তঙ্কা তিপ্রাল্যান্ড তিপ্রামতা ছানি গেটা তিপ্রাল্যান্ড ও বুসুক জরাতে ওং মনাই হাই নং ওয়ান সখাইতা নং তো জাস্ট ও ডিমান্ডি নং জাস্ট ফাইমানি মিয়া প্রুসিং হিসাব খাইগান নিনি পার্টিনি আইডিयोलॉजी तो assignment तो party assignment che geta tiprale nate obonti kisas tiprasar khana musumo belekina hambai bele important question khlai abo ar nangmani ko jesuk sak joroti ha dofa ni joba khlai tongka ang tongkha bele boritu jormo tongkha bele tini tipralen greater tipralen jeng sanlai da tongui tongkha bele kintu jepuro BJP be alliance thunani jeng angapuro uma saka je alliance thangka ngangale IPF tibai ma ke bai thangsauni tongorati engka airline so borong no phaika tolao ngangke tiprasa wi tiprasana walai ruo nin demand thango ni nung tam kijing khawi dong nung tam ke demand khanya ba IPF tiu sem ni tipralen ni demand engko airline so phai mani ya edi ta nung oro tonggei nung o central government botau BJP state government no BJP bononon sanna nango public dong ngangke bonon kutugri kulri ton hamja ni masau kulri wi ton ge neta ngke abar sakau ke joton thik মিলি যাক বেলাইনা না কুমনি কক হ্যাঁ এনকে আবো তাবু আবো বেলাইনা মনি কথা খাইতে এই মনি কথা খাই আবো খালি রাজনীতি ইস্যু দাং তংখা না প্রকৃত ভাবে দেখাই তংখা আবো বড় সিনে আইয়া করি ফেকে আং আবো মানে তেকাইছে নং তো তাবু দর ইয়াকারি ফাইকা চাজা গিয়াং গই আবো বেলাইনো কতমা কত এনকে তেকাইছে কে প্রতি বাবু তাবু যে ডেভিড মুরা সিং যে হিম থাংমানি মহারাজ পদক কিছু দেবন সাও ব বড় কোনো চিন করে ব কোনো সিয়া ফিয়াবা ব এপিল খাইমানে বড় নুক জাখা যে দিল্লি ফাইদি বড় সাপোর্ট খাইদি হাই নাই ইফ বডি যদি সাপোর্ট করে কে ব আসল জরাতে ব নিজে থাকা মুঠিং নো বাট আসল গ্যাদারিং কতর খাইজানি ব চেষ্টা খাইমু অবু কাইসা ব্যালেন্স চমম কতর ইনকে তামো সামনে দোস্তি পিছে কুস্তি হিনমা হাই বিজেপি पे सेम राजनीति खाइ तंति महाराज बात অবনতিতে কাইসা খাই বেলা ইম্পর্টেন্ট কে তামো যে ও যে তিপ্রাসার কোনো মানিয়া 5 বছর বুখানি কাই থাংনে অবনতিতেসা ডেভেলপমেন্ট খাইমেনি বাগে তিপ্রালেন গেটা তিপ্রালেন হিনजे তিপ্রাসানি বুখাতেসা জায়গা কাইনা নাই কেনা abo ngake bo niti bo thungi tongkha bolang bo saimaliya to tambagi ngake angta kaisa David Mura Singh ni cinta ku David Mura Singh ni boje samani ajaga logiri ar no bo kulbai khajo tono no ha netar no kul khabono logiri ya hairiya ideiya acha ajaga wo ang chini emotional tiprasar bo hino David Mura Singh sarno logiri ya tangi abor neta hamia ni chau to borok akok no saka David Mura Singh thana ni sekang bo neta bekok chablai thangka nutini netar no angko om hage hamia sawi to ঠিক bo neta no bai nung jukti khai nongkori thang sagari ang ঠিক to tong praman abo ekta te ekta kok nangkai bo lamai himi thang puro nung khobor nai di ang khana kabang ma borok bin logi thana mo jujak nai rok botolang ya silek khai talangu তানি বাগে tamani sanai abo kabang ma borok korom sora ni bam hain kha tam tripura jani khoroksa borok ang je mansa himi thang nai khoroksa boyos ko borok ang himi thang nai logiri nai ni mani talang ya lebo aja go ngake nu khnable daron nu tanam le one man army nai gan one man army bo ngna musungo abar tiprasar no bo emotionally logiri ani nang hino ajaga thangi bos chirigi tongi ani tiprasar ano logiri phaya ani tripurani netarok logiri ani thangpuru naini di bo ayang dilliu tongu humbano bubagra samani bai joto assembly ono joto netarok no nang hui support kheli kana bole na gan tamno mazara beri tong tam game thungna nai bubagra ni se kotorni phungna nai tong na bole bo अब तो ओमते है नहीं तो am tu nyong to khable na bubagra san kokma khana nai public san kokma khana nai bodo tak public no tisi nai ba tipramo tha am bubagra no nai hab mani ang David Mura Singh no nai ta hab yable ano baksa saka ko baksa kol khayo lai ko David Mura Singh tini phai dongu ko airport bono lamsuna thangya dan so ang tangi David Mura Singh no lamsuna khana ni David Mura Singh one man army bobini choba khai phayu
bo acha bo thangi phaika kaham kok chobani kabangma tongo bo choba khlaika bini system bo choba khlaika sakte tamno tui pheke ba ang je bonar khum mala to langi thangi ya sangi tongi nani tamo tui pheke ba अब बेले नांको पनि कक्से इनके ताबुक बोतैसा पूरा त्रिपुरा हिमना हेनि तो हैता माने चाहि दं बिनि लाइब्र को पाइ अब तो बोमा हे वान सक नंगले बुसुक जरा abo emotional public rok na to buji sukyang tongo je buji nei intellectual bor rok ta to bujui tongo je bo abono promanito khaina nayo je bubagra ni sakao ang bubagra no ang situ jului tongo o ang mani abu phungna ni credit ni rajniti khai tongo poriskar kok na kai credit ni rajniti khai tongo teruk borok saiman nai bele hey abo kuno ticket manani lama khai tongma hai khai ticket ni lama khai tongo abo poriskar sijagin tongo abo kuno doubt kari hai kuno doubt kari promanito nai ang bodili ni payment poro ano call khaika bonuk nai bano call khaika kubi ko ang bin call rom rakliya tani bagi serai kok tani bagi rom rakliya bo aboni sekang tipra motho tongpuru bahai nam hai koisa bepar ngkha bo call khaika mane no call record nargai nang buini mungi bono sapi nai do mo buini huskai ri bainai abon pore call record narak nai ke boni call record narak ya kari abon bagai angom he call record narak nai borok baikai kok sana musungi ang call receive khailia hai na hai paithago tiprasa hani hapang ni tiprasa tai chini channel nai tong nai joto dorshok ni bagai tam sanai nang kisa last briefing kisa paithak kok obono joto no গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য যে জানি যে হামজাকমানি রাজনীতি বদল খেলাইলাইयो তামকে পাইথাগো কখনো কসানে যেসা রাজনীতি ফানো খেলাইদি তিপ্রাসানো তুইনো রাজনীতি খেলাইলে তিপ্রাসা তুইনো কক সালাইওবা তিপ্রাসানে হাম করাই খেলাইদি আং বানি মানসন জরদি খেলাইনাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে নিউজ 8 ত্রিপুরা চ্যানেলে আমাকে দেখার জন্য এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমি যেখানে নীতি নেই নিয়ম নেই নীতি নেই সেখানে আমি রাজনীতি করতে পারি না বিজেপিতে এখন আমি যা দেখতে পারছি সবার স্বার্থে কাজ করে যাচ্ছে আমি আজকে বিজেপিতে জয়েন করেছি বিজেপির সাথে আমি একসাথে আমার পথ চলা হবে একসাথে কাজ করব কিন্তু আমার একটা অনুরোধ থাকবে এই নিউজ 8 চ্যানেলের মাধ্যমে রাজনীতি যার রাজনীতি করুন কিন্তু শান্তির রাজনীতি করুন মারপিট করে কাউকে রাখা যাবে না অশান্তির রাজনীতি করবেন না শান্তির রাজনীতি করবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন তীব্রমোধার এক্স ফাউন্ডার লিডারই বলতে পারেন যে তীব্রমোধার ফাউন্ডার এক্স লিডার পরিতোষ দেববর্মা আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওনার সাথে আলাপ করলাম আজকে তা অনেক বিষয় নিয়ে উনি ও দিয়েছেন আমাকে আমাদের এক্সপ্লেনেশন দিয়েছেন আমাদের দর্শকবৃন্দদের জন্য আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী আমাদের যে কোনো সব অনুষ্ঠান দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আমাদের টিভি চ্যানেলটি নক করুন নমস্কার সবাইকে একটা মেয়ে যেহেতু মেয়ে সন্তান তো তারা আমরা বুঝি তার লোক জিনিসটা হয়েছে না তখন আমি বলতেছি যে মেমে কে লিগে 6 মাস আগে অ্যাকশন নিছেন ঠিক তো মেয়ে সন্তান মেমে তো একজন মেয়ে ঠিক আছে তো মেমে যদি অ্যাকশন নেওয়া থাকতো তারা তো আইছে না আমি 100% কি এইদিকে সবাই বলতে পারবো যারা এদিকে প্র্যাকটিস করছে মেয়ের একজন প্রেজেন্ট আছে ইভেন যদি ম্যাম তারাও আছে তারা একটা মেয়েরও দেখছেন তারাও বলতে পারবো একটা মেয়ে প্রেজেন্ট আসলে তারা সারা নামে এলিগেশনটা দিছে যেহেতু দিছে তাহলে 6 মাস পরে কে লেগে দিছি 6 মাস আগে কে লেগে দিছে না তখন দিছে না 6 মাস আগে তো তারা জিগা তারা ক্যাম্পাস আছে স্যার আমরা পড়তে স্যার তো সারা যদি এরকম করে থাকে তাহলে আমরা প্রুফ না তাই না একজন ম্যাম তার বিহেভিয়ার এমন একজন স্টুডেন্ট গার্ডিয়ানাল গেম করতে না একবার ডাক দিছে এই নিয়ে ম্যামের চলাফেরা তো স্টুডেন্ট হ্যাঁ আকাঙ্ক্ষা বাড়ি তোমরা এখানে জুডো প্র্যাকটিস করো মানে বিলুনে সাউথে ক্যাম্পে আজ থেকে 5 মাস আগে কোচিং ক্যাম্প হয়েছিল বিলোনিয়াতে সেখানে তোমরা কোচিং দিয়েছো কে কোচিং করাইছে হ্যাঁ কি ঘটছে ওই ক্যাম্পে কি ঘটছে ক্যাম্পের মধ্যে এরকম কিছুই হয়েছে না সাউথের থেকে কয়েকজন 5 জন ছেলে রেগুলার আসছিল আর একদিন ম্যামের সাথে একটা মেয়ে আইছে আর একটা ছোট্ট একটা ছেলে আইছে ছেলে আসার পরে মিস স্যারে কি করছে ম্যামের কোচে তুমি যে মেয়েটার ছেলেটা আনছো তুমি তাদের পড়াও বাকি তোমার তো ছেলেরই আছে আর আমার মেয়েরই আছে তাদের আমি প্র্যাকটিস করে দিচ্ছি কারণ আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিস করি আর তারা একটু বেসিক তারা একটু যেহেতু ছোটো এটাই
কিছুই হয়েছে, তারপর থেকে ওই মেয়েরাও আইছে না, মেমও আইছে না। তো আমরা নর্মাল প্র্যাকটিস করছি, এতদিন কিছু হয়েছে না। কালকে হঠাৎ করে তারা নিউজের মধ্যে দেখলাম আমরা স্যার নামে মিথ্যা কথা বলতেছে যে স্যারের তাহলে ব্যাড টাচ করছে, তারা তো আইসই না। একটা মানুষ যদি প্রেজেন্ট না থাকে একটা জায়গার মধ্যে, তাহলে তার লোক কি তার ইনসিডেন্ট হইব কেন? মেয়েরা একদম আসিল না, আর ছেলেরা কি তাকে একটু খারাপ খারাপ কথা বলতেছে যে সাড়ে 10 আটকে রাখছে, 10 আটকে তার বাইরে পেয়েছে রুমের থেকে। আর এখানে তো তিনটেই ব্যাট আছে, তিনটার মধ্যে টেবিল টেনিস আছে, আর রাত্রে 10টা অব্দি ব্যাডমিন্টন প্র্যাকটিস হয় এখানে, এটা সবাই জানে। যদি স্যারের রুমেতে এরকম কোনো কিছু করতো তাহলে তো বাকিরা দেখতো, ঠিক না? ব্যাডমিন্টন প্লেয়ার আছে, টেবিল টেনিস আছে, বাকি ওদিকে স্যারও আছে, 2জন স্যার আছে, কেউ দেখছে না। তারা 2জন দেখছে, তাও দরজার ফাঁকিতে দেখছে। এটা পসিবল না, কেউ দরজার ফাঁকিতে দেখা। মানে তোমরা কোচিং ক্যাম্পে ছিলা, কিন্তু যে ধরনের ঘটনা প্রকাশ্যে আছে এই ধরনের ঘটনা হয়নি। আমার একটা কথা, যদি এরকম মেয়েরা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ম্যাম আসছিল, তারা ম্যামের দায়িত্ব কি যে তারা স্টুডেন্টদের দেখে রাখো, ঠিক আছে? তো তো ম্যামের তারা ওই সময় জানাইছে আমার কোন ম্যাম ছিল? বিনা ম্যাম। তার লোক কিছু মিস্টেক হয়ে থাকলে তো ম্যামে তো ওই টাইমে অ্যাকশন নেওয়ার দরকার আসলো। 5 মাস 6 মাস পরে ম্যামের মনে হয়েছে যে অক্ষণ অ্যাকশন নেবো আমি। এই নিয়ে মেয়েরা সুরক্ষা ম্যামের রাখছে। তারপরে তো আরেকটা কথা কইছি, এই সুরক্ষা মেয়ের মধ্যে পপুলেশনে কইছে যে না এলে স্যার তারা শহীদ তারা একবার ব্যাট করে দিবে, জিডি কইছে। এরকম কথা যদি স্যার তারা রেগুলার করে, তাহলে তারা রেকর্ডিং কেলিকা করছে না, তারা কেলিকা কোনো আর কিছু করছে না, অপরাধে কেলিকা নিছে। যে ঘটনা 5 মাস পরে তোমরা কেন এলিগেশন আনছো বলো? কি নাম তোমার? সুস্মিতা বৈদ্য। তুমি কি করো? আমি পরে জুডো শিখি। জুডো খেলো, জুডো প্লেয়ার। 5 মাস পরে তোমরা অভিযোগটা কেন আনছো? অভিযোগটা আনছি, স্যারে বারবার ফোন করে আমরা কইতো যে আমরা যে খেলবো, আমরা খেলার ইয়ে সই দিত না, আমরা খেলতে দিত না। বারবার ফোন করে এটা উপর থেকে ফোন অর্ডার আইতো, স্যারে তারা কইয়া রাখতো, স্যার তারা কইতো আমরা প্রেশার দিত যে আমরা খেলতে দিত না। তাই আমরা ছেলেরা ইয়ে ফাড়াইতে লাগবো, ছেলেরা ফাড়াইতে লাগবো, আমরা আইতে লাগবো। তো আমরা বারবার কইছি যে না, আমরা এনে প্র্যাকটিস করতাম না, আমরা ম্যাট আছে, আমরা হল আছে, আমরা ইয়ে করবো। বারবার প্রেশার দিত যে আমরা সই দিত না, আমরা খেলতে পারতাম না, আমরা টোটালি বাদ দিয়ে দিব। তখন আমরা কইছি যে আমরা বাধ্য হইয়া এই ইলেকশনটা আনতে হয়েছে স্যারের নামে, যে আমরা ইয়ানে স্যারের অনেক বাধ্যগত ভাবে আমরা ইলেকশনটা দিচ্ছি। আর এখানে আমরা আইলো, আমরা প্র্যাকটিস করাতে দিত না, আমরা তারাই প্র্যাকটিস করাতে, আমরা প্র্যাকটিস করাতে না। আচ্ছা ঠিক আছে, তারা লোক ওয়ার্ক করতাম, তারা ম্যাট আমরা, হ্যাঁ বিলোনিয়া আমরা ইয়ানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারা ঘুমাতে, তারা আইছে প্র্যাকটিস করতে আইছে, ঠিক আছে মানলাম। তা আমরা ছেলেরা যদি প্র্যাকটিস করা, তাহলে তারা মেয়েরা প্র্যাকটিস হইতাছে, তারাই যদি আমরা আবার মার দিয়ে দেয়, তাহলে আমরা কি লেগে আছি? আমরা ছেলেরা প্র্যাকটিস হইতাছি না, তারা তো লস হইতাছে না। আমরা ম্যাটে খেলতে পারলে আমরা ম্যাটরা দিত, আমরা বলে কোরআনের যোগ্য, তারা কোরআনের যোগ্য না, তাহলে এটা কি সাপেপের যোগ্য? আমরা কি সাপেপের যোগ্য নাকি? তারা যেরকম মানুষ, আমরা মানুষ না? আমরা রক্তের মাংস করা মানুষ না? তারা কি মানুষ? আমরা মানুষ না? আমরা কি পশু নাকি? তারা যেরকম ভাবে ব্যবহার করে, ব্যবহার করে সারই কইতাছে যে তারা আমরা কুকুরাইবার যোগ্য, তারা কুকুরাইবার যোগ্য না, তাহলে আমরা কি কুকুরাইবার যোগ্য? তাহলে তোমরা তাহলে এটা মিথ্যা অভিযোগ করছো বাধ্য হইয়া? না এটা মিথ্যা না, দাদা আমি মিথ্যা কথা বলতে পারি, আমার সামনে ওটা সবাই মিথ্যা কথা বলতে পারেনি, ওটা কথা পারেনি। আপনি একজন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক, যেহেতু খেলাধুলা নিয়ে আপনি রয়েছেন এবং আমরা যতটুকু জানি আপনার সাবজেক্ট জুডো নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রচার দেখা গেছে, বিষয়টা কি? দেখুন, আমিও সবটা দেখিনি, এতটুকু সারাদিন আজকে ডিস্ট্রিক্ট মিডিয়া আমাদের চলে গেছে। তো আমি যেটা শুনেছি বা সেটা আমার সামনে এসেছে, এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ষড়যন্ত্র, এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না, সুস্থ সমাজে কাম্য না। কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা, যেটা আজকে আমরা সামনে এসেছে, এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এর মধ্যে যারা যারা জড়িত, আমরা এটা তদন্ত করব, এটার বিষয়টা কি, এবং আমরা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে রাখবো। খেলাধুলা নিয়ে এই ধরনের বিষয়টা মোটেই ঠিক না। খেলাধুলার আঙ্গিনা না শুধু সুস্থ সবল সমাজে
এসব জিনিস কখনো কাম্য না। কারণ আমরা যে কোনো কিছুই আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা নিই, আমরা যখন বিদ্যালয়ে আসে, ওরা খেলাধুলা মাঠে আসে, শিক্ষা নিতে আসে, খেলার মাধ্যমে ওরা ওদের সুতল সবল ব্রেন এবং ওদের মস্তিষ্কের বিকাশ যাতে ঘটে এবং আগামী পর্যায়ে ওরা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটাই কাম্য। কিন্তু গতকালকে দেখলাম যে কিছু বক্তব্য, এটা মোটেও কাম্য না। কারণ এটার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তো এটা আমরা খুঁজে বের করব এবং এটার পেছনে সেই ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য এটা একবারই ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখন পর্যন্ত। আর আমরা আগামী দিনে এটা খুঁজে বের করব এটার পিছনে কারা কারা আছে। খেলার মাঠকে কলুষিত করলো, তাই তো? খেলার মাঠকে অবশ্যই কলুষিত করেছে এবং সুস্থ সমাজকে একবারে আমাদের মানে ইয়ে করে দিয়েছে। কেডাদানি কইছে ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সবারই কিনা টান দিছে, ত্রিপুরা স্টেট হইলে ত্রিপুরা ডিস্ট্রিক্ট দিছে, যারা বেস্ট তারা সিলেক্ট করে দিছে। কারণে 40,000 টাকা দিছে, 22,000 টাকা দিছে। স্যার আমরা থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, এখানে স্টেট আমরাও পাইছি ডিস্ট্রিক্ট না। আর স্যার আরেকটা কথা হচ্ছে আমরা ক্লাস 5 এর থেকে স্যারের কাছে প্র্যাকটিস করি, আর আমরা থেকে ন্যাশনাল প্লেয়ার বাইরেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে, ইন্টারন্যাশনাল বাইরেছে। আর আমরা মধ্যে কোনো মানে ফিমেল টিচার নাই যে ফিমেল টিচার আছে। আমরা মা বাবা তাদের উপর বিশ্বাস করে আমরা ছাড়বো। রাত্র 9টা অবধি আমরা প্র্যাকটিস হয় কোন টাইমে, মা বাবা একদম স্যারের উপর ভরসা করে আমরা এখানে পাঠাই। তো এই যে স্যারের নামে আজকে তারা ইলিগেশনটা দিচ্ছে, স্যারের কোনো ব্যাকটাচ করছে, এটা তো আমরা মানতাম না। কারণ আমরা তো তার চেয়ে বসে স্যারের লোক আছে, স্যারের কোনো সময় আমরা একটু ফেস করছি না বা আনকমফোর্টেবল ফিল করছি না। তো তারা কেমন ফিল করে, আর তারা আইসে না এখানে কেমন ফিল করতেছে। আমরা দলে এবার দুর্গাপূজা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। প্রথমেতে আমি আমাকে জানান দিতে চাই প্রিয় দেশবাসীর কাছে, বিশালগড় তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আর যে বিষয়টা নিয়ে আমাদের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হলো মহারাষ্ট্রের ভীমা শঙ্কর আদলে। এটা এই প্যান্ডেলটা বিশাল বড় একটা তৈরি। আমাদের বাজেট হচ্ছে মিনিমাম 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। দর্শনার্থীদের কিরকম মন টানবে এবারের পূজায় তরুণ সংঘ ক্লাবের? আশা করি যতটুকু সম্ভব আমরা যত মনোরঞ্জন যতটুকু পাচ্ছি এতটুকু দিতে চাইতেছি এবং আমাদের লাইটিং সাউন্ড সহকারে ওই প্যান্ডেলে একটা আয়োজিত আছে। রাজ্যবাসীর জন্য আপনাদের তরফ থেকে তরুণ সংঘ ক্লাবের তরফ থেকে কি বার্তা থাকবে? রাজ্যবাসীর কাছে আমি আজই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত করি তাদের কাছে, কিন্তু আমি চাই সবাই আসুক এবং আমাদের প্যান্ডেল যে দিনগুলো তৈরি হয়েছে এবং রাজ্যবাসীর কাছে এতটুকু বলবো কিন্তু আসো, তোমাদের জন্য যথেষ্ট আমাদের আমন্ত্রিত এবং নিমন্ত্রিত সবার কাছে অনুরোধ। আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে? আমার নাম হরিকমল দাস, আমি ক্লাব সেক্রেটারি। আমরা
মালা পরিয়ে দাও 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 আমরা স্মরণ করার, ওনার আদর্শকে পাথিয়ে করে চলার আমরা স্কোপ পেয়েছি। এই স্কোপটা একমাত্র হিউম্যান বডি পেয়েছি বলেই সম্ভব। পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, তারা সেটা উপলব্ধি করতে পারে না। তো আনন্দমূর্তিজি এই শিক্ষার ক্ষেত্রে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে যা বেস্ট, হুইচ ইজ মানে কি বলবো, মানে গুড বেটার বেস্ট, বেস্ট যা, তাকে আমি সিনথেসাইজ করার চেষ্টা করেছি। এবং বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে উনি জার্মান শিক্ষাবিদ ফ্রুয়েবলসের যে কিন্ডারগার্টেন সিস্টেম তাকে অ্যাডপ্ট করেছেন। এবং উনি বললেন যে মানুষ শুধু এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য করবে তা হতে পারে না। উদ্ভিদ, পশু পাখি, এই সবার জন্য যেন একদম পূর্ণ নিরাপত্তা সহ সবাই যেন বাঁচতে পারে এবং সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর পৃথিবী গড়তে পারি, এরকম শিক্ষার জন্য উনি নব্যমতবাদ যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শুধু মানুষের জন্য না, শিক্ষাটা যেন এরকম হয়। কিছু কিছু লোক মনে করে যে বন কেটে দিয়ে আমরাই বাঁচব, কিছু কিছু মানুষ মনে করে যে পশু পাখি কাউকে থাকতে দেব না, আমরাই বাঁচব। একদমই নিজের পায়ে নিজে গড়ে দিচ্ছে। তো আনন্দমূর্তি বারবার করে বললেন যে তাদের পূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। ওনার যে বিশ্ব সংবিধান, অর্থাৎ আগামী দিনের বিশ্ব কি হবে তার যে সংবিধান রচনা করেছেন ওনার পাওয়ার ফিলোসফিতে, উনি এটা একদম পরিষ্কারভাবে বিশ্ব সংবিধান লিখে গেছেন যে উদ্ভিদ এবং পশু পাখির পূর্ণ নিরাপত্তা দিতে লাগবে এবং তার বেসিসে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠবে। তো আমরা এরকম এক মহান শিক্ষাবিদের প্রদত্ত এই শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা আমাদের এই স্কুল বা সেই স্কুলের যে আইডিওলজি সেটাকে ধরে এগিয়ে চলছে। তার পাশাপাশি যে অন্যান্য সকল মহামানবদের আদর্শকে তার সঙ্গে যুক্ত করে আমাদের দেশের সমাজের সবার যেন মানে কল্যাণ হয়, আমরা সেই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলছি। শুধু আমাদের স্কুলে মার্কস পাওয়ার জন্য আমাদের এডুকেশন সিস্টেম নয়, আমরা মার্কশিটে কত পেলাম তার জন্য আমাদের এডুকেশন নয়। আমরা আমাদের জীবনে আমাদের মনটাকে, আমাদের এই শরীরটাকে, আমাদের যা কিছু রয়েছে ভগবান প্রদত্ত, এই সব কিছুকে এই পৃথিবীর স্রষ্টার সৃষ্টির জন্য তা ডেডিকেট করতে পারলাম কিনা, সেই ভাবনাটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শিক্ষা। মহোদয় উপস্থিত রয়েছেন, আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসুন। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্বগর প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী ভবতোষ ঘোষ মহোদয়। আমরা এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার জন্য শিক্ষাবিদ শ্রী দেবপ্রসাদ ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ আজকের এই ওনার এই জন্মদিনে আমরা বিশালগড় আনন্দনগর স্কুল শিক্ষক দিবস হিসাবে পালন করতে চলেছি। আমরা গত কয়েক বছর ধরে আমরা ভাবছিলাম যে আমরা 5ই সেপ্টেম্বর আমরা নর্মাল অ্যাজ ওয়েল যে গভর্নমেন্ট ডিক্লেয়ারেশন অনুসারে আমরা করব,
কিন্তু আমাদের যে অন্তরের যে আকুতি, আমাদের অন্তরের যে শ্রদ্ধা, তা যদি আমরা বিদ্যাসাগরের জন্মদিনে পালন করতে না পারি, আমাদের যে আন্তরিক তৃপ্তি তা মনে মিলবে না। তাই এবারে আমরা ছাত্রদের বিশেষ সহযোগিতা এবং উদ্যোগে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবার সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। আমি আমার বিনম্র চিত্তে এবং অন্তরের সকল আকুতি নিয়ে আমি বিদ্যাসাগরের চরণতলে আমার নতমস্তকে প্রণাম জানাতে চাই, প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে আনন্দমার্গের যিনি প্রবক্তা, মহান শিক্ষাবিদ এবং নৈবমানতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের চরণে তলেও আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল গুণীজনেরা, আপনারা অনেকদিন আগে এই বিশাল করে সবার ঘরে যেন উন্নত শিক্ষা, মাতৃভাষার পাশাপাশি যে ইংলিশ এডুকেশন যা অল ওয়ার্ল্ডের সাথে আমাদের সবাইকে কানেক্ট করবে, সেই আজ থেকে 42 বছর আগে 41 বছর আগে আপনারা সেই উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক প্রতিকূলতার মধ্যে, রাস্তা ছিল না, ঘর ছিল না, অর্থ ছিল না, অনেক কিছুর প্রতিকূলতা ছিল, কিন্তু আপনাদের মধ্যে মনে সাহস ছিল এবং মনে একটা সুন্দর একটি সব ভাবনা ছিল। আজকে অনেকেই এখানে উপস্থিত নেই, ওনারা সরাসরি উপস্থিত নেই। আমরা বিশালগড় আনন্দমার্গ স্কুলের ম্যানেজিং কমিটি, আনন্দমার্গ প্রচারক সংঘ এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের আজ পর্যন্ত যতজন ছাত্র এবং ছাত্ররা পড়ে গেছেন, এখনো পড়ছেন, ভবিষ্যতেও পড়বেন, আমি সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে চরণস্পর্শ এবং নতমস্তকে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম জানাই। সহধর্মিণী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন এই বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিছু শুভেচ্ছা। জীবনে অনেক জায়গায় অনেককেই প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হওয়ার স্কোপও রয়েছে আমাদের, কিন্তু মনে রাখতে লাগবে যে পৃথিবী আমাকে প্রতিনিয়ত আমাকে শ্বাস নেওয়ার জন্য যা আমার জন্য সঠিক সেটা যুগিয়ে যাচ্ছেন। কোনো রকমভাবে বিনা পয়সায় এবং অক্লান্তভাবে আমাদেরকে যুগিয়ে চলেছেন এই যে ধরিত্রী, আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে খাদ্যশস্য আমাদেরকে যোগান দিয়ে চলেছেন। আমরা এই পৃথিবীর সবার থেকে, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না, এই সবার থেকে যারা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে চলেছেন এবং যাদের অবদানে এই সমাজের রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর যা কিছুই সব কিছু আমাদের হাতে তৈরি নেই বা আমাদের হাতে তৈরি হবেও না। আমরা অনেক কিছু এই পৃথিবীতে রেডিমেড পেয়েছি এবং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে। এই অঙ্গীকারটা নিয়ে আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমরা আরো কিছুদিন এই পৃথিবীতে বাঁচবো, এই ভাবনাটা নিয়ে আমাদের সবসময় মনে রাখতে লাগবে যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির যারা সন্তান সন্ততি ছাড়াও আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এই বাকি সমাজের জন্য। এই কথাটা একদিনের জন্য ভুললে চলবে না, একদিনও এই ভাবনাটা ছাড়া ঘুমানো চলবে না, একদিনও এই ভাবনাটা ছাড়া ঘুম থেকে ওঠা চলবে না যে এই সমাজের সবার জন্য আমাদের এই দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তা প্রতি মুহূর্তে যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলেছেন এবং যারা প্রেরণা জুগিয়েছেন, এরকম মহান ব্যক্তিদের
অগণিত সংখ্যা, আমরা ওনাদের নাম বলে শেষ করতে পারলাম, দেশি হোক বিদেশি হোক এবং আমাদের এই এলাকাতে হোক না সর্বত্র। আমরা ওনাদের যে আদর্শ, এই আদর্শটা যেন আমাদের মধ্যে একদম প্রতিটা মানে আমাদের কোষে, রক্তের প্রতিটা বিন্দুতে, আমাদের ভাবনার মানে প্রতিটা ভাবনায় আমাদের যেন সেই ভাবনাটা থাকে যে আমাদেরকে শুধু আমার ব্যক্তিগত লাইফ ছাড়াও এই সমাজের জন্য কিছু করতে পারে। এই সবার কাজ আমরা শুরু করি। নিয়ে শ্রদ্ধা নিবেদন করবে সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিনয় চক্রবর্তী, আগরতলা তথা ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল দেবনাথ মহাশয়। তার জন্মদিনে আমরা সেখানে সমবেত হয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বিশেষ করে বাঙালি জাতিকে তথা ভারতবাসীকে তিনি যা দিয়ে গেছেন, সেই তুলনায় সত্যি কথা বলতে কি ওনাকে আমরা সেইভাবে মর্যাদা দিতে পারিনি, দেশ এবং জাতি সেভাবে তাকে দেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক জন্মদিন। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রত্যেক বছর এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে থাকি। এবছরও আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি উপস্থিত প্রত্যেকে আমি অনুরোধ করছি একে একে সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখনো অনেকের কাছে অজ্ঞাত। তিনি যখন হিন্দু কলেজে যান, সেখানে ব্রাহ্মণ এবং বৌদ্ধ ছাত্ররা ছাড়া অন্যরা পড়তে পারত না। তিনি ঝুঁকি নিয়ে এখানে সমস্ত অংশের ছেলে মেয়েদের নিম্নবর্ণ মানুষকেও তিনি সেখানে ঢোকাবার। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সম্পাদক নামটা, সহ সভাপতি নামটা হরকিশোর ভৌমিক। সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও
এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ভারতবর্ষের নবজাগরণের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং অবৈতনিক শিক্ষার জন্য তার জীবন ব্যাপী লড়াই করেছিলেন, কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বছর পরেও আজকে এই শিক্ষা থেকে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ বঞ্চিত। তাই আমরা মনে করি আজকের যুগেও বিদ্যাসাগরের যে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমরা যুব সমাজ, ছাত্র সমাজ এবং মানুষের কাছে আবেদন রাখছি, তারা যেন বিদ্যাসাগর চর্চা প্রত্যেকটি ঘরে ঘরে করে এবং শিক্ষার, আধুনিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা প্রসারের জন্য লড়াই চালিয়ে যায়। ধন্যবাদ। কে ধরছে বিয়েছে? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনিতে আইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কি হয়েছে? কে মারছে? কই থেকে ধরে নিছে? আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, কোন জায়গাতে নিছে? বেড়ার কাছে নিছে। কি কারণে নিছে? হ্যাঁ, কি করে এমনিতে? কোন জায়গাতে? রহিমপুর। আচ্ছা, তারপরে কোন কোন জায়গাতে মারছে? আমি তো পারি না, তো আমার 2-3 বার ঠেলা দেওয়াচ্ছি হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল। তোমরা দিকের একটা লোকের বিয়ে মারছে। হ্যাঁ,
হ্যাঁ, তো শুধু শুধু মারলো কি কারণে? এটি এটি এই থানাতে জানানো হইব নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সত্যি এটা আরেকটা খুশির দিন আজকে, যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন শিক্ষা দপ্তরের যে লাইব্রেরিয়ান পদে অফার প্রদান করার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে, ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর তপন মজুমদার, শ্রী সাজু বাহেদ মিশন ডাইরেক্টর NHM, ডক্টর নির্মল সরকার, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল JMC অ্যান্ড GBP হসপিটাল, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন NC শর্মা মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে সিনিয়র অফিসাররা আছেন, সিনিয়র ডক্টরসরা আছেন হেলথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে, এবং যারা আজকে GDMO এখানে আজকে অফার শুরু হয়েছে, বাকিগুলো হয়তো পরবর্তী সময় দেওয়া হবে, এবং লাইব্রেরিয়ানদের পোস্টে যারা আজকে অফার এখানে গ্রহণ করেছেন বা করবেন, এবং যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, লাইব্রেরিয়ান হয়েছে, সমস্ত ফ্যামিলি মেম্বার্স, অভিভাবক বৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে, ডাক্তার দিতে হবে। আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন, রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার। তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে। তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি। আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি। এর মধ্যে আজকের 214 GDMO আজকের এখানে অফার দেওয়া হচ্ছে। এর মধ্যে খুব খুশির বিষয় যে 142 জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 72। একটা ছোট শিশু, একটা বাচ্চা মেয়ে, ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল। একটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে, আজকে একজন বড় ডাক্তার হলো। এবং তার যে এই যে রুট, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, তারা যারা গার্জিয়ান, মা বাবা, বড় ভাই বোন, তাদের কথাও মনে রাখা উচিত। এখানে যারা লাইব্রেরিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলবো যে আমরা সবাই জানি যে লাইব্রেরিয়ানদের যে রোল, এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ ছিল। আমার সাথে ডাইরেক্টর মহোদয় প্রায়শ বলতেন, তো আমরা বললাম যে ঠিক আছে, এটা তো করতেই হবে, কারণ লাইব্রেরিয়ান ছাড়া কোনো স্কুলও চলে না। এবং লাইব্রেরি এমন একটা আস্থার বিষয় এবং বিশ্বাসের বিষয়
যে স্টুডেন্টরা সেখানে যায়, অনেকে বই কিনতে পারে না বা এত বই কেনাও সম্ভব নয়। আর এখন তো বইয়ের শুধু বই পড়েও হবে না, এখন লাইব্রেরি হয়ে গেছে, এখন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে। তো এক তো সেখানে তার যে জানকারি স্কুলের তো আছে, স্কুলের পাঠ্যর যে বিষয়গুলো আছে সেই বই তো সেখান থেকে ইচ্ছা করলে ল্যান্ড নেওয়া যায়, তারপর আবার সেটা ফেরত দেওয়া হয়, আমরাও করেছি। এবং সেই লাইব্রেরির মধ্যে গিয়ে এমন একটা জায়গা যেখানে নিজের যে স্টুডেন্টরা সেখানে গিয়ে যে পিন ড্রপ সাইলেন্স, এটা এমন একটা অবস্থান, সেই জায়গার মধ্যে নিজেকে যে পড়াশোনা করার যে একটা এনভায়রনমেন্ট লাইব্রেরিতে থাকে। বইপত্র তো আমরা দেই, কিন্তু তাকে প্রপার ডিস্ট্রিবিউশনের বিষয়েও যে যিনি লাইব্রেরিয়ান আছেন তারও কিন্তু মানে নখদর্পণে থাকা দরকার যে কোথায় কোন বই আছে। যদিও বুকমার্ক দেখে সেভাবে বলা হয় এগুলো থাকে, কিন্তু তারপরেও সেভাবে বলা হয় এগুলো থাকে, কিন্তু তারপরেও নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা। এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে, অনেক সময় হয়তো নেটে তারা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে হয়তোবা যে লাইব্রেরি মাধ্যমে যে বইগুলো পাওয়া, তারও তাকে হেল্প করা। তো বিরাট একটা টিচার যারা আছেন, টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয়, বরং আরো বেশি আমি বলবো। কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রেরিয়ান, ওনার কাছে সব খবর আছে, এবং পুরো সেটা ইতিহাসই হোক, ভূগোলই হোক, সেটা সায়েন্সের বিষয় হোক, বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই, এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের। এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাব ওই প্রাইভেট টিউশনে, তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে। আর নিজের যে লাইব্রেরি, বিবেকানন্দজি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবকটা যদি একসাথে করাও যায়, নিজের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে, বরং সব লাইব্রেরি দুনিয়ার যদি একসাথে করা যায় তার থেকেও কম। তো নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয়, লাইব্রেরিতে যেতে হবে, তবে সেটা প্রকাশ পাবে। কাজে এমন একটা সুন্দর জায়গা, যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম, আজকে এই লাইব্রেরিয়ানদের আমরা যে অফার আমরা বিতরণ করলাম, আশা করি যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো, কিন্তু নিজেকেও আপডেট করার প্রয়োজন আছে আমার মনে হয়। তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসছেন, ডাক্তার হয়েছেন, মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন, শুধু চাকরি নয়, এখানে ডাক্তারদের বিষয়ে কিন্তু মানে আপনার নামের আগে ডক্টর DR লাগানো, যখন পাশ করার পরে নিজেকে কত একটা অদ্ভুত একটা, যাকে বলে নস্টালজিক একটা ফিল হয় যে DR আমি লাগাতে পারলাম। সো ইউ আর নট লাইক আদার্স, যেখানে মিস্টার মিসেস লেখে অ্যান্ড ইউ আর রাইটিং DR, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো তার যে সম্মান, সেই সম্মানটা একমাত্র যখন আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষের যারা সাফারিং পিপল, তাদের প্রতি আপনি যদি মানে জাস্টিস আপনারা করেন, তবেই সেটা সম্ভব হবে। আমরা জানি যে আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, তো এখানে একটা কথা আছে যে সার্জন শুড বি লাইক হোক, ইগল, মানে হোকের মতো থাকতে হবে, ইগল আইস থাকতে হবে, আর হাত বা ফিঙ্গার্সগুলো থাকতে হবে লেডিস ফিঙ্গার। এগুলো কিন্তু কথার কথা নয়, কাজের মধ্যেও নিজেকে যে একজন সার্জন হিসেবে কি হওয়া। আজকে যারা মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হয়েছেন, কিন্তু আগামী দিন তাদেরও কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন হবে, কেউ সার্জন হবে, কেউ মেডিসিনে যাবে। তো এই কথার কথা নয়, এগুলো কিন্তু জেনে আমাদের আগামী দিন সেইভাবে পথ চলা। এবং আমরা যারা ডাক্তাররা আছেন, বিশেষ করে যারা আগামী দিনের প্রজন্ম, তাদের মনে রাখতে হবে যে আমি আমার যে সময়, আমরা যে স্যাক্রিফাইস করছি আমরা টাইম মানুষের জন্য, এই স্যাক্রিফাইস
অনেকে ওই সময় যে স্যাক্রিফাইসটা করে, এন্টারটেনমেন্ট স্যাক্রিফাইস, আমার বিভিন্ন যে পূজা পার্বণ আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সেটাকে স্যাক্রিফাইস করে ডাক্তাররা কাজ করে। তো এই স্যাক্রিফাইসের যে বিনিময়ে নিজেকে, ইটস এ হার্ড অ্যান্ড হারকুলিয়ান টাস্ক, নো ডাউট। আর এই হার্ড যে ওয়ার্ক, সেটা মানে করতে হবে যতক্ষণ না ধরে আমি করতে করতে আমি স্কালপেল বলতে হবে যে নো মোর নাও। স্কালপেল আমাকে বলবে নো মোর নাও, ইউর স্টে। তো আমরা জানি আমাদের অনেকের যারা ক্রিয়েচার যত আছে, ক্রিয়েচার অনেকের মানে উইংস থাকে, কিন্তু ডাক্তারদের উইংস হচ্ছে স্টেথোস্কোপ। তাদের এটা একটা অলংকার। এই অলংকারকে একমাত্র সেটাকে যদি সুন্দরভাবে অলঙ্কৃত করে আমরা মানুষের কাজে আসতে পারি, এবং স্টেথো এবং হোয়াইট কোট যখন আমরা একবার খুলি, সেই খোলার সময় একবার চিন্তা করতে হবে যে আমি যখন এই হোয়াইট কোট আর স্টেথোটা আমার গলায় ছিল, তখন আমি কি রূপে ছিলাম। আর তার মধ্যে কিন্তু একটা অনারেবল যে বিষয়, সেটা কিন্তু থাকে। আমরা অনেক সময় মানে তিতিবিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে, পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে করতে। পেশেন্ট তো সে সাফারিং পিপল, সে তো অনেকভাবে কথা বলতে পারে, কিন্তু নিজেকে মানে সহ্যর মধ্যে রেখে, এবং সহ্য না, এটা দিস ইজ ইউর ডিউটি, সেই ডিউটির মধ্যে রেখে শোনার পরে কাজ করা। একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ, ইউ মে ফেল, ইউ মে উইন, কিন্তু ইফ ইউর attitude is good, then always I can give you the guarantee that you will win always. কাজে এইখানে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবাই অ্যাটিটিউডটা বেটার থাকা উচিত। এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি, আমি জানি যে ডাক্তারবাবুরা, অনেক ডাক্তারবাবু আমি দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি, চুপচাপ কাজ করে গেছে ইন সাইলেন্স ম্যানার, এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল, যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ওনারা কিন্তু করেছেন। এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন, আগামী দিন তারা সেই কাজটা করবে। ইউ আর বর্ন, আদার্স অলসো বর্ন, বাট ইউ বর্ন টু সেভ দ্য আদার্স, জাস্ট ইমাজিন ডিফারেন্স হবে। এবং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কিন্তু মানে ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি আমরা, তো তার মধ্যে এবং যেগুলো ট্রেনিংয়ের দেওয়ার আমাদের সরকার তো সেগুলো করবেই। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের দায়িত্ববান নেন 2014-তে, তখন দেখলো যে 33.95 যে এমপ্লয়াবিলিটির হার। তো এই এমপ্লয়াবিলিটি নিয়ে কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তো এর জন্য যে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া মতো এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেইগুলো এনে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাতে করে দেখা গেছে প্রায় 54.81% এখন এমপ্লয়াবিলিটি বেড়েছে। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে আমরা চাইছি, বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কিছুদিন আগে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের একটা মানে ইন্টারাকশন হয়েছিল, সিনিয়র সাংবাদিকরা ছিলেন এবং মিডিয়া হাউস, সেখানে দেখলাম যে বাকি বিষয় ছেড়ে খালি জিবি হসপিটাল নিয়ে কথা বলেছে বেশিরভাগ, আর রাস্তাঘাট নিয়ে। কিন্তু আমরা সার্বিক যে বিষয় সেগুলো নিয়ে আমরা যখন বললাম ত্রিপুরার জন্য আমরা কি করছি, দেখা গেল অনেকেও এই বিষয়টা কিন্তু জানেন না। তো আমরা আজকে জিবি হাসপাতালে যদি আমরা বলি যে প্রায় এখন 150টা সিট এখানে এমবিবিএস হয়েছে। আগে কটা 3টে সিটের সময় আমি জানি আমরা যখন ছোট 3টা সিট আসতো, ক্যান্ডিডেট 2জন, এরকমও ছিল এমবিবিএস। আস্তে আস্তে করে ডিমান্ড বাড়তে লাগলো, সেই 13-14টা বাইরের থেকে সিট আসতো, আর সেই জায়গায় আজকে আমাদের 150টা এমবিবিএস সিট, এবং আরও 50টা সিটের জন্য তার জন্য অ্যাপ্লাই করেছে, সেটাও প্রায় স্যাংশন হয়েছে, তো 200টা হবে। তো মোট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে আমাদের 400টা এমবিবিএস সিট রয়েছে। আমাদের ছেলে মেয়েদের আগে বাইরে যেতে হতো, এবং গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েদের পড়াতে হতো অনেক কষ্টের মধ্যে কিন্তু টাকা পাঠাতে হতো। এখন এখানে বিডিএসেও
আমাদের 63 সিট হয়ে গেছে। এখানে 50 সিটের বিএসসি নার্সিং হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে এখানে। তো সব মিলে এখানে একটা মেডিকেল হাব, যেটা আমি বলি বারবার, সেইভাবে চেষ্টা করছি। বাইরের থেকেও এখন মানুষ আসছে। প্রায়শ এখানে দেখি জিবি হাসপাতালে যে রুগীরা কিন্তু মাটিতে শুয়ে থাকে। তো যখন আমি দায়িত্ব নিলাম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, আমি বললাম যে এ তো হবে না। সেখানে প্রায় 700-র মতো তখন শয্যা সংখ্যা ছিল, ডাবল করা হয়েছে, এখন 1413। আরও শুনলাম 100টার মতো আরও শয্যা আরও বাড়াবে। আমরা যে পিজির সিটের খুব প্রয়োজন, আগে পিজি করতে বাইরে যেতে হতো, এখন বিভিন্ন যে পিজি সিট সেখানেও প্রায় 85-এর মতো সিট আছে, সেটাও আগামী দিনে প্রায় 100-র মতো আশা করি সেটাও বাড়বে। আমাদের আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট, এতগুলো 4-4টা কিডনি ট্রান্সপ্লান্ট, আজকেও পেপারে দেখলাম যে কিডনিতে একটা অপারেশন হয়েছে টিএমসির মধ্যে। তো আমাদের এখানে ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরাতে, এবং এখানে আমরা চেষ্টা করছি যে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে শরীরের, আমরা এই শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যায় না। তো এই বিষয়ে আমরা চাই যে আমরা যে এই অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা অলরেডি মৌ করেছি আমরা, তো সেটা আগামী দিন হবে। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা 200 শয্যা বিশিষ্ট যে মা ও শিশুদের, মাদার অ্যান্ড চাইল্ডের সেই হসপিটাল যে তৈরি সেখানে হচ্ছে, এবং বিলুনিয়াতেও মাদার অ্যান্ড চাইল্ডের 2025 সালে জানুয়ারিতে সেটারও আমরা ইনোগ্রেট করেছি। আমরা যে নেশা নিয়ে যে সমস্যা, বিশ্রামগঞ্জের ডোনার মিনিস্ট্রি থেকে আমরা প্রচুর টাকা পেয়েছি। সেই বিশ্রামগঞ্জে আমি নিজেও সেখানে এই নেশামুক্ত একদম আধুনিক মানের সেখানে একটা আমরা ডি এডিকশন সেন্টার আমরা এখানে খুলছি। এর মধ্যে আমরা প্রায় প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন, মাল্টিটাস্কিং স্টাফ প্রয়োজন, প্রায় 368 জন আমরা নিয়েছি, 308 জন মাল্টিটাস্কিং নিয়েছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, এতে করে আমরা 100% আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা ফুলফিল করেছি। তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে কার্ড বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই একইভাবে আমরাও সেটা শুরু করেছি, সেখানেও প্রায় 5,40,000 উপরে কার্ড বিতরণ হয়েছে। এবং তাতে করে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে উইদাউট ক্যাপিং সব ত্রিপুরার মানুষ কিন্তু এই যে স্বাস্থ্য বীমা যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়াতে সেটা সুবিধা হয়ে গেছে। আমরা সেইভাবে আমরা কাজ করছি। এখানে শিশু মৃত্যুর হার নিয়ে সবসময় একটা কথা হতো, এখন দেখা গেছে অল ইন্ডিয়া লেভেলে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেয়ে গেছে আমাদের এখানে। টিবি মুক্ত ভারত অভিযানে আমাদের ত্রিপুরার খুব সাফল্য অর্জন করেছে। 2025 আমরা জাতীয় পুরস্কার পেয়েছি ব্যানার, এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল, যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ওনারা কিন্তু করেছেন। এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে। You are born, others also born, but you born to save the others. Just imagine difference. You are born, others people also born, but you are gifted by the God that to save the lives of others. কত বড় দায়িত্ব আপনাকে ভগবান দিয়েছে, তো সেই কাজটা নিশ্চয়ই আপনারা আগামী দিন করবেন। আমরা জানি যে রবিবার বলতে আমাদের কিচ্ছু নেই, ছুটির দিন বলতে কিচ্ছু নেই, কিন্তু এই কাজের মধ্যেই কিন্তু আনন্দ। আমরা যদি সেই কাজটা ঠিকভাবে করি, যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজের ছেলে মেয়ের সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন, এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে, সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাই না হবে তার থেকে বেশি স্যাটিসফাইড বা গর্ববোধ করবে গার্জিয়ানরা, প্যারেন্টসরা সবচেয়ে বেশি, যে না আমার ছেলে মেয়েদের যাদের আমি জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে, সোসাইটির জন্য কাজ করছে, এর জন্য নিজেরাও কিন্তু গর্ববোধ ফিল করবেন। আমরা এটাও জানি যে
যতদিন ধরে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস কিন্তু ডাক্তারদের সারা জীবন করতে হয়। রিটায়ারমেন্ট আমি তো প্রায়ই অনেক জায়গায় বলি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এটা ওনারাও বোধহয় বারবার যেহেতু বলি লিখবেও নাই কথাটা, যে আই এম রিটায়ার্ড নাও এট দ্য এজ অফ 71+, বাট আই এম নট টায়ার্ড। তো ডাক্তারদের কিন্তু টায়ার্ড বলতে কিছু নেই, সারা জীবন কাজ করতে হবে। এবং কাজ করতে করতে এমন একটা জায়গা হবে যখন আমরা কাজ করব, কাজ করতে করতে মনে হবে আই এম ডুইং দ্য রাইট থিং, কিন্তু কাজটা শেষ হবে কবে, বা নতুন করে কাজ যখন ইউ উইল ডু রং থিং। রং থিং করলে তখন বুঝতে হবে এই রং থেকে আমার শিখতে হবে যে রাইট থিং কোনটা। তো সেই পর্যন্ত আমার কাজটা করতে আবার নতুনভাবে কাজ করতে হবে, এই মানসিকতা নয় কাজ করা। আমি রং করলাম আর যদি বলি যে আরে আমার তো ভুল হয়ে গেল, আমি তো ঠিকভাবে কাজটা করিনি, দ্য ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা সবাই জানি। তো এই বিষয়টা ডাক্তারবাবুদের আমি বলবো যে এই আগামী দিন চাকরিতে যখন জয়েন করবেন, জয়েন করার পরে এই একবার ঘর থেকে বেরোবার সময় যেখানে যেখানে পোস্টিং তো হবে অনেক জায়গায়, তো আমাদের পক্ষেও সুবিধা হয়ে গেল যে পেশেন্ট এবং ডাক্তারদের যে রেশিও সেটা কিন্তু আমাদের এনএমসি বা WHO যেটা দিয়েছে তার থেকে আমরা চেষ্টা করছি যতটুকু এক পার হওয়া যায়। তো সেটা তো হবেই, আগামী দিন আমরা আরও বেশি ডাক্তারদের আমরা নিয়োজিত করব। আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দেওয়ার সবসময় ট্রাই করি। এখন আমার ওই মিটার, আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে। এখন পর্যন্ত আজকে নিয়ে এই ডাইন হার্নেস শুদ্ধ আমরা 20,036 জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি। আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন, সেই চাকরি শুদ্ধ অনেক চাকরি আমরা দিচ্ছি। শুধু তাই না, MSME বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না, তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেগুলো করছি। আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে সেলফ রিলায়েন্ট হতে হবে, আমরা এই ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা যেন প্রপারলি চলে, একটা স্বচ্ছতার সাথে চলে, তার কিছু প্যারামিটার আমরা সবাই জানি। এখন পর্যন্ত এটা আমার এখন প্রতিদিনই যেখানে যাব আমি সেই কথাটা বলবো যে ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা GSDP-র কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইস্ট। পার ক্যাপিটা ইনকাম যদি বলি আমরা সেকেন্ড হাইস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা যদি এখন ফ্রন্ট নীতি আয়োগের মাধ্যমে আমাদের যে এখন আমাদেরকে নমেনক্লেচার দিয়েছেন যে ফ্রন্ট রানার হিসাবে আমাদের কিন্তু স্বীকৃতি দিয়েছেন। তো সব দিক দিয়ে আমরা পঞ্চায়েতের দিকেও যদি দেখেন এতগুলো আমরা 7-8টা প্রাইজ পেয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টের। ধলাই ডিস্ট্রিক্টে আমাদের ধলাইয়ের এখানে প্রাক্তন যিনি চার্জে ছিলেন ডিএম, ওনাকে নয়াদিল্লিতে ওনাকে প্রাইজও দিয়েছেন বেস্ট ডিস্ট্রিক্ট হয়ে। আমাদের এখানে যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে সেটাকে গণ্য করা হয়েছে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কন্ট্রাকচুয়াল, আউটসোর্সিং সব দিকে আমরা কিন্তু চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে বিষয়, আমরা ডাক্তারই হোক, লাইব্রেরিয়ানই হোক, যে শিক্ষকই হোক, যেখানেই যে চাকরি করবে তার কিন্তু যে সুদক্ষ যে করা, যে স্কিল ডেভেলপমেন্ট, আমি ডাক্তার হলাম বা আমি লাইব্রেরিয়ান হলাম, আমার সার্টিফিকেট আছে, এতে কিন্তু চলবে না। নিজেকে আপডেট করা, অ্যান্ড এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি। নিজেকে আপডেট করতে হবে, ট্রেনিং নিতে হবে, এবং এখন তো আর্টিফিশিয়াল source of inspiration for all of us. I also heartily welcome সে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে আমরা বারবার আমি দেখছি যে যখনই কিছু হয়, চোখের কোনো সমস্যা হয়, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তা আমরা গত বাজেটে আমরা ডিসিশন নিলাম এখানে যে 100 শয্যা বিশিষ্ট একটি মানে টার্সিয়ারি আই কেয়ার সেন্টার এখানে খুলব। আমরা ILS-এ উঠতে বাদিকের যে জায়গাটা সেটাকে আমরা চিহ্নিত করেছি। তার জন্য আমাকে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে টেন্ডার করে দিয়েছে। কাজেই
আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যেন আরো তাড়াতাড়ি হয়। আমরা আইজিএম হসপিটালের এই বিষয়ে বিধানসভাতেও কথা হয়েছে যে এটাকে বিএম হসপিটাল বলতো আগে আমাদের, তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালের যে পুরনো যে স্ট্রাকচারটা আছে, এখন নতুন যেসব টেকনোলজি বেরিয়েছে, বিল্ডিং না ভেঙে ইচ্ছা করে উপরে উঠানো যায়, জ্যাক করে ওটাকে উঠানো যায়। তো সেটাকে উপরে উঠে এটাকে একটা মানে অ্যান্টিক একটা ইয়ে করে সেটাকে আমরা রাখবো সেখানে, এবং তার হিস্ট্রি একটা মিউজিয়ামের মতো করে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমি আশা করি যে আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের আমি শিওর যে একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে এবং আপনাদের যাত্রা শুভ হোক। এবং অনিষ্টির সাথে আপনারা কাজের মাধ্যমে মানুষের সাথে সহানুভূতির সাথে যখন যোগাযোগ করবেন, অ্যাটিটিউড আমি যেটা বললাম সেটা যদি মনে করেন যে আপনার রিয়েল ডিউটি, তাহলে দেখবেন আপনার যে গোল আপনার যে জীবনের যে গোল সেটা আপনি নিশ্চয়ই সেটা পাবেন। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, সাফল্যের সঙ্গে কাজ করুন, আর রাজ্যের মানুষের পাশে থাকুন। আবার আমি আসন্ন দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে এখানে উপস্থিত সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। And also some post. We thank the trust of the people and the hopes of the government that is placed. Invitees, the newly appointed doctors and their parents, staffs of the department. On behalf of the Directorate, I wish to express our deep gratitude for Honorable Chief Minister, National Health Mission, Sri Shaju Vairi, the Joint Director of significant step forward in strengthening our health system by appointing more compassion. They should express more compassion. They should be more empathic and. In charge, Joint Director of DFWPM, Dr. Vimal Sarkar. A very good morning. We have our chief guest of today's occasion, Honorable Chief Minister of Tripura, Professor Dr. Sri Saju Bahige, IAS, MD, NHM. Education, Sri Nancy Sharma, the principal of Dr. Deep Sri Devarma, Shastri Shamar, সংশোধনটি তার নবরোচন করে আমাদের সম্মানীয় প্রথম থাকেন ডক্টর শুভজিৎ দাস, ডক্টর শুভেন্দু দাস এবং ডক্টর অনুভব দাস। দিবাকর দাস, বাবার নাম শ্রী নেপাল চন্দ্র দাস, বাবার নাম শ্রী রথীন্দ্র কুমার দাস, ডক্টর সুদীপ দাস, বাবার নাম শ্রী মান্দ্র কুমার দাস, সুনীল চন্দ্র দাস, অন্যরা করছে আমরা পারবো না। কেন পারবো না? জাপান কেন আজকে এগিয়ে যাচ্ছে? শুধু ছেলেমেয়ে তারা টেকনিক্যাল প্লাস পড়াশোনা, সারা বিশ্বের মধ্যে তারা এখন জাপান টেকনোলজির মধ্যে। আমরাও আগামী দিন আমাদের ডক্টর, আমি সুভাষিস বাবুকে আমি ধন্যবাদ দিব, বারবার দিব। কেন? আমি যে প্রস্তাবগুলি দিই এই প্রস্তাবগুলি গ্রহণ করে আগামী দিন যারা এই ছেলে মেয়েরা আজকে ট্রেনিং, ড্রাইভিং ট্রেনিং 500টা অটো আমরা দিচ্ছি এই এক মাসের মধ্যে। 500টা অটো কে পাবে? আমাদের ছেলে মেয়েরা পাবে। ড্রাইভিং
ড্রাইভিং লাইসেন্স লাগবে, অটো লাইন চালাতে গেলে তার জন্য কাজে লাগবে। আমরা 500টা অটো দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের, যারা নজওয়ান ছেলে মেয়েদেরকে। তার জন্য আগামী দিন আরো চিন্তা ভাবনা করছি, শুধু ড্রাইভিং না কেন, আগামী দিন আমরা ফ্লাইটের পাইলটের ট্রেনিংও দেবো, ফ্লাইটের ট্রেনিং আমরা ব্যবস্থা করবো আগামী দিন। এক ফ্লাইটের ড্রাইভার মানে পাইলটের স্যালারি 2 লক্ষ 3 লক্ষ, ইন্টারন্যাশনাল তো 10 লাখ 12 লাখ পাইলটের স্যালারি। আমাদের জনজাতির কেন পারবে না? যারা ভালো নাম্বার করেছে 12-এ ট্রেনিং দিবে, হবে না কেন? হবে। তার জন্য আমরাও আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমাদের সরকার অনেক কিছু চিন্তাধারা করছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জনজাতিদের জন্য। আগের সে সরকার এত চিন্তা করত না, আমাদের সরকার যে চিন্তা করে ট্রাইবেলদের জন্য চিন্তা করেছে। 35 বছরের 4টা একলব্য ছিল, আমাদের সরকার আসার পরে এখন 21টা স্কুল, 60 বছরে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা চাই শিক্ষাকে আরো উন্নতি করার জন্য। আমাদের সরকার আসার পরে হোস্টেল, কলেজ, একলব্য, সেদিন আমি ডিমান্ড করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জুয়েলের কাছে, আমাদের শুধু জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ট্রাইবাল ইউনিভার্সিটি। কে পড়াশোনা করবে? আমাদের জনজাতি ভাই বোনরা পড়াশোনা করবে এই ইউনিভার্সিটিতে। আমাদের সরকার যে চিন্তা ভাবনা করছে, আমরা শুধু কথা বলে না, কাজে তাই প্রমাণ। আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন, আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা কিভাবে এগিয়ে যাচ্ছে, সব দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জনজাতি ভাই বোনরা। আজকে আমরা সেই অনেকে এই ত্রিপুরাকে চক্রান্ত করছে, এই শান্ত ত্রিপুরাকে চক্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য, জাতি দাঙ্গা জমা লাগার জন্য। কিন্তু এই বিভ্রান্তকে আমরা কোনোদিন সাকসেস হতে দেব না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবাল, বাঙালি, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এই মাটির মধ্যে আমরা মরবো, এই মাটির মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা বন্ধুত্বপূর্ণ শান্তি সম্প্রীতি আর আমরা মজবুত করব। নির্বাচনে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক, আমি মার কাছে আমি প্রার্থনা করি আমাদের ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায়। আজকে যে প্রোগ্রামটা, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং, যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে, এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে, তাদের ভবিষ্যতে তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সারাদের মার কাছে আমি প্রার্থনা করবো, তারা যেন আগামী দিন আমাদের দেশের, আমাদের রাজ্যের ভবিষ্যৎ। স্কিল ছাড়া কোন জাতি, কোন দেশ এগিয়ে যেতে পারে না। তার জন্য স্কিল দরকার আমাদের। আমি একটু আগে বলেছিলাম, শুধু আমাদের জনজাতির মধ্যে দেববর্মা, শুধু দেববর্মা একটা কলোনি না রূপী পেয়েছি। অন্য যারা আমাদের জনজাতির মধ্যেও অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা, আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করব, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আজকে যারা ট্রেনিং নিয়েছেন, আমি খুব খুশি হলাম, যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের, তারা অলরেডি বেঙ্গালুরু চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিতভাবে বলছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে
আমাদের জনজাতি দিককে যেভাবে মোদীজির নেতৃত্বে কোনদিন কোন সরকার এই জনজাতির জন্য কোন কেউ চিন্তা করতো না। আজকে মোদীজি আসার পরে আজকে আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারজি আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, কারণ আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও। শুধু লেখাপড়া করলে হবে না, স্কিলের ট্রেনিং থাকতে হবে। আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল বাইরে যে স্কুল একসঙ্গে চলে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, অনেকে বিএ পাস এমএ পাস করে বসে আছে, কাজ নেই। তাদের কাছে যদি স্কিল থাকতো বসে থাকতো না। তার জন্য ইম্পর্টেন্ট স্কিলও শিখতে হবে আমাদের। আজকে অনেকে বলে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবালরা অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? সব জিনিস আমাদের শিখতে হবে। মোবাইল মেকানিক শিখতে হবে, মোটর মেকানিক শিখতে হবে, সব জিনিস শিখতে হবে আমাদের। আমরাও যদি অন্য জাতির সঙ্গে কম্পিটিশন করতে হয় আমাদের সব শিখতে হবে, তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। ম্যাডাম, হ্যাঁ 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 অ্যাচিভমেন্ট করবে, আমাদের ত্রিপুরা রাজ্য বিকশিত করবে, আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবে। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দপ্তরের, যার উদ্যোগে যদি শান্তি যদি না থাকে কোনদিন ডেভেলপমেন্ট হয় না। যেখানে শান্তি আছে সেখানে ডেভেলপমেন্ট আছে। তার জন্য আমরা বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলে মেয়েরা, আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জাতি এক থাকতে পারে না। যেখানে মিশ্র হবে, অনেক ধরনের জাতি বাস করবে, সেখানে ডেভেলপমেন্ট আছে, সেখানে উন্নতি আছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে শুধু ট্রাইবাল আছে, একটা অন্য জাতি নাই। কেন ডেভেলপমেন্ট হয় না? কেন হয় না? কোনদিন হবে না, কোনদিন এক জাতি বসবাস করতে পারে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি আরো মজবুত করে আমরা এগিয়ে যাব। তাই আমার অনুরোধ থাকবে আজকে যারা ট্রেনিং করছে, যারা ড্রাইভিং, তারা আগামী দিন আমাদের সরকার অনেক চাকরি নিচ্ছে। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা ফায়ার সার্ভিস 30 জন ড্রাইভার নিয়োগ করেছে। হেভি লাইসেন্স লাগবে, 1 বছর পরে তোমাদের হেভি লাইসেন্স আমি বলেছি ট্রেনিং দেওয়ার জন্য। আগামী দিন তোমরা এই ড্রাইভারের মধ্যে হবে, সুরক্ষিত করে গাড়ি চালাবে। আর যারা ট্রেনিং দেওয়া হয়েছে, যারা প্লাস্টিকের উপরে নিজস্ব বিজনেস করার চিন্তা ধারণা করে, আগামী দিন হবে। কেন হবে? তৈরি করার জন্য আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের সুভাষিস বাবুকে। আর অসংখ্য ধন্যবাদ জানাই কুলস দেববর্মা প্রিন্সিপাল IDTR জিরানিয়া। অসংখ্য ধন্যবাদ জানাই সুব্রত বাবু, সুব্রত চৌধুরী, ট্রান্সপোর্ট কমিশনার, এবং আমাদের এডিশনাল ডাইরেক্টর কেশব বাবুকে। এবং এখানে বিজ্ঞানসম্মত ভাবে স্কিল ড্রাইভিং স্কিল শেখানো হয়। আমরা এখন পর্যন্ত প্রায় 500 ত্রিপুরা রাজ্যের একজন সুদক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষিস দাস, ওনার নেতৃত্বে
ওনারা যে উদ্যোগ নিচ্ছেন আমি তো দেখি পত্র থেকে দিকে অফিসে আছে না, আমরা যদি ত্রিপুরার যদি কোনো ড্রাইভার নিয়োগ হয় তাহলে মহিলা ড্রাইভার কিন্তু লাগবে, কিন্তু কারণে তো যাই হোক এখন পর্যন্ত আমরা 90 জন স্কিম ওনারা করছেন। আপনি চিন্তা করেন 1 লাখ মেট্রিক টন রাবারের ভ্যালু কত। আমি যদি এটাকে ইউটিলিটি আমরা যেটাকে বলি মাঝে মাঝে একটা স্টাডির মতো করতাম, এখন আশা করি সেটা বেড়েছে। তো মানুষের অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে স্কিল সেটা মুখ্যমন্ত্রী স্যার উদ্বোধন করেছিলেন। আমাদের রাজ্যপাল সেটাকে ভ্যালিডিটি সেশনে আমাদের রাজ্যপাল উপস্থিত ছিলেন। নিয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার সেটা ইনোগ্রেশন করেছিলেন, মহিলা ড্রাইভিং ট্রেনিং এর একটা ব্যাচ করিয়েছিলাম আমরা। বডি এটা বোধহয় মানে সারা ভারতবর্ষে যতগুলো আইডিটিআর আছে তার মধ্যে ওয়ান অফ দি আইডিটিআর আমাদের এখানে আছে। আমরা যখন করেছিলাম তখন ভারতবর্ষে শুধু 7টাই ছিল, এখন যে 10 নিরাপদে চলাচল করতে পারি একটা নিরাপদ সড়ক তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের আইডিটিআর। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের Chukamal Devarma, ড্রাইভিং লাইসেন্স Vishal Devarma, Dinesh Devarma, Ritan 3% ভ্যালুয়েশন করেন, তাহলে এই টাকাটা কিন্তু ত্রিপুরা রাজ্যে থাকবে। এখন কিন্তু ওইগুলো কিছুই হচ্ছে না। তো আমাদের জয়েন্ট ডাইরেক্টর সিকিউর Vishal Devarma, Dinesh Devarma, Shayan Devarma, আবার বেস ইন্ডাস্ট্রি করে আমরা ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বড় ভূমিকা রাখতে পারবো, বিশেষ করে লার্জেস্ট প্রোডিউসার অফ রাবার আফটার কেরালা। আমরা কিন্তু সবাই এটা উপলব্ধি করি না। 1 লাখ কি লাগবে, স্কিল লাগবে। সেই স্কিল আমাদের নেই। আবার প্রসেসিং এর জন্য স্কিল লাগবে। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আমি দেখলাম যে পার্টসের মধ্যে সমস্যা ছিল, কিন্তু উনি এটা লোকেরই করতে পারবেন না। কাজে স্কিল এখন আছে যে আমাদের যারা গাড়ি চালক আছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট খুব জরুরি, এবং স্কিলের মাধ্যমে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরে যেমন আছে গভর্নমেন্ট সেক্টরেও আছে। তো মুদ্রা কথা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্ট বান্দিয়ে রেখে দেবে। সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক, এবং আমাদের এবারকার বাজেট
11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের মানে ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। অন্য কিছু দর্শন করাই আর না করাই, এই এমবিবি কলেজের চত্বরটা অন্ততপক্ষে তাদের ঘুরে দেখানোর জন্য আমি বলি। এবং এখন পর্যন্ত যতজন আমাদের এখানে আমার আত্মীয় স্বজনই হোক, বন্ধু বান্ধবী হোক, যারা ঘুরে গেছেন এই এমবিবি কলেজের প্রাকৃতিক সৌন্দর্য এবং যে ক্যাম্পাসগুলি নির্মাণ হয়েছে তা দেখে তারা খুব অভিভূত হয়। এবং এই গ্রিনারিটা আমার মনে হয় না আর কোনো জায়গায় কোনো ক্যাম্পাসে আমরা দেখতে পাই। আধুনিকতার যুগে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন আমরা করছি, আমাদের প্রয়োজনের তাগিদে আমরা করছি, কিন্তু তার পাশাপাশি আমরা এই প্রাকৃতিক যে আমাদের সৌন্দর্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা গাছকে আমরা ধ্বংস করছি। কিন্তু এই এমবিবি কলেজ একটা দৃষ্টান্ত, যত কনস্ট্রাকশনই হোক না কেন তার প্রাকৃতিক যে সৌন্দর্য এবং তার যে গাছপালা সেইগুলিকে অক্ষত রেখে এখন পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ, পুনর্নির্মাণের কাজ হচ্ছে। তার সঙ্গে আরো অত্যন্ত আনন্দের বিষয় যে आज के ऑनरेबल चेयरमैन साहब ग्रामीण बैंक हम लोगों को चांद लगा दिया और एक टावर क्लॉक दिया है, बहुत बहुत बधाई आपको। तो আরেকটা কনসেপ্ট এখানে আমাদের এক পের মা কি নাম রাখা হয়েছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় আমাদের বনকে ধ্বংস করছি, গাছপালাকে ধ্বংস করছি, কিন্তু তার প্রয়োজনীয়তা যখন আমরা করোনা পিরিয়ডটা আমরা ক্রস করেছি, এখনো মনে হয় সেই অক্সিজেনের অভাব আমরা সবাই অনুভব করেছি, যে অক্সিজেনের অভাবে আমাদের যে মৃত্যু হতে পারে তা আমরা অনুধাবন করেছি। তো এই যে গাছ আমাদের কাছে কত বড় মানে উপযোগী সেটা আমরা অনুধাবন করেছি।
তো এই যে একটের মাকিনা, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবিক অক্ষরে আমাদের প্রতিপালন করতে হবে। যেমন আমরা নেতা, আমাদের সব সময় সব জায়গাতে যেতে হয়, আমরা হয়তো গিয়ে গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা হ্যাশট্যাগ করি, একটেরকে নাম, আমরা হয়তো চলে যাই, ভুলে যাই। তোমরাও আমাদের যারা স্টুডেন্টরা আছে তারাও আমাদের সঙ্গে সামিল হয়, আমরা লাগাই, কিন্তু আমরা পরে আর ভুলে যাই এই গাছটা। কিন্তু এই কনসেপ্টটা এর মা কিনা, অর্থাৎ মায়ের নামে আমি উৎসর্গ করছি এই গাছটাকে। মা যেরকম আমাকে Tripura Gramin Bank the opportunity to be associated with this novel initiative. Today program Ek Ped Maa Ke Naam plantation drive and the inauguration of the clock tower hold deep significance. Planting a tree in the name of one mother is not only the act of environmental care but also a tribute to the unconditional love, sacrifice and value that mothers instill in us. I am confident that this initiative will inspire students and citizens to take part in building a greener, healthier Tripura. The inauguration of Clock Tower, sponsored by our bank, is equally symbolic. Time is the greatest resource given to us in teaching us discipline, dedication and responsibilities. I hope this clock tower will constantly remind a student of the values of punctuality and inspire them to use their time wisely in pursuit of knowledge and services. সমস্ত কিছু আমি ওই গাছটার তলে আমি নিয়োগ করব। শুধু গাছটা লাগালে হবে না, তার প্রতিপালন করা, তাকে এই দায়িত্ব আমাদের দিতে হবে। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে এই ক্যাম্পাসটাকে আমাদের রক্ষা করতে হবে। এই কলেজটা কার? এই কলেজটা আমার, এই কনসেপ্টটা আমার। এই প্রকৃতিটা কার? এটা আমার। এই রাজ্যটা কার? আমার। তো এই যে আমার কথাটা, এই কথাটাকে আমার ইনক্লুড করতে হবে। আর অনেকে ভাবতে পারে, আরে আমি তো পানিসাগর থেকে এসেছি, ধর্মনগর থেকে এসেছি, বিলোনিয়া থেকে এসেছি, আমি পড়বো, পড়াশোনা করবো, আমি ডিগ্রিটা অর্জন করবো, সার্টিফিকেটটা নেবো, বাড়ি চলে যাবো। ধরি আমার এখানে এমনি কলেজে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে? এই কলেজের প্রতি দায়বদ্ধতা, কলেজ তোমাকে এবং প্রকৃতি তোমাকে অনেক কিছু দিয়েছে, তার প্রতিদান হিসাবে আমাদের এই কলেজটাকে আমাদের রক্ষা করতে হবে, এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। একদিন যখন বড় হয়ে বিদেশে এবং দেশ বিদেশে যখন প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত হবে, তখন যখন তোমাদেরও নেক্সট জেনারেশন আসবে, তখন হয়তো এই এলটিডি কলেজের কথা হয়তো মনে থাকবে যে আমি ওই কলেজে আমি পড়াশোনা করেছি। আর তোমার যে নেক্সট প্রজন্ম, তারাও এসে উপলব্ধি করতে পারবে যে না, আমার যারা উত্তরসূরি ছিল তারা আমাদের এই কলেজকে মেনটেন করেছে, আমাদের প্রকৃতিকে আমাদের রক্ষা করেছে। I do my best to make the art greener for আরেকটা আছে নি, আরেকটা করতে তাহলে তো সূচনা করছি আমাদের সম্মানীয় অতিথি। Victor Kishore Manik, who laid the foundation of this great institution.
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এনএসএস ইউনিট আমাদের বিশেষ শিবির চলছে 7 দিনব্যাপী। আর আজ মূলত আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই জন্মদিনকে আমরা সম্মানার্থে আমরা ওনার জন্মদিন পালন করেছি এবং ওনার জন্মদিনে আজকে আমাদের এনএসএস ইউনিট আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্রের যে সেবা, তার যে উদ্দেশ্য ছিল মানব সেবা, সেই মানব সেবা এবং আমাদের এনএসএসের যে একটা বিশেষ যে মোটো যে নট মি বাট ইউ, সেই সমাজের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করার জন্য, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকের এই বিশেষ দিনে আমরা রক্তদান শিবির করেছি। পূজা প্রাক্কাল শুভ শারদীয়া আসছে, সবাইকে আমি শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই শারদীয়ার সময় আমরা জানি আমাদের রাজ্যের একটা বিরাট রক্তের স্বল্পতা দেখা দেয়, যখন রক্তের বিশেষ চাহিদা থাকে, সেই চাহিদা ফুলফিল যাতে থাকে, আমরা আমাদের বিদ্যালয়গুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে যাতে আমাদের বিদ্যালয়কে থেকে অন্যান্য বিদ্যালয়ও অনুপ্রাণিত হয়, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উৎসব যাতে মানুষের শান্তিতে কাটে এবং উৎসবের সময় যাতে কেউ রক্তের অভাবে একটা লোক যাতে আমাদের প্রাণহানি না হয়, সেই প্রচেষ্টার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আজকে সত্যি একটা সুন্দর দিন। আমাদের যশস্বী যিনি সমাজ সংস্কারক হিসাবে আমাদের বাঙালি জাতির গর্ব শ্রদ্ধেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আজকে জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে শেখরপুর পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে যে রক্তদান অনুষ্ঠান করছেন, আমি সত্যি প্রশংসা করি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই আমাদের শারদীয়া দুর্গোৎসব বাঙালির সর্ববৃহৎ পুজো মেতে উঠি, কিন্তু এই শারদীয়া দুর্গা মা আসছেন, এই প্রাক্কালে এই সুন্দর রক্তদান শিবিরকে সত্যি গৌরবান্বিত করেছে। এই অনুষ্ঠানের সফলতা আমি কামনা করি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আমাদের সারা আমরা বাংলা বলি যে আমরা বাঙালি জাতি, উনি পথ প্রদর্শক, সমাজকে কিভাবে সংশোধন করেছিলেন, ওনার পাণ্ডিত্য কিভাবে উনি পড়াশোনা করেছিলেন, ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করেছিলেন, অর্থের অভাবে লাইট যেখানে জ্বলত রাস্তার ধারে ওইখানে বসে পড়াশোনা করেছে। ওনার অগাধ পাণ্ডিত্য ছিল, উনি খুব জেদি ছিলেন, যা চিন্তা করেন আমি এই কাজটা করব, সত্যি উনি পরে আজকে সবাইকে দেখিয়েছেন যে কিভাবে মানুষকে এগিয়ে যেতে হয়। উনি মা ডেকেছিলেন, মায়ের ডেকে কি করেছিলেন, দামোদর নদী স্রোত, কত স্রোত কেউ পার হতে পারে না, সাঁতার কেটে মায়ের ডাকে উনি মায়ের কাছে পৌঁছেছিলেন। সবাই বিশ্ববাসী অবাক হয়েছে যে এই নদী কিভাবে পার হয়ে মায়ের কাছে গিয়েছিলেন। অগাধ বিশ্বাস থাকতে হবে যে আমি মায়ের কাছে যাব, যে আমার চিন্তা যে আমার মা সবচেয়ে বড় এই দুনিয়াতে, এই পৃথিবীতে মাই সবচেয়ে বড়। ওই জন্য উনি ওনার যে বিশ্বাস ছিল, ওই বিশ্বাসে উনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। আজকে আমরা বর্তমানে সমাজে কি আছে, আমরা পিছিয়ে আছি। নারী শক্তি বা মেয়েদের বাল্য বিবাহ দিকে কি ছোট ছোট মেয়েদের বিবাহ দেওয়া হতো বা বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন উনি। তো উনি কি করেছিলেন আজকে কত আগের দিনের কথা, কিন্তু বর্তমানে ওইগুলো অবনতির পথে, তবু কিছু কিছু রয়ে গেছে।
বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে উনি প্রমাণ করেছিলেন যে মেয়েরা সত্যি প্রথমে আমি গ্রুপ এ বলছি 6 to 8 ফার্স্ট হয়েছে ইকবাল মিয়া ফ্রম ক্লাস 8 আমি পেইন্টিং কম্পিটিশন অন দ্য ওকেশন অফ দ্য ওয়ার্ল্ড 18 বছর থেকে 60 বছর অবধি রক্তদান করা যায়। স্যারকে অনুরোধ করব মঞ্চের আসন গ্রহণ করার জন্য। এবারে বিদ্যালয়ের প্রিয়াঙ্কা আচার্যকে ইতিমধ্যে আমাদের উত্তরীয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি ফুল দিয়ে বরণ করে নেবে। শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। আগামী দিন মা দুর্গার আশীর্বাদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা জানি যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বাদাঘাটের বিধায়িকা শ্রীমতী মৃণালী সরকার মহোদয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ হচ্ছে এবং শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এলাকার জনগণের মাঝে। আজকে 37 নং ওয়ার্ডে মাননীয় বিধায়িকার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ করা হবে এবং এখানে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে, যাতে আগামী দিন সবাই আমরা একসাথে মিলে সুস্থ এবং সবল থাকতে পারি। এই কামনা আমরা করছি মা দুর্গার কাছে, যাতে আগামী দিনগুলিতে আমাদের জন্য আনন্দ মুখরিত হয় এবং এই কামনা আমরা করছি। এবং প্রত্যেক অঞ্চলের যে রয়েছে 37 নং ওয়ার্ডের বিশেষ করে যারা জনসাধারণ মা বোনেরা প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শারদীয় অগ্রিম শুভেচ্ছা। শুভ শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা প্রথমেই স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ রাখছি আমাদের 14 বাদারঘাট আমরা 14 নং বাদারঘাট মন্ডলের পক্ষ থেকে, বিধায়িকার পক্ষ থেকে এবং কর্পোরেটরের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আমাদের সব ধরনের ক্লান্তিকে দূর করে দিয়ে একটা সুন্দরভাবে নতুন বাঁচার আশা খুঁজে পাই, সেই আশা রাখছি। দুর্গোৎসব মানে কেমন গান কেনা করছিস সিলেকশন। আমাদের মাননীয় বিধায়িকা শ্রী মৃণালী সরকারের আন্তরিকতা। নমস্কার সকলকে। আজকে 14 নং বাদারঘাট বিধানসভা একটা হাসি মারেন পূজা আইতেছে। এদিকে হাসি দেন। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আজকের শারদীয়ার ভাতৃপ্রতিম বাপি দাসের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামগ্রীকে মিটিয়ে নিয়ে
আমাদের যে ভুল বোঝাবুঝি সেইগুলিকে মিটিয়ে নিয়ে আমাদের জীবনের চলার পথে আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে। তুমি এদিকে না থাকি একটা মেয়ে যেহেতু মেয়ে সন্তান তো তারা আমরা মেয়ে আমরা বুঝি তার লোক জিনিসটা হয়েছে না তবে আমি বলতেছি যে মেয়ে কে লিগে 6 মাস আগে অ্যাকশন নিছেন ঠিক তো মেয়ে সন্তান মেয়ে তো একজন মেয়ে ঠিক আছে তো মেয়ে যদি অ্যাকশন নেওয়া থাকতো তারা তো আইছে না আমি 100% কিন্তু এইদিকে সবাই বলতে পারবো যারা যারা এদিকে প্র্যাকটিস করছে মেয়ের একজন ইভেন এদিকে যে ম্যাম তারাও আছে তারা একটা মেয়েরও দেখছেন তারাও বলতে পারবো একটা মেয়ে প্রেজেন্ট আসলে তারা সারা নামে এলিগেশনটা দিছে যেহেতু দিছে তাহলে 6 মাস পরে কে লেখা দিছি 6 মাস আগে কে লেখা দিছে না তারা 6 মাস আগে তো মেয়ে 6 মাসটা লেখা দিছে তারাই জিগা তারা ক্যাম্পে আসলে আমরা পড়তে তো সারা না এরকম করে থাকে তো আমরা প্রুফ না তাই না একজন মেয়ে তার বিহেভিয়ার এমন একজন স্টুডেন্ট গার্ডিয়ান কেমন করতে না একবার ডাক দিছে এই নিয়ে ম্যামের চলাফেরা তো স্টুডেন্ট হ্যাঁ আকাঙ্ক্ষা বাড়ি তোমরা এখানে জুডো প্র্যাকটিস করো মানে বিলুনে সাউথে ক্যাম্পে আজ থেকে 5 মাস আগে কোচিং ক্যাম্প হয়েছিল বিলোনিয়াতে সেখানে তোমরা কোচিং দিয়েছো কে কে কোচিং করাইছে হ্যাঁ কি ঘটছে ওই ক্যাম্পে কি ঘটছে ক্যাম্পের মধ্যে এরকম কিছুই হয়েছে না সাউথ থেকে কয়েকজন 5জন ছেলে রেগুলার আসছিল আর একদিন ম্যামের সাথে একটা মেয়ে আইছে আর একটা ছোট্ট একটা ছেলে আইছে ছেলে আসার পরে মিস স্যারে কি করছে ম্যামের কোচে যে তুমি যে মেয়েরা আর ছেলেরা আনছো তুমি তাদের পড়াও বাকি তোমার তো ছেলেরই আছে আর আমার মেয়েরই আছে তাদের আমি প্র্যাকটিস করে দিচ্ছি কারণ আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিস করি আর তারা একটু বেসিক তারা একটু যেহেতু ছোট এটাই হয়েছে তারপর থেকে ওই মেয়েরাও আইছে না মেমও আইছে না তো আমরা নর্মাল প্র্যাকটিস করছি এতদিন কিছু হয়েছে না কালকে হঠাৎ করে তারা নিউজের মধ্যে দেখলাম আমরা স্যার নামে মিথ্যা কথা বলতেছে যে স্যারের নামে ব্যাড কাজ করছে তারা তো আইসই না এখন যদি প্রেজেন্ট না থাকে একটা জায়গার মধ্যে তাহলে তারা লোক কি তার ইনসিডেন্ট হইব কেন মেয়েরা একদম আসিল আর ছেলেরা কি তার কাছে একটু খারাপ কথা যে সাড়ে 10 আটকে রাখছে 10 আটকে তার বাইট পেয়েছে রুমের থেকে আর এখানে তো তিনটে ইভেন্ট আছে তিনটার মধ্যে টেবিল টেনিস আছে আর রাত 10টা অবধি ব্যাডমিন্টন প্র্যাকটিস হয় এখানে এটা সবাই জানে যদি সাড়ে 9 ভিতরে এরকম কোনো কিছু করতো তাহলে তো বাকিরা দেখতো ঠিক না ব্যাডমিন্টন প্লেয়ার আছে টেবিল টেনিস আছে বাকি ওদের স্যারও আছে 2জন স্যার আছে কেউ দেখছে না তারা 2জন দেখছে তাও 10জন ফাঁকিতে দেখছে এটা পসিবল না কেউ 10জন ফাঁকিতে দেখা মানে তোমরা কোচিং ক্যাম্পে ছিলা কিন্তু যে ধরনের ঘটনা প্রকাশ্যে আসে এই ধরনের ঘটনা হয়নি আমার একটা কথা যদি এরকম মেয়েরা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে ম্যাম আসলে তারা ম্যামের দায়িত্ব কি যে তারা স্টুডেন্টদের দেখে রাখো ঠিক আছে তো তো ম্যামের তারা ওই সময় জানাইছে আমার কোন ম্যাম ছিল বিনা ম্যাম তার লোক কিছু মিস্টেক হয়ে থাকলে তো ম্যামে তো ওই টাইমে অ্যাকশন নেওয়ার দরকার আসলো 5 মাস 6 মাস পরে ম্যামের মনে হয়েছে যে কখন অ্যাকশন নেবো আমি এই নিয়ে মেয়েরা সুরক্ষা ম্যামের রাখছে তারপরে আরেকটা কথা কইছি এই সুরক্ষা মেয়ের মধ্যে পপুলেশনে কইছে যে না এলেছে তারা শহীদ তারা একবার ব্যাট করে দেবে দেরি হইছে এরকম কথা যদি স্যার তাদের রেগুলার করে তাহলে তারা রেকর্ডিং কেলিকা করছে না তারা কেলিকা কোনো কিছু করছে না অপরাধে কেলিকা নিছে যে ঘটনা 5 মাস পরে তোমরা কেন এলিগেশন আনছো বলো কি নাম তোমার সুস্মিতা বেত্তর তুমি কি করো আমি পরে জুডো শিখি জুডো খেলো জুডো প্লেয়ার 5 মাস পরে তোমরা অভিযোগটা কেন আনছো অভিযোগটা আনছি স্যারে বারবার ফোন করে আমরা কইতো যে আমরা যে খেলবো আমরা খেলার ইয়েনে সই দিত না আমরা খেলতে দিত না বারবার ফোন করে এটা উপর থেকে ফোন অর্ডার আইতো স্যারে তারারে কইয়া রাখতো স্যার তারা কইতো আমরা প্রেশার দিত যে আমরা খেলতে দিত না তাই আমরা ছেলেরা ইয়েনে ফাড়াইতে লাগবো ছেলেরা ফাড়াইতে লাগবো
লাগবে, আমরা আইতে লাগবে। তো আমরা বারবার কইছি যে না আমরা এনে প্র্যাকটিস করতাম না, আমরা ম্যাট আছে, আমরা হল আছে, আমরা এনে করব। বারবার পেশা দিত যে আমরা সই দিত না, আমরা খেলতে পারতাম না, আমরা টোটালি বাদ দিয়ে দিব। তখন আমরা কইছি যে আমরা বাধ্য হইয়া এই ইলেকশনটা আনতে হচ্ছে স্যারের নামে, যে আমরা এনে স্যারের অনেক বাধ্যগত ভাবে আমরা ইলেকশনটা দিছি। আর এখানে আমরা আইলো আমরা প্র্যাকটিস করাতে দিত না, আমরা মোদি তারাই প্র্যাকটিস করাতে, আমরা প্র্যাকটিস করাতে না। আচ্ছা ঠিক আছে, আমরা তারা লোক ওয়ার্ক করতাম, তারা ম্যাট আমরা হ্যাঁ বিলোনিয়া আমরা রিয়ানে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারা ঘুমোতে তারা আইছে প্র্যাকটিস করতে আইছে, ঠিক আছে মানলাম। তা আমরা ছেলেরা যদি প্র্যাকটিস করা, তাহলে তারা মেয়েরা প্র্যাকটিস হইতাছে, তারাই যদি আমরা আবার মার দিয়া দেয়, তাহলে আমরা কি লেগে আছি? আমরা ছেলেরা প্র্যাকটিস হইতাছি নি, তারা তো লস হইতাছে না। আমরা ম্যাটে খেলতে পারলে আমরা ম্যাটরা দিত, আমরা বলে কুরআনের যোগ্য, তারা কুরআনের যোগ্য না, তাহলে এটা কি সাপেপের যোগ্য? আমরা কি সাপেপের যোগ্য নাকি? তারা যেরকম মানুষ, আমরা মানুষ না? আমরা রক্তের মাংস করা মানুষ না? তারা কি মানুষ? আমরা মানুষ না? আমরা কি পশু নাকি? তারা যেরকম ভাবে ব্যবহার করে ব্যবহার করে সারি কইতাছে যে তারা আমরা কুরকুরাইবার যোগ্য, তারা কুরাইবার যোগ্য না, তাহলে আমরা কি কুরাইবার যোগ্য? তাহলে তোমরা তাহলে এটা মিথ্যা অভিযোগ করছো বাধ্য হইয়া? না এটা মিথ্যা না, আমি মিথ্যা বলতে পারি, আমার সামনে আপনারা সবাই মিথ্যা কথা বলেনি, তোমরা কথা বলেনি। আপনি একজন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক, যেহেতু খেলাধুলা নিয়ে আপনি রয়েছেন এবং আমরা যতটুকু জানি আপনার সাবজেক্ট জুডো নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রচার দেখা গেছে, বিষয়টা কি? দেখুন, আমিও সবটা দেখিনি, এত সারাদিন আজকে ডিস্ট্রিক্ট মিট আমাদের চলে গেছে। তো আমি যেটা শুনেছি বা সেটা আমার সামনে এসেছে, এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ষড়যন্ত্র, এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না, সুস্থ সমাজে কাম্য না। কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা, যেটা আজকে আমরা সামনে এসেছে, এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা এটা তদন্ত করব, এটার বিষয়টা কি, এবং আমরা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে রাখবো। খেলাধুলা নিয়ে এই ধরনের বিষয়টা মোটেই ঠিক না। খেলাধুলার আঙ্গিনা না শুধু সুস্থ সবল সমাজে এসব জিনিস কখনো কাম্য না। কারণ আমরা যে কোনো কিছুই আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা নিই, আমরা যখন বিদ্যালয়ে আসে, ওরা খেলাধুলা মাঠে আসে, শিক্ষা নিতে আসে, খেলার মাধ্যমে ওরা ওদের সুস্থ সবল ব্রেন এবং ওদের মস্তিষ্কের বিকাশ যাতে ঘটে এবং আগামী পর্যায়ে ওরা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটাই কাম্য। কিন্তু গতকালকে দেখলাম যে কিছু বক্তব্য, এটা মোটেও কাম্য না। কারণ এটার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তো এটা আমরা খুঁজে বের করব, এবং এটার পেছনে সেই ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য এটা একবারই ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখন পর্যন্ত। আর আমরা আগামী দিনে এটা খুঁজে বের করব এটার পিছনে কারা কারা আছে। খেলার মাঠকে কলুষিত করলো, তাই তো? খেলার মাঠকে অবশ্যই কলুষিত করেছে এবং সুস্থ সমাজকে একবারে আমাদের মানে ইয়ে করে দিয়েছে। ক্যাটাদানি কইছে ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সবারই কিনা এটা দিছে, ত্রিপুরা স্টেট হইলে ত্রিপুরা ডিস্ট্রিক্ট হইলে দিছে, তারা যারা বেস্ট তারা সিলেক্ট করে দিছে। কারণে 40,000 টাকা দিছে, 22,000 টাকা দিছে। স্যার আমরা থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, এখানে স্টেট আমরাও পাইছি ডিস্ট্রিক্ট না। আর স্যার আরেকটা কথা হচ্ছে, আমরা ক্লাস 5 এর থেকে স্যারের কাছে প্র্যাকটিস করি, আর আমরা থেকে ন্যাশনাল প্লেয়ার বাইরেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে, ইন্টারন্যাশনাল বাইরেছে। আর আমরা মধ্যে কোনো মানে ফিমেল টিচার নাই যে ফিমেল টিচার আছে, আমরা মা বাবা তাদের উপর বিশ্বাস করে আমরা ছাড়বো। রাত্র 9টা অবধি আমরা প্র্যাকটিস হয় কোন টাইমে, মা বাবা একদম স্যারের উপর ভরসা করে আমরা এখানে পাঠাই। তো এই যে স্যারের নামে আসছে তারা ইলিগেশনটা দিচ্ছে, স্যারের ব্যাটাস করছে, এটা তো আমরা মানতাম না। কারণ আমরা আজকে 5-6 বছর স্যারের লোক আছে, স্যারের কোনো সময় আমরা একটু ফেস করছি না বা আনকমফোর্টেবল ফিল করছি না। তো তারা কেমন ফিল করে, আর তারা আইসে না না এখানে কেমন ফিল করতেছে আমরা। আচ্ছা
উদ্যোলে এবার দুর্গাপূজা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে? প্রথমেতে আমি আমাকে জানান দিতে চাই প্রিয় দেশবাসীর কাছে, বিশালগড় তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আর যে বিষয়টা নিয়ে আমাদের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হলো মহারাষ্ট্রের ভীমা শঙ্কর আদলে। এটা এই প্যান্ডেলটা বিশাল বড় একটা তৈরি। আমাদের বাজেট হচ্ছে মিনিমাম 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। দর্শনার্থীদের কিরকম মন টানবে এবারের পূজায় তরুণ সংঘ ক্লাবের? আশা করি যতটুকু সম্ভব আমরা যত মনোরঞ্জন যতটুকু পাচ্ছি এতটুকু দিতে চাইছি এবং আমাদের লাইটিং সাউন্ড সহকারে ওই প্যান্ডেলে একটা আয়োজিত আছে। রাজ্যবাসীর জন্য আপনাদের তরফ থেকে তরুণ সংঘ ক্লাবের তরফ থেকে কি বার্তা থাকবে? রাজ্যবাসীর কাছে আমি আজকেই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত করি তাদের কাছে, কিন্তু আমি চাই সবাই আসুক এবং আমাদের প্যান্ডেল যে দিনগুলো তৈরি হয়েছে এবং রাজ্যবাসীর কাছে এতটুকু বলবো তোমরা আসো, তোমাদের জন্য যথেষ্ট আমাদের আমন্ত্রিত এবং নিমন্ত্রিত সবার কাছে অনুরোধ। আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে? আমার নাম হরিকমল দাস, আমি ক্লাব সেক্রেটারি। আমরা মালা পরিয়ে দাও আমরা স্মরণ করার, ওনার আদর্শকে পাথিয়ে করে চলার আমরা স্কোপ পেয়েছি। এই স্কোপটা একমাত্র হিউম্যান বডি পেয়েছি বলেই সম্ভব। পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, তারা সেটা উপলব্ধি করতে পারে না। তো আনন্দমূর্তিজি এই শিক্ষার ক্ষেত্রে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে যা বেস্ট, হুইচ ইজ মানে কি বলবো, মানে গুড বেটার বেস্ট, বেস্ট যা, তাকে আমি সিনথেসাইজ করার চেষ্টা করেছি। এবং বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে উনি জার্মান শিক্ষাবিদ ফ্রুয়েবলসের যে কিন্ডারগার্টেন সিস্টেম তাকে অ্যাডপ্ট করেছেন। এবং উনি বললেন যে মানুষ শুধু এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য করবে তা হতে পারে না। উদ্ভিদ, পশু পাখি, এই সবার জন্য যেন একদম পূর্ণ নিরাপত্তা সহিত সবাই যেন বাঁচতে পারে এবং সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর পৃথিবী গড়তে পারি, এরকম শিক্ষার জন্য উনি নব্যমতবাদ যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শুধু মানুষের জন্য না, শিক্ষাটা যেন এরকম হয়। কিছু কিছু লোক মনে করে যে বন কেটে দিয়ে আমরাই বাঁচবো, কিছু মানুষ মনে করে যে পশু পাখি কাউকে থাকতে দেবো না, আমরাই বাঁচবো। একদমই নিজের পায়ে নিজে করে দিচ্ছে। তো আনন্দমূর্তি বারবার করে বললেন যে তাদের পূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। ওনার যে বিশ্ব সংবিধান, আগামী দিনের বিশ্ব কি হবে তার যে সংবিধান রচনা করেছেন ওনার পাওয়ার ফিলোসফিতে, উনি এটা একদম পরিষ্কারভাবে বিশ্ব সংবিধান লিখে গেছেন যে উদ্ভিদ এবং পশু পাখির পূর্ণ নিরাপত্তা দিতে লাগবে এবং তার বেসিসে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠবে। তো আমরা এরকম এক মহান শিক্ষাবিদের প্রদত্ত এই শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা আমাদের এই স্কুল বা সেই স্কুলের যে আইডিওলজি সেটাকে ধরে এগিয়ে চলছে। তার পাশাপাশি যে অন্যান্য সকল মহামানবদের আদর্শকে তার সঙ্গে যুক্ত করে আমাদের দেশের সমাজের সবার যেন মানে কল্যাণ হয়, আমরা সেই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলছি। শুধু আমাদের স্কুলে মার্কস পাওয়ার জন্য আমাদের এডুকেশন সিস্টেম নয়, আমরা মার্কশিটে কত পেলাম তার জন্য আমাদের এডুকেশন নয়। আমরা আমাদের জীবনে আমাদের মনটাকে, আমাদের এই শরীরটাকে, আমাদের যা কিছু রয়েছে ভগবান প্রদত্ত, এই সব কিছুকে এই পৃথিবীর স্রষ্টার সৃষ্টির জন্য তা ডেডিকেট করতে পারলাম কিনা, সেই ভাবনাটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শিক্ষা।
মহোদয় উপস্থিত রয়েছেন। আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসুন। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশালগড় প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী ভবতোষ ঘোষ মহোদয়। আমরা এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার জন্য শিক্ষাবিদ শ্রী দেবপ্রসাদ ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ আজকের এই ওনার এই জন্মদিনে আমরা বিশালগড় আনন্দনগর স্কুল শিক্ষক দিবস হিসেবে পালন করতে চলেছি। আমরা গত কয়েক বছর ধরে আমরা ভাবছিলাম যে আমরা 5ই সেপ্টেম্বর আমরা নর্মাল অ্যাজ ওয়েল যে গভর্নমেন্ট ডিক্লারেশন অনুসারে আমরা করব, কিন্তু আমাদের যে অন্তরের যে আকুতি, আমাদের অন্তরের যে শ্রদ্ধা, তা যদি আমরা বিদ্যাসাগরের জন্মদিনে পালন করতে না পারি, আমাদের যে আন্তরিক তৃপ্তি তা মনে মিলবে না। তাই এবারে আমরা ছাত্রদের বিশেষ সহযোগিতা এবং উদ্যোগে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবার সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। আমি আমার বিনম্র চিত্তে এবং অন্তরের সকল আকুতি নিয়ে আমি বিদ্যাসাগরের চরণতলে আমার নতমস্তকে প্রণাম জানাতে চাই, প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে আনন্দমার্গের যিনি প্রবক্তা, মহান শিক্ষাবিদ এবং নৈবমানতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের চরণতলেও আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল গুণীজনেরা, আপনারা অনেকদিন আগে এই বিশালগড়ে সবার ঘরে যেন উন্নত শিক্ষা, মাতৃভাষার পাশাপাশি যে ইংলিশ এডুকেশন যা অল ওয়ার্ল্ডের সাথে আমাদের সবাইকে কানেক্ট করবে, সেই আজ থেকে 42 বছর আগে 41 বছর আগে আপনারা সেই উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক প্রতিকূলতার মধ্যে, রাস্তা ছিল না, ঘর ছিল না, অর্থ ছিল না, অনেক কিছুর প্রতিকূলতা ছিল, কিন্তু আপনাদের মধ্যে মনে সাহস ছিল এবং মনে একটা সুন্দর একটি সব ভাবনা ছিল। আজকে অনেকেই এখানে উপস্থিত নেই, ওনারা সরাসরি উপস্থিত নেই। আমরা বিশালগড় আনন্দমার্গ স্কুলের ম্যানেজিং কমিটি, আনন্দমার্গ প্রচারক সংঘ এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের আজ পর্যন্ত যতজন ছাত্ররা পড়ে গেছেন, এখনো পড়ছেন, ভবিষ্যতেও পড়বেন, আমি সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে চরণস্পর্শ এবং নতমস্তকে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম জানাই। সহযোগী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন এই বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিছু শুভেচ্ছা। জীবনে অনেক জায়গায় অনেককেই প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হওয়ার স্কোপও রয়েছে আমাদের, কিন্তু মনে রাখতে লাগবে যে পৃথিবী আমাকে প্রতিনিয়ত আমাকে শ্বাস নেওয়ার জন্য যা আমার জন্য সঠিক সেটা যুগিয়ে যাচ্ছেন। কোনো রকমভাবে বিনা পয়সায় এবং অক্লান্তভাবে আমাদেরকে যুগিয়ে চলেছেন এই যে ধরিত্রী, আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে খাদ্যশস্য আমাদেরকে যোগান দিয়ে চলেছেন। আমরা এই পৃথিবীর সবার থেকে, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না, এই সবার থেকে যারা
প্রতিনিয়ত কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে চলেছেন এবং যাদের অবদানে এই সমাজের রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর যা কিছুই সব কিছু আমাদের হাতে তৈরি নেই বা আমাদের হাতে তৈরি হবেও না। আমরা অনেক কিছু এই পৃথিবীতে রেডিমেড পেয়েছি এবং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে। এই অঙ্গীকারটা নিয়ে আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমরা আরো কিছুদিন এই পৃথিবীতে বাঁচবো, এই ভাবনাটা নিয়ে আমাদেরকে সবসময় মনে রাখতে লাগবে যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির যারা সন্তান সন্ততি ছাড়াও আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এই বাকি সমাজের জন্য। এই কথাটা একদিনের জন্য ভুললে চলবে না, একদিনও এই ভাবনাটা ছাড়া ঘুমানো চলবে না, একদিনও এই ভাবনাটা ছাড়া ঘুম থেকে ওঠা চলবে না যে এই সমাজের সবার জন্য আমাদের এই দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তা প্রতি মুহূর্তে যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলেছেন এবং যারা প্রেরণা জুগিয়েছেন এরকম মহান ব্যক্তিদের অগণিত সংখ্যা, আমরা ওনাদের নাম বলে শেষ করতে পারবো না, দেশি হোক বিদেশি হোক এবং আমাদের এই এলাকাতেই হোক না সর্বত্র। আমরা ওনাদের যে আদর্শ, এই আদর্শটা যেন আমাদের মধ্যে একদম প্রতিটা আমাদের কোষে, রক্তের প্রতিটা বিন্দুতে, আমাদের ভাবনার প্রতিটা ভাবনায় আমাদের যেন সেই ভাবনাটা থাকে যে আমাদেরকে শুধু আমার ব্যক্তিগত লাইফ ছাড়াও এই সমাজের জন্য কিছু করতে পারে। এই সবার কাজ আমরা শুরু করি। দিয়ে সরকার নিবেদন করবে সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিনয় চক্রবর্তী, আগরতলা তথা ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল দেবনাথ মহাশয়। তার জন্মদিনে আমরা সেখানে সমবেত হয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বিশেষ করে বাঙালি জাতিকে তথা ভারতবাসীকে তিনি যা দিয়ে গেছেন সেই তুলনায় সত্যি কথা বলতে কি ওনাকে আমরা সেইভাবে মর্যাদা দিতে পারিনি, দেশ এবং জাতি সেভাবে তাকে দেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক জন্মদিন। আমরা অল ইন্ডিয়া সাইড এডুকেশন কমিটি ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রত্যেক বছর এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে থাকি। এবছরও আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি উপস্থিত প্রত্যেকে আমি অনুরোধ করছি একে একে সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সরকারি বিতরণ করার জন্য।
ইতিহাসের কাছে অজ্ঞাত। তিনি যখন হিন্দু কলেজে যান, সেখানে ব্রাহ্মণ এবং বৌদ্ধ ছাত্ররা ছাড়া অন্যরা পড়তে পারত না। তিনি ঝুঁকি নিয়ে এখানে সমস্ত অংশের ছেলে মেয়েদের নিম্নবর্ণ মানুষকেও তিনি সেখানে ঢোকাবার। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সম্পাদক। নামটা সহ সভাপতি নামটা হরকিশোর ভৌমিক। ছাব্বিশে সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ভারতবর্ষের নবজাগরণের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং অবৈতনিক শিক্ষার জন্য তার জীবন ব্যাপী লড়াই করেছিলেন, কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পরেও আজকে এই শিক্ষা থেকে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ বঞ্চিত। তাই আমরা মনে করি আজকের যুগেও বিদ্যাসাগরের যে প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমরা যুব সমাজ, ছাত্র সমাজ এবং মানুষের কাছে আবেদন রাখছি, তারা যেন বিদ্যাসাগর চর্চা প্রত্যেকটি ঘরে ঘরে করে এবং শিক্ষার, আধুনিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা প্রসারের জন্য লড়াই চালিয়ে যায়। ধন্যবাদ। কে ধরছে বিয়েছে? কি করতে লাগছিল? হ্যাঁ হ্যাঁ বিএসএফ দইরা কই লয়ে গেছে? কই থেকে ধরে নিছে? তোর বাড়ি কি বর্ডারের পাশে? বর্ডার নিয়ে কি করছে? তুমি কি করো এমনিতে? কোন জায়গাতে বাড়ি? সেলাই মেশিনের কাজ করো? তারপরে কই লয়ে গেছে? ওইদিকে নিয়ে তুমি কেমনে চাইছো ওইদিকে? তোমার নাম কি? বাড়ি? কে মারছে?
2-3 পুলিশে দৌড় মারছে আর এটা দিয়েছে আমাদের কথা ফ্রি দিতে দিয়েছে আমি শোয়াইতাম পারি না। কই থেকে ধরে নিছে? আমরা বাড়ি গাঁও থেকে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমরা ওই আশাবাদী। আচ্ছা, কোন জায়গাতে নিছে? ওই টাকা আর কাছে নিছে। বেড়ার কাছে নিছে? কি কারণে নিছে? বাজার তাই তো হ্যাঁ, কি করে এমনিতে? তেলের কাজ করে, তেল বাহার তেলের দোকান। কোন জায়গাতে? রহিমপুর বাজার। আচ্ছা, তারপরে তারপরে মারছে একদিন। কোন কোন জায়গাতে মারছে? কি ছিল দোনো হাতে, এরপর ফার আইছে বেশি। গাদি দেওয়ার নামে গাদি পিঠা বসে হাত ভেঙে গেছে। আমি তো পারি না তো, আমরা 2-3 বার খেলা দেখাচ্ছি পুলিশ। হ্যাঁ, বাড়ি ভিতরে ঢুকে লাগছে, এত ফাউল। তোমরা দিকে একটা লোককে বিএসএফ মারছে। হ্যাঁ, শুধু শুধু মারলো কি কারণে? থানাতে জানানো হইব নি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সত্যি এটা আরেকটা খুশির দিন আজকে, যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং আমাদের স্কুল এডুকেশন শিক্ষা দপ্তরের যে লাইব্রেরিয়ান পদে অফার প্রদান করার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে, ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর প্রফেসর তপন মজুমদার, শ্রী সাজু বাহেদ মিশন ডাইরেক্টর NHM, ডক্টর নির্মল সরকার, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল JMC অ্যান্ড GBP হসপিটাল, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন NC শর্মা মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে সিনিয়র অফিসাররা আছেন, সিনিয়র ডক্টরসরা আছেন হেলথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে, এবং যারা আজকে GDMO এখানে আজকে অফার শুরু হয়েছে, বাকিগুলো হয়তো পরবর্তী সময় দেওয়া হবে, এবং লাইব্রেরিয়ানদের পোস্টে যারা আজকে অফার এখানে গ্রহণ করেছেন বা করবেন, এবং যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, লাইব্রেরিয়ান হয়েছে, সমস্ত ফ্যামিলি মেম্বার্স, অভিভাবক বৃন্দ এবং অন্যান্য অতিথিগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে, ডাক্তার দিতে হবে। আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন, রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার। তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যখন সে অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া হবে। তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি। আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি। এর মধ্যে আজকের 214 GDMO আজকের এখানে অফার দেওয়া হচ্ছে,
এর মধ্যে খুব খুশির বিষয় যে 142 জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 72। একটা ছোট শিশু, একটা বাচ্চা মেয়ে, একটা ছোট বাচ্চার থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল। একটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে, আজকে একজন বড় ডাক্তার হলো। এবং তার যে এই যে রুট, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং যাদের কারণে আজকে ডাক্তার হয়েছে, তারা যারা গার্জিয়ান, মা বাবা, বড় ভাই বোন, তাদের কথাও মনে রাখা উচিত। এখানে যারা লাইব্রেরিয়ান হয়েছেন তাদেরকেও আমি বলবো যে আমরা সবাই জানি যে লাইব্রেরিয়ানদের যে রোল, এখন আর সেই এখানে বিভিন্ন স্কুলের মধ্যে লাইব্রেরিয়ানদের একটা শর্টেজ ছিল। আমার সাথে ডাইরেক্টর মহোদয় প্রায়শ বলতেন, তো আমরা বললাম যে ঠিক আছে, এটা তো করতেই হবে, কারণ লাইব্রেরিয়ান ছাড়া কোনো স্কুলও চলে না। এবং লাইব্রেরি এমন একটা আস্থার বিষয় এবং বিশ্বাসের বিষয় যে স্টুডেন্টরা সেখানে যায়, অনেকে বই কিনতে পারে না বা এত বই কেনাও সম্ভব নয়। আর এখন তো বইয়ের শুধু বই পড়েও হবে না, এখন লাইব্রেরি হয়ে গেছে, এখন ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে। তো এক তো সেখানে তার যে জানকারি, স্কুলের তো আছে, স্কুলের পাঠ্যর যে বিষয়গুলো আছে সেই বই তো সেখান থেকে ইচ্ছা করলে ল্যান্ড নেওয়া যায়, তারপর আবার সেটা ফেরত দেওয়া হয়, আমরাও করেছি। এবং সেই লাইব্রেরির মধ্যে গিয়ে এমন একটা জায়গা যেখানে নিজের যে স্টুডেন্টরা সেখানে গিয়ে যে পিন ড্রপ সাইলেন্স, এটা এমন একটা অবস্থান, সেই জায়গার মধ্যে নিজেকে যে পড়াশোনা করার যে একটা এনভায়রনমেন্ট লাইব্রেরিতে থাকে। বইপত্র তো আমরা দেই, কিন্তু তাকে প্রপার ডিস্ট্রিবিউশনের বিষয়েও যে যিনি লাইব্রেরিয়ান আছেন তারও কিন্তু মানে নখদর্পণে থাকা দরকার যে কোথায় কোন বই আছে। যদিও বুকমার্ক দেখে সেভাবে বলা হয় এগুলো থাকে, কিন্তু তারপরেও সেভাবে বলা হয় এগুলো থাকে, কিন্তু তারপরেও নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা। এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে, অনেক সময় হয়তো নেটে তারা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে হয়তোবা যে লাইব্রেরি মাধ্যমে যে বইগুলো পাওয়া, তারও তাকে হেল্প করা। তো বিরাট একটা টিচার যারা আছেন, টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয়, বরং আরও বেশি আমি বলবো। কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রেরিয়ান, ওনার কাছে সব খবর আছে, এবং পুরো সেটা ইতিহাসই হোক, ভূগোলই হোক, সেটা সায়েন্সের বিষয় হোক, বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই, এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের। এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাব ওই প্রাইভেট টিউশনে, তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন। কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে। আর নিজের যে লাইব্রেরি, বিবেকানন্দজি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবকটা যদি একসাথে করাও যায়, নিজের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে, বরং সব লাইব্রেরি দুনিয়ার যদি একসাথে করা যায় তার থেকেও কম। তো নিজের লাইব্রেরিকে যদি প্রকাশ করতে হয়, লাইব্রেরিতে যেতে হবে, তবে সেটা প্রকাশ পাবে। কাজে এমন একটা সুন্দর জায়গা, যখন এখানেও আমরা দেখছি যে লাইব্রেরিয়ানদের সংখ্যা সেখানে কম, আজকে এই লাইব্রেরিয়ানদের আমরা যে অফার আমরা বিতরণ করলাম, আশা করি যে বিষয়গুলো আপনারা জানেন বিষয়গুলো, কিন্তু নিজেকেও আপডেট করার প্রয়োজন আছে আমার মনে হয়। তো আজকে আপনারা ডাক্তারবাবুরা যেভাবে নিজেকে এত পরিশ্রম করে আজকে যে জায়গায় এসছেন, ডাক্তার হয়েছেন, মা বাবারও আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন, শুধু চাকরি নয়, এখানে ডাক্তারদের বিষয়ে কিন্তু মানে আপনার নামের আগে ডক্টর DR লাগানো, যখন পাশ করার পরে নিজেকে কত একটা অদ্ভুত একটা, যাকে বলে নস্টালজিক একটা ফিল হয় যে DR আমি লাগাতে পারলাম। সো ইউ আর নট লাইক আদার্স, যেখানে মিস্টার মিসেস লেখে অ্যান্ড ইউ আর রাইটিং DR, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো তার যে সম্মান, সেই সম্মানটা একমাত্র যখন আপনি সমাজের
মধ্যে সাধারণ মানুষের যারা সাফারিং পিপল তাদের প্রতি আপনি যদি মানে জাস্টিস আপনারা করেন তবেই সেটা সম্ভব হবে। আমরা জানি যে আমি নিজেও একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, তো এখানে একটা কথা আছে যে সার্জন শুড বি লাইক হোক, ইগল মানে হোকের মতো থাকতে হবে, ইগল আইস থাকতে হবে, আর হাত বা ফিঙ্গার্সগুলো থাকতে হবে লেডিস ফিঙ্গার। এগুলো কিন্তু কথার কথা নয়, কাজের মধ্যেও নিজেকে যে একজন সার্জন হিসেবে কি হওয়া। আজকে যারা মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হয়েছেন, কিন্তু আগামী দিন তাদেরও কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন হবে, কেউ সার্জন হবে, কেউ মেডিসিনে যাবে। তো এই কথার কথা নয়, এগুলো কিন্তু জেনে আমাদের আগামী দিন সেইভাবে পথ চলা। এবং আমরা যারা ডাক্তাররা আছেন, বিশেষ করে যারা আগামী দিনের প্রজন্ম, তাদের মনে রাখতে হবে যে আমি আমার যে সময় আমরা যে স্যাক্রিফাইস করছি আমরা টাইম মানুষের জন্য, এই স্যাক্রিফাইস অনেকে ওই সময় যে স্যাক্রিফাইসটা করে এন্টারটেনমেন্ট স্যাক্রিফাইস, আমার বিভিন্ন যে পূজা পার্বণ আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সেটাকে স্যাক্রিফাইস করে ডাক্তাররা কাজ করে। তো এই স্যাক্রিফাইসের যে বিনিময়ে নিজেকে, ইটস এ হার্ড অ্যান্ড হারকুলিয়ান টাস্ক, নো ডাউট। আর এই হার্ড যে ওয়ার্ক সেটা মানে করতে হবে যতক্ষণ না ধরে আমি করতে করতে আমি স্কালপেল বলতে হবে যে নো মোর নাও। স্কালপেল আমাকে বলবে নো মোর নাও, ইউর স্টে। তো আমরা জানি আমাদের অনেকের যারা ক্রিয়েচার যত আছে, ক্রিয়েচার অনেকের মানে উইংস থাকে, কিন্তু ডাক্তারদের উইংস হচ্ছে স্টেথোস্কোপ। তাদের এটা একটা অলংকার। এই অলংকারকে একমাত্র সেটাকে যদি সুন্দরভাবে অলঙ্কৃত করে আমরা মানুষের কাজে আসতে পারি। এবং স্টেথো এবং হোয়াইট কোট যখন আমরা একবার খুলি, সেই খোলার সময় একবার চিন্তা করতে হবে যে আমি যখন এই হোয়াইট কোট আর স্টেথোটা আমার গলায় ছিল তখন আমি কি রূপে ছিলাম। আর তার মধ্যে কিন্তু একটা অনারেবল যে বিষয় সেটা কিন্তু থাকে। আমরা অনেক সময় মানে তিতিবিরক্ত হয়ে যায় পেশেন্টের কথা শুনে, পেশেন্টের প্রতি অনেক বেশি পেশেন্টের উপর কাজ করতে করতে। পেশেন্ট তো সে সাফারিং পিপল, সে তো অনেকভাবে কথা বলতে পারে, কিন্তু নিজেকে মানে সহ্যর মধ্যে রেখে, এবং সহ্য না, এটা দিস ইজ ইউর ডিউটি, সেই ডিউটির মধ্যে রেখে শোনার পরে কাজ করা। একটা কথা আছে যে ইউ ক্যান ট্রিট দ্য ডিজিজ, ইউ মে ফেল, ইউ মে উইন, কিন্তু ইফ ইউর attitude is good, then always I can give you the guarantee that you will win always. কাজে এইখানে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবাই অ্যাটিটিউডটা বেটার থাকা উচিত। এবং আমরা যদি সেইভাবে আমরা কাজ করি, আমি জানি যে ডাক্তারবাবুরা, অনেক ডাক্তারবাবু আমি দেখেছি যারা লিজেন্ড ব্যক্তি, চুপচাপ কাজ করে গেছে ইন সাইলেন্স ম্যানার, এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল, যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ওনারা কিন্তু করেছেন। এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে। ইউ আর বর্ন, আদার্স অলসো বর্ন, বাট ইউ বর্ন টু সেভ দ্য আদার্স, জাস্ট ইমাজিন ডিফারেন্স হবে। এবং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কিন্তু মানে ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি আমরা। তো তার মধ্যে এবং যেগুলো ট্রেনিংয়ের দেওয়ার আমাদের সরকার তো সেগুলো করবেই। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের দায়িত্ববান নেন 2014-তে, তখন দেখলো যে 33.95 যে এমপ্লয়াবিলিটির হার। তো এই এমপ্লয়াবিলিটি নিয়ে কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এর জন্য যে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া মতো এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেইগুলো এনে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তাতে করে দেখা গেছে প্রায় 54.81% এখন এমপ্লয়াবিলিটি বেড়েছে। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে আমরা চাইছি, বিশেষ করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কিছুদিন আগে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের একটা মানে ইন্টারাকশন হয়েছিল।
সিনিয়র সাংবাদিকরা ছিলেন এবং মিডিয়া হাউস, সেখানে দেখলাম যে বাকি বিষয় ছেড়ে খালি জিবি হসপিটাল নিয়ে কথা বলেছে বেশিরভাগ, আর রাস্তাঘাট নিয়ে। কিন্তু আমরা সার্বিক যে বিষয় সেগুলো নিয়ে আমরা যখন বললাম ত্রিপুরার জন্য আমরা কি করছি, দেখা গেল অনেকেও এই বিষয়টা কিন্তু জানেন না। তো আমরা আজকে জিবি হাসপাতালে যদি আমরা বলি যে প্রায় এখন 150টা সিট এখানে এমবিবিএস হয়েছে। আগে কটা 3টে সিটের সময় আমি জানি আমরা যখন ছোট 3টা সিট আসতো, ক্যান্ডিডেট 2জন, এরকমও ছিল এমবিবিএস। আস্তে আস্তে করে ডিমান্ড বাড়তে লাগলো, সেই 13-14টা বাইরের থেকে সিট আসতো, আর সেই জায়গায় আজকে আমাদের 150টা এমবিবিএস সিট এবং আরও 50টা সিটের জন্য তার জন্য অ্যাপ্লাই করেছে, সেটাও প্রায় স্যাংশন হয়েছে, তো 200টা হবে। তো মোট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে আমাদের 400টা এমবিবিএস সিট রয়েছে। আমাদের ছেলে মেয়েদের আগে বাইরে যেতে হতো এবং গার্জিয়ানরা যাদের ছেলে মেয়েদের পড়াতে হতো অনেক কষ্টের মধ্যে কিন্তু টাকা পাঠাতে হতো। এখন এখানে বিডিএসেও আমাদের 63 সিট হয়ে গেছে, এখানে 50 সিটের বিএসসি নার্সিং হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে এখানে। তো সব মিলে এখানে একটা মেডিকেল হাব, যেটা আমি বলি বারবার, সেইভাবে চেষ্টা করছি। বাইরের থেকেও এখন মানুষ আসছে। প্রায়শ এখানে দেখি জিবি হাসপাতালে যে রুগীরা কিন্তু মাটিতে শুয়ে থাকে। তো যখন আমি দায়িত্ব নিলাম স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, আমি বললাম যে এ তো হবে না। সেখানে প্রায় 700-র মতো তখন শয্যা সংখ্যা ছিল, ডাবল করা হয়েছে, এখন 1413। আরও শুনলাম 100টার মতো আরও শয্যা আরও বাড়াবে। আমরা যে পিজির সিটের খুব প্রয়োজন, আগে পিজি করতে বাইরে যেতে হতো, এখন বিভিন্ন যে পিজি সিট সেখানেও প্রায় 85-এর মতো সিট আছে, সেটাও আগামী দিনে প্রায় 100-র মতো আশা করি সেটাও বাড়বে। আমাদের আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট, এতগুলো 4টা কিডনি ট্রান্সপ্লান্ট, আজকেও পেপারে দেখলাম যে কিডনিতে একটা অপারেশন হয়েছে টিএমসির মধ্যে। তো আমাদের এখানে ভালো ভালো কাজ হচ্ছে ত্রিপুরাতে, এবং এখানে আমরা চেষ্টা করছি যে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে শরীরের, আমরা এই শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যায় না। তো এই বিষয়ে আমরা চাই যে আমরা যে এই অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা অলরেডি মৌ করেছি আমরা, তো সেটা আগামী দিন হবে। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা 200 শয্যা বিশিষ্ট যে মা ও শিশুদের, মাদার অ্যান্ড চাইল্ডের সেই হসপিটাল যে তৈরি সেখানে হচ্ছে, এবং বিলুনিয়াতেও মাদার অ্যান্ড চাইল্ডের 2025 সালে জানুয়ারিতে সেটারও আমরা ইনোগ্রেট করেছি। আমরা যে নেশা নিয়ে যে সমস্যা, বিশ্রামগঞ্জের ডোনার মিনিস্ট্রি থেকে আমরা প্রচুর টাকা পেয়েছি। সেই বিশ্রামগঞ্জে আমি নিজেও সেখানে এই নেশামুক্ত একদম আধুনিক মানের সেখানে একটা আমরা ডি এডিকশন সেন্টার আমরা এখানে খুলছি। এর মধ্যে আমরা প্রায় প্যারামেডিক্যাল স্টাফ প্রয়োজন, মাল্টিটাস্কিং স্টাফ প্রয়োজন, প্রায় 368 জন আমরা নিয়েছি, 308 জন মাল্টিটাস্কিং নিয়েছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন, এতে করে আমরা 100% আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা ফুলফিল করেছি। তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে কার্ড বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই একইভাবে আমরাও সেটা শুরু করেছি, সেখানেও প্রায় 5,40,000 উপরে কার্ড বিতরণ হয়েছে। এবং তাতে করে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে উইদাউট ক্যাপিং সব ত্রিপুরার মানুষ কিন্তু এই যে স্বাস্থ্য বীমা যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়াতে সেটা সুবিধা হয়ে গেছে। আমরা সেইভাবে আমরা কাজ করছি। এখানে শিশু মৃত্যুর হার নিয়ে সবসময় একটা কথা হতো, এখন দেখা গেছে অল ইন্ডিয়া লেভেলে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেয়ে গেছে আমাদের এখানে। টিবি মুক্ত ভারত অভিযানে আমাদের ত্রিপুরার খুব সাফল্য অর্জন করেছে। 2025 আমরা জাতীয় পুরস্কার পেয়েছি ম্যানার, এবং আলটিমেটলি তার যে অ্যাচিভ করার যে গোল, যে সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ওনারা কিন্তু করেছেন। এবং আমিও চাইব যে আমাদের যারা ইয়াং ডাক্তাররা আছেন আগামী দিন তারা সেই কাজটা করবে। You are born, others also born, but you born to save the others. Just imagine difference. You are born,
others peoples also born, but you are gifted by the God that to save the lives of others. কত বড় দায়িত্ব আপনাকে ভগবান দিয়েছে, তো সেই কাজটা নিশ্চয়ই আপনারা আগামী দিন করবেন। আমরা জানি যে রবিবার বলতে আমাদের কিচ্ছু নেই, ছুটির দিন বলতে কিচ্ছু নেই, কিন্তু এই কাজের মধ্যেই কিন্তু আনন্দ। আমরা যদি সেই কাজটা ঠিকভাবে করি, যারা গার্জিয়ানরা আছেন ওনারা কিন্তু নিজের ছেলে মেয়ের সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন, এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে, সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাই না হবে তার থেকে বেশি স্যাটিসফাইড বা গর্ববোধ করবে গার্জিয়ানরা, প্যারেন্টসরা সবচেয়ে বেশি, যে না আমার ছেলে মেয়েদের যাদের আমি জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে, সোসাইটির জন্য কাজ করছে, এর জন্য নিজেরাও কিন্তু গর্ববোধ ফিল করবেন। আমরা এটাও জানি যে যতদিন ধরে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস কিন্তু ডাক্তারদের সারা জীবন করতে হয়। রিটায়ারমেন্ট আমি তো প্রায়ই অনেক জায়গায় বলি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এটা ওনারাও বোধহয় বারবার যেহেতু বলি লিখবেও নাই কথাটা, যে আই এম রিটায়ার্ড নাও এট দ্য এজ অফ 71+, বাট আই এম নট টায়ার্ড। তো ডাক্তারদের কিন্তু টায়ার্ড বলতে কিছু নেই, সারা জীবন কাজ করতে হবে, এবং কাজ করতে করতে এমন একটা জায়গা হবে যখন আমরা কাজ করব, কাজ করতে করতে মনে হবে আই এম ডুইং দ্য রাইট থিং, কিন্তু কাজটা শেষ হবে কবে, বা নতুন করে কাজ যখন ইউ উইল ডু রং থিং। রং থিং করলে তখন বুঝতে হবে এই রং থেকে আমার শিখতে হবে যে রাইট থিং কোনটা। তো সেই পর্যন্ত আমার কাজটা করতে আবার নতুনভাবে কাজ করতে হবে, এই মানসিকতা নয় কাজ করা। আমি রং করলাম আর যদি বলি যে আরে আমার তো ভুল হয়ে গেল, আমি তো ঠিকভাবে কাজটা করিনি, দ্য ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা সবাই জানি। তো এই বিষয়টা ডাক্তারবাবুদের আমি বলবো যে এই আগামী দিন চাকরিতে যখন জয়েন করবেন, জয়েন করার পরে এই একবার ঘর থেকে বেরোবার সময় যেখানে যেখানে পোস্টিং তো হবে অনেক জায়গায়, তো আমাদের পক্ষেও সুবিধা হয়ে গেল যে পেশেন্ট এবং ডাক্তারদের যে রেশিও সেটা কিন্তু আমাদের এনএমসি বা WHO যেটা দিয়েছে তার থেকে আমরা চেষ্টা করছি যতটুকু এক পার হওয়া যায়। তো সেটা তো হবেই, আগামী দিন আমরা আরও বেশি ডাক্তারদের আমরা নিয়োজিত করব। আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দেওয়ার সবসময় ট্রাই করি। এখন আমার ওই মিটার, আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে। এখন পর্যন্ত আজকে নিয়ে এই ডাইন হার্নেস শুদ্ধ আমরা 20,036 জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি, আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন, সেই চাকরি শুদ্ধ অনেক চাকরি আমরা দিচ্ছি। শুধু তাই না, MSME বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না, তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেগুলো করছি। আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেলফ রিলায়েন্ট হতে হবে, আমরা এই ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা যেন প্রপারলি চলে, একটা স্বচ্ছতার সাথে চলে, তার কিছু প্যারামিটার আমরা সবাই জানি। এখন পর্যন্ত এটা আমার এখন প্রতিদিনই যেখানে যাব আমি সেই কথাটা বলবো যে ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা GSDP-র কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম যদি বলি আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আমরা যদি এখন ফ্রন্ট নীতি আয়োগের মাধ্যমে আমাদের যে এখন আমাদেরকে নোমেনক্লেচার দিয়েছেন যে ফ্রন্ট রানার হিসাবে আমাদের কিন্তু স্বীকৃতি দিয়েছেন। তো সব দিক দিয়ে আমরা পঞ্চায়েতের দিকেও যদি দেখেন এতগুলো আমরা 7-8টা প্রাইজ পেয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টের। ধলাই ডিস্ট্রিক্টে আমাদের ধলাইয়ের এখানে প্রাক্তন যিনি চার্জে ছিলেন DM, ওনাকে নয়াদিল্লিতে ওনাকে প্রাইজও দিয়েছেন বেস্ট ডিস্ট্রিক্ট হয়ে। আমাদের এখানে যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে সেটাকে গণ্য করা হয়েছে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কন্ট্রাকচুয়াল, আউটসোর্সিং সব দিকে আমরা কিন্তু চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা যে
এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে বিষয় আমরা ডাক্তারই হোক, লাইব্রেরিয়ানই হোক, যে শিক্ষকই হোক, যেখানেই যে চাকরি করবে তার কিন্তু যে সুদক্ষ যে করা, যে স্কিল ডেভেলপমেন্ট, আমি ডাক্তার হলাম বা আমি লাইব্রেরিয়ান হলাম, আমার সার্টিফিকেট আছে, এতে কিন্তু চলবে না। নিজেকে আপডেট করা, অ্যান্ড এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি। নিজেকে আপডেট করতে হবে, ট্রেনিং নিতে হবে, এবং এখন তো আর্টিফিশিয়াল source of inspiration for all of us. I also heartily welcome সে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে আমরা বারবার আমি দেখছি যে যখনই কিছু হয়, চোখের কোনো সমস্যা হয়, বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তা আমরা গত বাজেটে আমরা ডিসিশন নিলাম এখানে যে 100 শয্যা বিশিষ্ট একটি মানে টার্সিয়ারি আই কেয়ার সেন্টার এখানে খুলব। আমরা আইএলএসে উঠতে বাদিকের যে জায়গাটা সেটাকে আমরা চিহ্নিত করেছি। তার জন্য আমাকে একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে টেন্ডার করে দিয়েছে। কাজেই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যেন আরো তাড়াতাড়ি হয়। আমরা আইজিএম হসপিটালের এই বিষয়ে বিধানসভাতেও কথা হয়েছে যে এটাকে বিএম হসপিটাল বলতো আগে আমাদের, তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটালের যে পুরনো যে স্ট্রাকচারটা আছে, এখন নতুন যেসব টেকনোলজি বেরিয়েছে, বিল্ডিং না ভেঙে ইচ্ছা করে উপরে উঠানো যায়, জ্যাক করে ওটাকে উঠানো যায়। তো সেটাকে উপরে উঠে এটাকে একটা মানে এন্টিক একটা ইয়ে করে সেটাকে আমরা রাখবো সেখানে, এবং তার হিস্ট্রি একটা মিউজিয়ামের মতো করে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমি আশা করি যে আজকে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের আমি শিওর যে একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে, এবং আপনাদের যাত্রা শুভ হোক। এবং অনিষ্টির সাথে আপনারা কাজের মাধ্যমে মানুষের সাথে সহানুভূতির সাথে যখন যোগাযোগ করবেন, অ্যাটিটিউড আমি যেটা বললাম সেটা যদি মনে করেন যে আপনার রিয়েল ডিউটি, তাহলে দেখবেন আপনার যে গোল আপনার যে জীবনের যে গোল সেটা আপনি নিশ্চয়ই সেটা পাবেন। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, সাফল্যের সঙ্গে কাজ করুন, আর রাজ্যের মানুষের পাশে থাকুন। আবার আমি আসন্ন দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে এখানে উপস্থিত সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। and also some post with them the trust of the people and the hopes of the government that is playing the invitees, the newly appointed doctors and their parents, staffs of the department. On behalf of the Directorate, I wish to express our deep gratitude to our Honorable Chief Minister, National Health Mission, Sri Shaju Vairi, the Joint Director of significant step forward in strengthening our health system by appointing more compassion. They should express more compassion. They should be more empathic and in charge Joint Director of BFWPM, Dr. Vimal Sarkar. A very good morning. We have our chief guest of today's occasion, Honorable Chief Minister of Tripura, Professor Dr. Sri Saju Bahi IAS, MD, NHM. Education, Sri Nancy Sharma, the Principal of Dr. Deep Sri Devarma, Shastri Shondar, এই সংস্করণটি তার নবরূপ উন্মোচন করে আমাদের সম্মানীয় প্রথম থাকেন ডক্টর শুভজিৎ দাস, ডক্টর শুভেন্দু দাস এবং ডক্টর অনুভব দাস। দিবাকর দাস, বাবার নাম শ্রী নেপাল চন্দ্র দাস, বাবার নাম শ্রী রথীন্দ্র কুমার দাস।
ডক্টর সুদীপ দাস, বাবার নাম শ্রী মান্দ্র কুমার দাস, সুনীল চন্দ্র দাস। অন্যরা করছে, আমরা পারবো না। কেন পারবো না? জাপান কেন আজকে এগিয়ে যাচ্ছে? শুধু ছেলেমেয়ে থেকে তারা টেকনিক্যাল প্লাস পড়াশোনা, সারা বিশ্বের মধ্যে তারা এখন ঝাঁকাল টেকনোলজির মধ্যে। আমরাও আগামী দিন আমাদের দপ্তর, আমি সুভাষিস বাবুকে আমি ধন্যবাদ দিব, বারবার দিব। কেন আমি যে প্রস্তাবগুলি দিই এই প্রস্তাবগুলি গ্রহণ করে আগামী দিন যারা এই ছেলে মেয়েরা আজকে ট্রেনিং, ড্রাইভিং ট্রেনিং 500টা অটো আমরা দিচ্ছি এই 1 মাসের মধ্যে। 500টা অটো কে পাবে? আমাদের ছেলে মেয়েরা পাবে। ড্রাইভিং লাইসেন্স লাগবে, অটো লাইট চালাতে গেলে তার জন্য কাজে লাগবে। আমরা 500টা অটো দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের, যারা নজওয়ান ছেলে মেয়েদেরকে। তার জন্য আগামী দিন আরো চিন্তা ভাবনা করছি। শুধু ড্রাইভিং না, কেন আগামী দিন আমরা ফ্লাইটের পাইলটের ট্রেনিং দেবো। ফ্লাইটের ট্রেনিং আমরা ব্যবস্থা করবো আগামী দিন। এক ফ্লাইটের ড্রাইভারের মানে পাইলটের স্যালারি 2 লক্ষ 3 লক্ষ, ইন্টারন্যাশনাল তো 10 লাখ 12 লাখ পাইলটের স্যালারি। আমাদের জনজাতির কেন পারবে না? যারা ভালো নাম্বার করেছে 12-এ ট্রেনিং দিবে, হবে না কেন? হবে। তার জন্য আমরাও আগামী দিন আমাদের জনজাতি ভাই বোনদের জন্য আমাদের সরকার অনেক কিছু চিন্তাধারা করছে, আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের জনজাতিদের জন্য। আগের সে সরকার এত চিন্তা করত না। আমাদের সরকার যে চিন্তা করে ট্রাইবেলদের জন্য চিন্তা করেছে। 35 বছরের 4টা একলব্য ছিল। আমাদের সরকার আসার পরে এখন 21টা স্কুল। 60 বছরে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা চাই শিক্ষাকে আরো উন্নতি করার জন্য। আমাদের সরকার আসার পরে হোস্টেল, কলেজ, একলব্য, সেদিন আমি ডিমান্ড করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জুয়েলের কাছে, আমাদের শুধু জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ট্রাইবাল ইউনিভার্সিটি। কে পড়াশোনা করবে? আমাদের জনজাতি ভাই বোনরা পড়াশোনা করবে এই ইউনিভার্সিটিতে। আমাদের সরকার যে চিন্তা ভাবনা করছে, আমরা শুধু কথা বলে না, কাজে তাই প্রমাণ। আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন, আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা কিভাবে এগিয়ে যাচ্ছে, সব দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জনজাতি ভাই বোনরা। আজকে আমরা সেই অনেকে এই ত্রিপুরাকে চক্রান্ত করছে, এই শান্তি ত্রিপুরাকে চক্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য, জাতি দাঙ্গা লাগার জন্য। কিন্তু এই বিভ্রান্তকে আমরা কোনোদিন সাকসেস হতে দেব না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবাল, বাঙালি, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এই মাটির মধ্যে আমরা মরব, এই মাটির মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা বন্ধুত্বপূর্ণ শান্তি সম্প্রীতি আর আমরা মজবুত করব। নির্বাচনে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক, আমি মার কাছে আমি প্রার্থনা করি আমাদের ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায়। আজকে যে প্রোগ্রামটা, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং, যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে, এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে, ড্রাইভিং করবে, তাদের ভবিষ্যতে তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সারাদের
মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের, আমাদের রাজ্যের ভবিষ্যৎ। স্কিল ছাড়া কোন জাতি, কোন দেশ এগিয়ে যেতে পারে না। তার জন্য স্কিল দরকার আমাদের। আমি একটু আগে বলেছিলাম শুধু আমাদের জনজাতির মধ্যে দেববর্মা, শুধু দেববর্মা একটা কলোনি না রূপিণী পেয়েছি। অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা, আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করবো, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবো। আজকে যারা ট্রেনিং নিয়েছেন আমি খুব খুশি হলাম, যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের, তারা অলরেডি বেঙ্গালোর চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিত বাবু বলছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনজাতি দিককে যেভাবে মোদীজির নেতৃত্বে কোনদিন কোন সরকার এই জনজাতির জন্য কোন কেউ চিন্তা করতো না। আজকে মোদীজি আসার পরে আজকে আমাদের প্রফেসর ডক্টর মানিক শেঠজি আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, কারণ আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও। শুধু লেখাপড়া করলে হবে না, স্কিলের ট্রেনিং থাকতে হবে। আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল বাইরে যে স্কুল একসঙ্গে চলে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, অনেকে বিএ পাস এমএ পাস করে বসে আছে, কাজ নেই। তাদের কাছে যদি স্কিল থাকতো বসে থাকতো না। তার জন্য ইম্পর্টেন্ট স্কিল শিখতে হবে আমাদের। আজকে অনেকে বলে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবালরা অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? সব জিনিস আমাদের শিখতে হবে। মোবাইল মেকানিক শিখতে হবে, মোটর মেকানিক শিখতে হবে, সব জিনিস শিখতে হবে আমাদের। আমরাও যদি অন্য জাতির সঙ্গে কম্পিটিশন করতে হয়, আমাদের সব শিখতে হবে, তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাচিভমেন্ট করবে, আমাদের ত্রিপুরা রাজ্য বিকশিত করবে, আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবে। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দপ্তরের, যার উদ্যোগে যদি শান্তি যদি না থাকে কোনদিন ডেভেলপমেন্ট হয় না। যেখানে শান্তি আছে সেখানে ডেভেলপমেন্ট আছে। তার জন্য আমরা বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলে মেয়েরা, আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন জাতি এক থাকতে পারে না। যেখানে মিশ্র হবে, অনেক ধরনের জাতি বাস করবে, সেখানে ডেভেলপমেন্ট আছে, সেখানে উন্নতি আছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে শুধু ট্রাইবাল আছে, একটা অন্য জাতি নাই। কেন ডেভেলপমেন্ট হয় না? কেন হয় না? কোনদিন হবে না, কোনদিন এক জাতি বসবাস করতে পারে না। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি আরো মজবুত করে আমরা এগিয়ে যাব। তাই আমার অনুরোধ থাকবে, আজকে যারা ট্রেনিং করছেন, যারা ড্রাইভিং, তারা আগামী দিন আমাদের সরকার অনেক চাকরি নিচ্ছে। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা ফায়ার সার্ভিস 30 জন ড্রাইভার নিয়োগ করেছে। হেভি লাইসেন্স লাগবে, 1 বছর পরে তোমাদের হেভি লাইসেন্স আমি বলেছি ট্রেনিং দেওয়ার জন্য। আগামী দিন তোমরা এই ড্রাইভারের মধ্যে হবে, সুরক্ষিত করে গাড়ি চালাবে। আর যারা ট্রেনিং দেওয়া হয়েছে, যারা প্লাস্টিকের উপরে নিজস্ব বিজনেস করার চিন্তা ধারণা করে,
আগামী দিন হবে কেন হবে না? তৈরি করার জন্য আমাদের ডিপার্টমেন্টের ডাইরেক্টর অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের সুভাষিস বাবুকে, আর অসংখ্য ধন্যবাদ জানাই কুলস দেববর্মা প্রিন্সিপাল IDTR জিরানিয়া, অসংখ্য ধন্যবাদ জানাই সুব্রত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার এবং আমাদের এডিশনাল ডাইরেক্টর কেশব বাবুকে এবং এখানে বিজ্ঞানসম্মত ভাবে স্কিল মানে ড্রাইভিং স্কিল শেখানো হয়। আমরা এখন পর্যন্ত প্রায় 500 ত্রিপুরার যে একজন সুদক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষিস দাস, ওনার নেতৃত্বে ওনারা যে উদ্যোগ নিচ্ছেন, আমি তো দেখি পত্র থেকে বিভিন্ন অফিসে আছে না, আমরা যদি ত্রিপুরার যদি কোনো ড্রাইভার নিয়োগ হয় তাহলে মহিলা ড্রাইভার কিন্তু লাগবে, কিন্তু কারণে তো যাই হোক এখন পর্যন্ত আমরা 90 জন ওনারা করছেন। আপনি চিন্তা করেন 1 লাখ মেট্রিক টন রাবারের ভ্যালু কত। আমি যদি এটাকে ইউটিলিটি আমরা যেটাকে বলি মাঝে মাঝে একটা স্টাডির মতো করতাম, এখন আশা করি সেটা বেড়েছে। তো মানুষের অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সঙ্গে সঙ্গে স্কিল সেটা মুখ্যমন্ত্রী স্যার উদ্বোধন করেছিলেন। আমাদের রাজ্যপাল সেটাকে ভ্যালিডিটি সেশনে আমাদের রাজ্যপাল উপস্থিত ছিলেন। নিয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার সাথে ইনোগ্রেশন করেছিলেন, মহিলা ড্রাইভিং ট্রেনিং এর একটা ব্যাচ করিয়েছিলাম আমরা। এটা বোধহয় মানে সারা ভারতবর্ষে যতগুলো IDTR আছে তার মধ্যে ওয়ান অফ দি IDTR আমাদের এখানে আছে। আমরা যখন করেছিলাম তখন ভারতবর্ষে 7টাই ছিল, এখন হচ্ছে 10টা। নিরাপদে চলাচল করতে পারি, একটা নিরাপদ সড়ক তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের IDTR। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের ড্রাইভিং লাইসেন্স Dinesh Dev Verma, 3% ভ্যালুয়েশন করেন, এই টাকাটা কিন্তু ত্রিপুরা রাজ্যে থাকবে। এখন কিন্তু ওইগুলো কিছুই হচ্ছে না। তো আমাদের জয়েন্ট ডাইরেক্টর সিপিও Vishal Dev Verma, Dinesh Dev Verma, Shayan Dev Verma, আবার বেস ইন্ডাস্ট্রি করে আমরা ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো। আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা বড় ভূমিকা রাখতে পারবো। বিশেষ করে লার্জেস্ট প্রোডিউসার অফ রাবার আফটার কেরালা। আমরা কিন্তু সবাইটা উপলব্ধি করি না। 1 লাখ স্কিল লাগবে, সেই স্কিল আমাদের নেই। আবার কোচিং এর জন্য স্কিল লাগবে। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আমি দেখলাম যে পার্সেন্টের মধ্যে সমস্যা ছিল, কিন্তু উনি এটা লোকেরই করতে বললেন না। কাজে স্কিল এখন আছে যে আমাদের যারা গাড়ি চালক আছে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট খুব জরুরি। এবং স্কিলের মাধ্যমে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরে যেমন আছে গভর্নমেন্ট সেক্টরেও আছে। তো মুদ্রা কথা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।
আর স্কিল ডেভেলপমেন্টের সমগ্র তেলিয়ামুড়াবাসীকে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমরা অন্যান্য বছরের ন্যায় এবারও সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাব শারদীয়ার পূজার ব্রতী হয়েছি। আমাদের এবারকার পূজার থিম মৌচাক এবং আমাদের এবারকার বাজেট 11 লক্ষ টাকা। আমরা পূজার 4 দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকব। বিশেষ করে স্বচ্ছ ভারত, তারপর থাকছে আমাদের ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ, গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ, থাকছে বস্ত্র বিতরণ, আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি। তার সঙ্গে রয়েছে প্রতিদিনই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা 6:30 থেকে রাত্র 10টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে আমাদের পূজা প্যান্ডেলে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের পূজা প্যান্ডেল, আমাদের পূজার থিম পূজা, আপনারা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপভোগ করুন। ধন্যবাদ। অন্য কিছু দর্শন করাই আর না করাই, এই এমবিবি কলেজের চত্বরটা অন্ততপক্ষে তাদের ঘুরে দেখানোর জন্য আমি বলি। এবং এখন পর্যন্ত যতজন আমাদের এখানে আমার আত্মীয় স্বজনই হোক, বন্ধু বান্ধবী হোক, যারা ঘুরে গেছেন এই এমবিবি কলেজের প্রাকৃতিক সৌন্দর্য এবং যে ক্যাম্পাসগুলি নির্মাণ হয়েছে তা দেখে তারা খুব অভিভূত হয়। এবং এই গ্রিনারিটা আমার মনে হয় না আর কোনো জায়গায় কোনো ক্যাম্পাসে আমরা দেখতে পাই। আধুনিকতার যুগে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন আমরা করছি, আমাদের প্রয়োজনের তাগিদে আমরা করছি, কিন্তু তার পাশাপাশি আমরা এই প্রাকৃতিক যে আমাদের সৌন্দর্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা গাছকে আমরা ধ্বংস করছি। কিন্তু এই এমবিবি কলেজ একটা দৃষ্টান্ত, যত কনস্ট্রাকশন হোক না কেন
তার প্রাকৃতিক যে সৌন্দর্য এবং তার যে গাছপালা সেইগুলিকে অক্ষত রেখে এখন পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ, পুনর্নির্মাণের কাজ হচ্ছে। তার সঙ্গে আরো অত্যন্ত আনন্দের বিষয় যে आज ऑनरेबल चेयरमैन साहब ग्रामीण बैंक हम लोगों को चांद लगा दिया और एक टावर क्लॉक दिया है। बहुत बहुत बधाई आपको। तो আরেকটা কনসেপ্ট এখানে আমাদের এক পের মা কি নাম রাখা হয়েছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় আমাদের বনকে ধ্বংস করছি, গাছপালাকে ধ্বংস করছি, কিন্তু তার প্রয়োজনীয়তা যখন আমরা করোনা পিরিয়ডটা আমরা ক্রস করেছি, এখনো মনে হয় সেই অক্সিজেনের অভাব আমরা সবাই অনুভব করেছি, যে অক্সিজেনের অভাবে আমাদের যে মৃত্যু হতে পারে তা আমরা অনুধাবন করেছি। তো এই যে গাছ আমাদের কাছে কত বড় মানে উপযোগী সেটা আমরা অনুধাবন করেছি। তো এই যে এক পের মা কি নাম, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবিক অক্ষরে আমাদের প্রতিপালন করতে হবে। যেমন আমরা নেতা, আমাদের সব সময় সব জায়গাতে যেতে হয়, আমরা হয়তো গিয়ে গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা হ্যাশট্যাগ করি এক পেরকে নাম, আমরা হয়তো চলে যাই, ভুলে যাই। তোমরাও আমাদের যারা স্টুডেন্টরা আছে তারাও আমাদের সঙ্গে সামিল হয়, আমরা লাগাই, কিন্তু আমরা পরে আর ভুলে যাই এই গাছটা। কিন্তু এই কনসেপ্টটা এক পের মা কি নাম, অর্থাৎ মায়ের নামে আমি উৎসর্গ করছি এই গাছটাকে। মা যেরকম আমাকে Tripura Gramin Bank the opportunity to be associated with this novel initiative. Today program Ek Ped Maa Ke Naam plantation drive and the inauguration of the clock tower hold deep significance. Planting a tree in the name of one mother is not only the act of environmental care but also a tribute to the unconditional love, sacrifice and value that mothers instill in us. I am confident that this initiative will inspire students and citizens to take part in building a greener, healthier Tripura. The inauguration of Clock Tower, sponsored by our bank, is equally symbolic. Time is the greatest resource given to us in teaching us discipline, dedication and responsibilities. I hope this clock tower will constantly remind a student of the values of punctuality and inspire them to use their time wisely in pursuit of knowledge and services. সমস্ত কিছু আমি ওই গাছটার তলে আমি নিয়োগ করব। শুধু গাছটা লাগালে হবে না, তার প্রতিপালন করা, তাকে এই দায়িত্ব আমাদের দিতে হবে। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে এই ক্যাম্পাসটাকে আমাদের রক্ষা করতে হবে। এই কলেজটা কার? এই কলেজটা আমার, এই কনসেপ্টটা আমার। এই প্রকৃতিটা কার? এটা আমার। এই রাজ্যটা কার? আমার। তো এই যে আমার কথাটা, এই কথাটাকে আমার ইনক্লুড করতে হবে। আর অনেকে ভাবতে পারে, আরে আমি তো পানিসাগর থেকে এসেছি, ধর্মনগর থেকে এসেছি, বিলোনিয়া থেকে এসেছি, আমি পড়বো, পড়াশোনা করবো, আমি ডিগ্রিটা অর্জন করবো, সার্টিফিকেটটা নেবো, বাড়ি চলে যাবো। ধরি আমার এখানে এমনি কলেজে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে? এই কলেজের প্রতি দায়বদ্ধতা, কলেজ তোমাকে এবং প্রকৃতি তোমাকে অনেক কিছু দিয়েছে, তার প্রতিদান হিসাবে আমাদের এই কলেজটাকে আমাদের রক্ষা করতে হবে, এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। একদিন যখন বড় হয়ে বিদেশে এবং দেশ বিদেশে যখন সুপ্রতিষ্ঠিত হবে, তখন যখন তোমাদেরও নেক্সট জেনারেশন আসবে, তখন হয়তো এই এলটিডি কলেজের কথা হয়তো মনে থাকবে যে আমি ওই কলেজে আমি পড়াশোনা করেছি। আর তোমার যে নেক্সট প্রজন্ম, তারাও এসে উপলব্ধি করতে পারবে যে না, আমার যারা উত্তরসূরি ছিল তারা আমাদের এই কলেজকে মেনটেন করেছে, আমাদের প্রকৃতিকে আমাদের রক্ষা করেছে। I will do my best to make the art greener for শুভেচ্ছা
আসেনি একটা কপি সূচনা করছে আমাদের সম্মানীয় অতিথি। Manik, who laid the foundation of this great মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এনএসএস ইউনিট আমাদের বিশেষ শিবির চলছে 7 দিনব্যাপী। আর আজ মূলত আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই জন্মদিনকে আমরা সম্মানার্থে আমরা ওনার জন্মদিন পালন করেছি এবং ওনার জন্মদিনে আজকে আমাদের এনএসএস ইউনিট আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্রের যে সেবা, তার যে উদ্দেশ্য ছিল মানব সেবা, সেই মানব সেবা এবং আমাদের এনএসএসের যে একটা বিশেষ যে মোটো যে নট মি বাট ইউ, সেই সমাজের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করার জন্য, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকের এই বিশেষ দিনে আমরা রক্তদান শিবির করেছি। পূজা প্রাক্কাল শুভ শারদীয়া আসছে, সবাইকে আমি শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই শারদীয়ার সময় আমরা জানি আমাদের রাজ্যের একটা বিরাট রক্তের স্বল্পতা দেখা দেয়, যখন রক্তের বিশেষ চাহিদা থাকে, সেই চাহিদা ফুলফিল যাতে থাকে, আমরা আমাদের বিদ্যালয়গুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে যাতে আমাদের বিদ্যালয়কে থেকে অন্যান্য বিদ্যালয়ও অনুপ্রাণিত হয়, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উৎসব যাতে মানুষের শান্তিতে কাটে এবং উৎসবের সময় যাতে কেউ রক্তের অভাবে একটা লোক যাতে আমাদের প্রাণহানি না হয়, সেই প্রচেষ্টার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আজকে সত্যি একটা সুন্দর দিন। আমাদের যশস্বী যিনি সমাজ সংস্কারক হিসাবে আমাদের বাঙালি জাতির গর্ব শ্রদ্ধেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আজকে জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে শেখরপুর পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে এই রক্তদান অনুষ্ঠান করছেন, আমি সত্যি প্রশংসা করি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই আমাদের শারদীয়া দুর্গোৎসব বাঙালির সর্ববৃহৎ পুজো মেতে উঠি, কিন্তু এই শারদীয়া দুর্গা মা আসছেন, এই প্রাক্কালে এই সুন্দর রক্তদান শিবিরকে সত্যি গৌরবান্বিত করেছে। এই অনুষ্ঠানের সফলতা আমি কামনা করি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আমাদের সারা আমরা বাংলা বলি যে আমরা বাঙালি জাতি, উনি পথ প্রদর্শক, সমাজকে কিভাবে সংশোধন করেছিলেন, ওনার পাণ্ডিত্য কিভাবে উনি পড়াশোনা করেছিলেন, ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করেছিলেন, অর্থের অভাবে লাইট যেখানে জ্বলতো রাস্তার ধারে ওইখানে বসে পড়াশোনা করেছে। ওনার অগাধ পাণ্ডিত্য ছিল, উনি খুব জেদি ছিলেন, যা চিন্তা করেন আমি এই কাজটা করব, সত্যি উনি পরে আজকে সবাইকে দেখিয়েছেন যে কিভাবে মানুষকে এগিয়ে যেতে হয়। উনি মা ডেকেছিলেন, মায়ের ডেকে কি করেছিলেন, দামোদর নদী শ্রু, কত শ্রু কেউ পার হতে পারে না,
সাঁতার কেটে মায়ের ডাকে উনি মায়ের কাছে পৌঁছেছিলেন। সবাই বিশ্ববাসী অবাক হয়েছে যে এই নদী কিভাবে পার হয়ে মায়ের কাছে গিয়েছিলেন। অগাধ বিশ্বাস থাকতে হবে যে আমি মায়ের কাছে যাব, যে আমার চিন্তা, যে আমার মা সবচেয়ে বড় কি দুনিয়াতে, এই পৃথিবীতে মাই সবচেয়ে বড়। ওই জন্য উনি ওনার যে বিশ্বাস ছিল ওই বিশ্বাসে উনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। আজকে আমরা বর্তমানে সমাজে কি আছে, আমরা পিছিয়ে আছি। নারী শক্তি বা মেয়েদের বাল্য বিবাহ দিকে কি ছোট ছোট মেয়েদের বিবাহ দেওয়া হতো বা বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন উনি। তো উনি কি করেছিলেন আজকে কত আগের দিনের কথা, কিন্তু বর্তমানে ওইগুলো অবলম্বীর পথে তবু কিছু কিছু রয়ে গেছে। বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে উনি প্রমাণ করেছিলেন যে মেয়েরা প্রথমে আমি গ্রুপ এ বলছি 6 to 8 ফার্স্ট হয়েছে ইকবাল মিয়া ফ্রম ক্লাস 8। আমি পেইন্টিং কম্পিটিশন অন দ্য ওকেশন অফ দ্য ওয়ার্ল্ড। 18 বছর থেকে 60 বছর অবধি রক্তদান করা যায়। স্যারকে অনুরোধ করব মঞ্চের আসন গ্রহণ করার জন্য। এবারে বিদ্যালয়ের প্রিয়াঙ্কা আচার্যকে ইতিমধ্যে আমাদের উত্তরীয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি ফুল দিয়ে বরণ করে নেবে। শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি। আগামী দিন মা দুর্গার আশীর্বাদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা জানি যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বাদাঘাটে বিধায়িকা শ্রীমতী মৃণালী সরকার মহোদয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ হচ্ছে এবং শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এলাকার জনগণের মাঝে। আজকে 37 নং ওয়ার্ডে মাননীয় বিধায়িকার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ করা হবে এবং এখানে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে, যাতে আগামী দিন সবাই আমরা একসাথে মিলে সুস্থ এবং সবল থাকতে পারি। এই কামনা আমরা করছি মা দুর্গার কাছে, যাতে আগামী দিনগুলিতে আমাদের জন্য আনন্দ মুখরিত হয় এবং এই কামনা আমরা করছি। এবং প্রত্যেক অঞ্চলের যে রয়েছে 37 নং ওয়ার্ডের বিশেষ করে যারা জনসাধারণ মা বোনেরা প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শারদীয় অগ্রিম শুভেচ্ছা। শুভ শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা প্রথমেই স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ রাখছি আমাদের 14 বাদাঘাট
আমরা 14 নং বাজারঘাট মণ্ডলের পক্ষ থেকে, বিধায়িকার পক্ষ থেকে এবং কর্পোরেটরের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আমাদের সব ধরনের ক্লান্তিকে দূর করে দিয়ে একটা সুন্দরভাবে নতুন বাঁচার আশা খুঁজে পাই, সেই আশা রাখছি। দুর্গোৎসব মানে কেমন গান কেরা করছিস সিলেকশন। আমাদের মাননীয় বিধায়িকা সুশ্রী মীনারানী সরকারের আন্তরিকতা। নমস্কার সকলকে। আজকে 14 নং বাজারঘাট বিধানসভা একটা হাসি মারেন পূজা আইতেছে। এদিকে হাসি দেন। অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই আজকের শারদীয়ার ভাতৃপ্রতিম বাপি দাসের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামগ্রীকে মিটিয়ে নিয়ে, আমাদের যে ভুল বুঝাবুঝি সেইগুলিকে মিটিয়ে নিয়ে আমাদের জীবনের চলার পথে আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বুঝাবুঝি হয়ে থাকে। তুমি এদিকে না থাকে। একটা মেয়ে যেহেতু মেয়ে সন্তান তো তারা আমরা বুঝি তার লোক জিনিসটা হয়েছে না। তখন আমি বলতেছি যে ম্যামে কে লিগে 6 মাস আগে অ্যাকশন নিছেন, ঠিক তো? মেয়ে সন্তান ম্যামে তো একজন মেয়ে, ঠিক আছে? তো ম্যামে যদি অ্যাকশন নেওয়া থাকতো তারা তো আইসে না। আমি 100% কি এইদিকে সবাই কইতে পারবো যারা যারা এদিকে প্র্যাকটিস করছে। মেয়ের একজন প্রেজেন্ট আছে, ইভেন এদিকে যে ম্যাম তারাও আছে, তারা একটা মেয়েরও দেখছেন, তারাও কইতে পারবো। একটা মেয়ে প্রেজেন্ট আসলো, তারা সারা নামে এলিগেশনটা দিছে। যেহেতু দিছে তাহলে 6 মাস পরে কে লেগে দিছি, 6 মাস আগে কে লেগে দিছে না, তখন দিছে না 6 মাস আগে তারা তারাই জিগাম তারা ক্যাম্পে আসলে স্যার আমরা পড়তে স্যার তো সারা এরকম করে থাকে তো আমরা প্রুফ না তাই না। একজন ম্যাম তার বিহেভিয়ার এমন, একজন স্টুডেন্টের গার্ডিয়ান কেমন করতে না একবার ডাক দিছে, এই নিয়ে ম্যামের চলাফেরা। তো স্টুডেন্ট হ্যাঁ আকাঙ্ক্ষা বাড়ি তোমরা এখানে জুডো প্র্যাকটিস করো মানে বিলুনে সাউথে ক্যাম্পে। আজ থেকে 5 মাস আগে কোচিং ক্যাম্প হয়েছিল বিলোনিয়াতে, সেখানে তোমরা কোচিং দিয়েছো। কে কে কোচিং করাইছে? হ্যাঁ, কি ঘটছে ওই ক্যাম্পে, কি ঘটছে? ক্যাম্পের মধ্যে এরকম কিছুই হয়েছে না। সাউথ থেকে কয়েকজন 5জন ছেলে রেগুলার আসছিল, আর একদিন ম্যামের সাথে একটা মেয়ে আইছে আর একটা ছোট্ট একটা ছেলে আইছে। ছেলে আসার পরে মিস স্যারে কি করছে, ম্যামের বলছে যে তুমি যে মেয়েটা আর ছেলেটা আনছো তুমি তাদের পড়াও, বাকি তোমার যে ছেলেরই আছে আর আমার মেয়েরই আছে তাদের আমি প্র্যাকটিস করে দিচ্ছি, কারণ আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিস করি আর তারা একটু বেসিক, তারা একটু যেহেতু ছোটো। এটাই হয়েছে। তারপর থেকে ওই মেয়েরাও আইছে না, ম্যামও আইছে না। আমরা নর্মাল প্র্যাকটিস করছি, এতদিন কিছু হয়েছে না। কালকে হঠাৎ করে তারা নিউজের মধ্যে দেখলাম আমরা স্যার নামে মিথ্যা কথা বলতেছে যে স্যারের তাহলে ব্যাড টাচ করছে। তার তো আইসই না। একটা যদি প্রেজেন্ট না থাকে একটা জায়গার মধ্যে তাহলে তার লোক কি তার ডিসেন্ট হইব কেন? মেয়েরা একদম আসছিল না, আর ছেলেরা কি তাকে একটু খারাপ কথা যে সাড়ে 10 আটকে রাখছে, 10 আটকে তার বাইরে দিয়েছে রুমের থেকে। আর এখানে তো 3টেই বেড আছে, 3টার মধ্যে টেবিল টেনিস আছে আর রাত্রে 10টা অবধি ব্যাডমিন্টন প্র্যাকটিস হয় এখানে, এটা সবাই জানে। যদি সাড়ে 9 ভিতরে এরকম কোনো কিছু করতো তাহলে তো বাকিরা দেখতো, ঠিক না? ব্যাডমিন্টন প্লেয়ার আছে, টেবিল টেনিস আছে, বাকি ওদিকে স্যারও আছে, 2জন স্যার আছে, কেউ দেখছে না। তারা 2জন দেখছে, তাও 10জন ফাঁকিতে দেখছে। এটা
পসিবল না কেউ দরজার ফাঁকিতে দেখা। মানে তোমরা কোচিং ক্যাম্পে ছিলা, কিন্তু যে ধরনের ঘটনা প্রকাশ্যে আছে এই ধরনের ঘটনা হয়নি। আমার একটা কথা, যদি এরকম মেয়েরা কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ম্যাম আসলে তারা ম্যামের দায়িত্ব কি যে তারা স্টুডেন্টদের দেখে রাখো, ঠিক আছে? তো তো ম্যামের তারা ওই সময় জানাইছে আমার কোন ম্যাম ছিল? বিনা ম্যাম। তার লোক কিছু মিস্টেক হয়ে থাকলে তো ম্যামে তো ওই টাইমে অ্যাকশন নেওয়ার দরকার আসলো। 5 মাস 6 মাস পরে ম্যামের মনে হয়েছে যে অক্ষণ অ্যাকশন নেবো আমি, এই নিয়ে মেয়েরা সুরক্ষা ম্যামের লাগছে। আরেকটা কথা বলছি, এই সুরক্ষা মেয়ের মধ্যে পপুলেশনে কইছে যে না ইলেকশন তারা সই দিতে আসে, তারা একবার ব্যাট করে দেবে দিদি কইছে। এরকম কথা যদি স্যার তাদের রেগুলার করে, তাহলে তারা রেকর্ডিং কেলিকা করছে না, তারা কেলিকা আর কোনো কিছু করছে না, অপরাধী কেলিকা নিছে। যে ঘটনা 5 মাস পরে তোমরা কেন এলিগেশন আনছো বলো? কি নাম তোমার? সুস্মিতা বৈদ্য। তুমি কি করো? আমি পরে জুডো শিখি। জুডো খেলো, জুডো প্লেয়ার। 5 মাস পরে তোমরা অভিযোগটা কেন আনছো? অভিযোগটা আনছি স্যারে বারবার ফোন করে আমরা কইতো যে আমরা যে খেলবো, আমরা খেলার ইয়ে সই দিত না, আমরা খেলতে দিত না। বারবার ফোন করে এটা উপর থেকে ফোন অর্ডার আইতো, স্যারে তারা কইয়া রাখতো, স্যার তারা কইতো আমরা পেশা দিত যে আমরা খেলতে দিত না। তাই আমরা ছেলেরা ইয়ে ফাড়াইতে লাগবো, ছেলেরা ফাড়াইতে লাগবো, আমরা আইতে লাগবো। তো আমরা বারবার কইছি যে না, আমরা এনে প্র্যাকটিস করতাম না, আমরা ম্যাট আছে, আমরা হল আছে, আমরা ইয়ে করবো। বারবার পেশা দিত যে আমরা সই দিত না, আমরা খেলতে পারতাম না, আমরা টোটালি বাদ দিয়ে দিব। তখন আমরা কইছি যে আমরা বাধ্য হইয়া এই ইলেকশনটা আনতে হচ্ছে স্যারের নামে, যে আমরা ইয়ানে স্যারের অনেক বাধ্যগত বা ভাবে আমরা ইলেকশনটা দিছি। আর এখানে আমরা আইলো, আমরা প্র্যাকটিস করাতে দিত, আমরা প্র্যাকটিস করাতে, আমরা প্র্যাকটিস করাতে না। আচ্ছা ঠিক আছে, তারা লোক ওয়ার্ক করতাম, তারা ম্যাট আমরা হ্যাঁ বিলোনিয়া আমরা ইয়ানে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারা ঘুমাতে তারা আইছে, প্র্যাকটিস করতে আইছে, ঠিক আছে মানলাম। তা আমরা ছেলেরা যদি প্র্যাকটিস করা, তাহলে তারা মেয়েরা প্র্যাকটিস হইতাছে, তারাই যদি আমরা আবার মাত দিয়া দেয়, তাহলে আমরা কি লেগে আছি? আমরা ছেলেরা প্র্যাকটিস হইতাছি নি, তারা তো লস হইতাছে না। আমরা ম্যাটে খেলতে পারলে আমরা ম্যাটরা দিত, আমরা বলে কোরআনের যোগ্য, তারা কোরআনের যোগ্য না, তাহলে এটা কি সাপেপের যোগ্য? আমরা কি সাপেপের যোগ্য নাকি? তারা যেরকম মানুষ, আমরা মানুষ না? আমরা রক্তের মাংস করা মানুষ না? তারা কি মানুষ? আমরা মানুষ না? আমরা কি পশু নাকি? তারা যেরকম ভাবে ব্যবহার করে, ব্যবহার করে সারি কইতাছে যে তারা আমরা কুরকুরাইবার যোগ্য, তারা কুরাইবার যোগ্য না, তাহলে আমরা কি কুরাইবার যোগ্য? তাহলে তোমরা তাহলে এটা মিথ্যা অভিযোগ করছো বাধ্য হইয়া? না, এটা মিথ্যা না, দাদা আমি মিথ্যা বলতে পারি, আমার সামনে ঘটনা সবাই মিথ্যা বলতে পারি, ছোটরা করতে পারেনি। আপনি একজন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক, যেহেতু খেলাধুলা নিয়ে আপনি রয়েছেন এবং আমরা যতটুকু জানি আপনার সাবজেক্ট জুডো নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রচার দেখা গেছে, বিষয়টা কি? দেখুন, আমিও সবটা দেখিনি, এতকার সারাদিন আজকে ডিস্ট্রিক্ট মিট আমাদের চলে গেছে। তো আমি যেটা শুনেছি বা সেটা আমার সামনে এসেছে, এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপ্রণীতভাবে একটা ষড়যন্ত্র, এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না, সুস্থ সমাজে কাম্য না। কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা, যেটা আজকে আমরা সামনে এসেছে, এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এর মধ্যে যারা যারা জড়িত, আমরা এটা তদন্ত করব, এটার বিষয়টা কি, এবং আমরা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে রাখবো। খেলাধুলা নিয়ে এই ধরনের বিষয়টা মোটেই ঠিক না। খেলাধুলার আঙ্গিনা না, শুধু সুস্থ সবল সমাজে এসব জিনিস কখনো কাম্য না। কারণ আমরা যে কোনো কিছুই আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা নিয়ে, আমরা যখন বিদ্যালয়ে আসে, ওরা খেলাধুলা মাঠে আসে, শিক্ষা নিতে আসে, খেলার মাধ্যমে ওরা ওদের সুস্থ সবল ব্রেন এবং ওদের মস্তিষ্কের বিকাশ যাতে ঘটে এবং আগামী পর্যায়ে ওরা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেটাই কাম্য। কিন্তু গতকালকে দেখলাম যে কিছু বক্তব্য, এটা মোটেও কাম্য না। কারণ এটার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, তো এটা আমরা খুঁজে বের করব, এবং এটার পেছনে সেই ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য এটা একবারই ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখন পর্যন্ত। আর আমরা আগামী দিনে এটার
খুঁজে বের করবো যার পিছনে কারা কারা আছে। খেলার মাঠকে কলুষিত করলো, তাই তো? খেলার মাঠকে অবশ্যই কলুষিত করেছে এবং সুস্থ সমাজকে একবারে আমাদের মানে ইয়ে করে দিয়েছে। কেডাদানি কইছে ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সবারই কিনা এটা দিছে, ত্রিপুরা স্টেট হইলে ত্রিপুরা ডিস্ট্রিক্ট দিছে, তারা যারা বেস্ট তারা সিলেক্ট করে দিছে। কারণে 40,000 টাকা দিছে, 22,000 টাকা দিছে। স্যার আমরা থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে এখানে স্টেট আমরাও পাইছি ডিস্ট্রিক্ট না। আর স্যার আরেকটা কথা হচ্ছে আমরা ক্লাস 5 এর থেকে স্যারের কাছে প্র্যাকটিস করি, আর আমরা থেকে ন্যাশনাল প্লেয়ার বাইরেছে, ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে, ইন্টারন্যাশনাল বাইরেছে। এখন এশিয়ানের লেগে যাবে। আর আমরা মধ্যে কোনো মানে ফিমেল টিচার নাই যে ফিমেল টিচার আছে, আমরা মা বাবা তাদের উপর বিশ্বাস করে আমরা ছাড়বো। রাত্র 9টা অবধি আমরা প্র্যাকটিস হয় কোন টাইমে, মা বাবা একদম স্যারের উপর ভরসা করে আমরা এখানে পাঠাই। তো এই যে স্যারের নামে আজকে তারা ইলিগেশনটা দিচ্ছে স্যারের কোনো ব্যাকটাচ করছে, এটা তো আমরা মানতাম না। কারণ আমরা তো তার চেয়ে বসে স্যারের লোক আছে, স্যারের কোনো সময় আমরা একটু ফেস করছি না বা আনকমফোর্টেবল ফিল করছি না। তো তারা কেমন ফিল করে, আর তারা আইসে না এখানে কেমন ফিল করতেছে। আমরা দলে এবার দুর্গাপূজা পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। প্রথমেতে আমি আমাকে জানান দিতে চাই প্রিয় দেশবাসীর কাছে, বিশালগড় তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আর যে বিষয়টা নিয়ে আমাদের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হলো মহারাষ্ট্রের ভীমা শঙ্কর আদলে। এটা এই প্যান্ডেলটা বিশাল বড় একটা তৈরি। আমাদের বাজেট হচ্ছে মিনিমাম 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। দর্শনার্থীদের কিরকম মন টানবে এবারের পূজায় তরুণ সংঘ ক্লাবের? আশা করি যতটুকু সম্ভব আমরা যত মনোরঞ্জন যতটুকু পাচ্ছি এতটুকু দিতে চাইতেছি, এবং আমাদের লাইটিং সাউন্ড সহকারে ওই প্যান্ডেলে একটা আয়োজিত আছে। রাজ্যবাসীর জন্য আপনাদের তরফ থেকে তরুণ সংঘ ক্লাবের তরফ থেকে কি বার্তা থাকবে? রাজ্যবাসীর কাছে আমি আজকেই আমন্ত্রিত এবং নিমন্ত্রিত করি তাদের কাছে, কিন্তু আমি চাই সবাই আসুক এবং আমাদের প্যান্ডেল যে দিনগুলো তৈরি হয়েছে এবং রাজ্যবাসীর কাছে এতটুকু বলবো কিন্তু আসো, তোমাদের জন্য যথেষ্ট আমাদের আমন্ত্রিত এবং নিমন্ত্রিত সবার কাছে অনুরোধ। আপনার নাম এবং দায়িত্বে কি রয়েছে? আমার নাম হরিকমল দাস, আমি ক্লাব সেক্রেটারি। আমরা মালা পরিয়ে দাও আমরা স্মরণ করার, ওনার আদর্শকে পাথিয়ে করে চলার আমরা স্কোপ পেয়েছি। এই স্কোপটা একমাত্র হিউম্যান বডি পেয়েছি বলেই সম্ভব। পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে, তারা সেটা উপলব্ধি করতে পারে না। তো আনন্দমূর্তিজি
এই শিক্ষার ক্ষেত্রে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে যা বেস্ট, হুইচ ইজ মানে কি বলবো, মানে গুড বেটার বেস্ট, বেস্ট যা, তাকে আমি সিনথেসাইজ করার চেষ্টা করেছি। এবং বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে উনি জার্মান শিক্ষাবিদ ফ্রুয়েবলসের যে কিন্ডারগার্টেন সিস্টেম তাকে অ্যাডপ্ট করেছেন। এবং উনি বললেন যে মানুষ শুধু এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য করবে তা হতে পারে না, উদ্ভিদ, পশু পাখি এই সবার জন্য যেন একদম পূর্ণ নিরাপত্তা সহ সবাই যেন বাঁচতে পারে এবং সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর পৃথিবী গড়তে পারি, এরকম শিক্ষার জন্য উনি নব্যমতবাদ যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শুধু মানুষের জন্য না, শিক্ষাটা যেন এরকম হয়। কিছু কিছু লোক মনে করে যে বন কেটে দিয়ে আমরাই বাঁচবো, কিছু কিছু মানুষ মনে করে যে পশু পাখি কাউকে থাকতে দেবো না, আমরাই বাঁচবো। একদমই নিজের পায়ে নিজে গড়ে দিচ্ছে। তো আনন্দমূর্তি বারবার করে বললেন যে তাদের পূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। ওনার যে বিশ্ব সংবিধান, আগামী দিনের বিশ্ব কি হবে তার যে সংবিধান রচনা করেছেন ওনার পাওয়ার ফিলোসফিতে, উনি এটা একদম পরিষ্কারভাবে বিশ্ব সংবিধান লিখে গেছেন যে উদ্ভিদ এবং পশু পাখির পূর্ণ নিরাপত্তা দিতে লাগবে এবং তার বেসিসে শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠবে। তো আমরা এরকম এক মহান শিক্ষাবিদের প্রদত্ত এই শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা আমাদের এই স্কুল বা সেই স্কুলের যে আইডিওলজি সেটাকে ধরে এগিয়ে চলছে। তার পাশাপাশি যে অন্যান্য সকল মহামানবদের আদর্শকে তার সঙ্গে যুক্ত করে আমাদের দেশের সমাজের সবার যেন মানে কল্যাণ হয়, আমরা সেই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলছি। শুধু আমাদের স্কুলে মার্কস পাওয়ার জন্য আমাদের এডুকেশন সিস্টেম নয়, আমরা মার্কশিটে কত পেলাম তার জন্য আমাদের এডুকেশন নয়। আমরা আমাদের জীবনে আমাদের মনটাকে, আমাদের এই শরীরটাকে, আমাদের যা কিছু রয়েছে ভগবান প্রদত্ত, এই সব কিছুকে এই পৃথিবীর স্রষ্টার সৃষ্টির জন্য তা ডেডিকেট করতে পারলাম কিনা, সেই ভাবনাটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শিক্ষা। মহোদয় উপস্থিত রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসুন। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশালগড় প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী ভগতোষ ঘোষ মহোদয়। আমরা এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার জন্য শিক্ষাবিদ শ্রী দেবপ্রসাদ ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ আজকের এই ওনার এই জন্মদিনে আমরা বিশালগড় আনন্দনগর স্কুল শিক্ষক দিবস হিসেবে পালন করতে চলেছি। আমরা গত কয়েক বছর ধরে আমরা ভাবছিলাম যে আমরা 5ই সেপ্টেম্বর আমরা নর্মাল অ্যাজ ওয়েল যে গভর্নমেন্ট ডিক্লারেশন অনুসারে আমরা করব, কিন্তু আমাদের যে অন্তরের যে আকুতি, আমাদের অন্তরের যে শ্রদ্ধা, তা যদি আমরা বিদ্যাসাগরের জন্মদিনে পালন করতে না পারি, আমাদের যে আন্তরিক তৃপ্তি তা মনে মিটবে না। তাই এবারে আমরা ছাত্রদের বিশেষ সহযোগিতার উদ্যোগে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবার সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। আমি আমার বিনম্র চিত্তে এবং অন্তরের সকল আকুতি নিয়ে আমি বিদ্যাসাগরের চরণতলে আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি
তার সঙ্গে আনন্দমার্গের যিনি প্রবক্তা, মহান শিক্ষাবিদ এবং নৈবমানতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকারের চরণে তলেও আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল গুণীজনেরা, আপনারা অনেকদিন আগে এই বিশাল করে সবার ঘরে যেন উন্নত শিক্ষা, মাতৃভাষার পাশাপাশি যে ইংলিশ এডুকেশন যা অল ওয়ার্ল্ডের সাথে আমাদের সবাইকে কানেক্ট করবে, সেই আজ থেকে 40 বছর 42 বছর আগে 41 বছর আগে আপনারা সেই উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক প্রতিকূলতার মধ্যে, রাস্তা ছিল না, ঘর ছিল না, অর্থ ছিল না, অনেক কিছুর প্রতিকূলতা ছিল, কিন্তু আপনাদের মধ্যে মনে সাহস ছিল এবং মনে একটা সুন্দর একটি সব ভাবনা ছিল। আজকে অনেকেই এখানে উপস্থিত নেই, ওনারা সরাসরি উপস্থিত নেই। আমরা বিশালগড় আনন্দমার্গ স্কুল, আনন্দমার্গ স্কুলের ম্যানেজিং কমিটি, আনন্দমার্গ প্রচারক সংঘ এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের আজ পর্যন্ত যতজন ছাত্র এবং ছাত্ররা পড়ে গেছেন, এখনও পড়ছেন, ভবিষ্যতেও পড়বেন, আমি সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে চরণস্পর্শ এবং নতমস্তকে আপনাদের সবাইকে আন্তরিক প্রণাম জানাই। সহধর্মিণী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন এই বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিছু শুভেচ্ছা। জীবনে অনেক জায়গায় অনেককেই প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠিত হওয়ার স্কোপও রয়েছে আমাদের, কিন্তু মনে রাখতে লাগবে যে পৃথিবী আমাকে প্রতিনিয়ত আমাকে শ্বাস নেওয়ার জন্য যা আমার জন্য সঠিক সেটা যুগিয়ে যাচ্ছেন। কোনো রকমভাবে বিনা পয়সায় এবং অক্লান্তভাবে আমাদেরকে যুগিয়ে চলেছেন। এই যে ধরিত্রী আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে খাদ্যশস্য আমাদেরকে যোগান দিয়ে চলেছেন। আমরা এই পৃথিবীর সবার থেকে, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না, এই সবার থেকে যারা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে চলেছেন এবং যাদের অবদানে এই সমাজের রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর যা কিছুই সব কিছু আমাদের হাতে তৈরি নেই বা আমাদের হাতে তৈরি হবেও না। আমরা অনেক কিছু এই পৃথিবীতে রেডিমেড পেয়েছি এবং আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে। এই অঙ্গীকারটা নিয়ে আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমরা আরো কিছুদিন এই পৃথিবীতে বাঁচব, এই ভাবনাটা নিয়ে আমাদেরকে সবসময় মনে রাখতে লাগবে যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির যারা সন্তান সন্ততি ছাড়াও আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এই বাকি সমাজের জন্য। এই কথাটা একদিনের জন্য ভুললে চলবে না, একদিনও এই ভাবনাটা নিয়ে, ভাবনাটা ছাড়া ঘুমানো চলবে না, একদিনও এই ভাবনাটা ছাড়া ঘুম থেকে ওঠা চলবে না যে এই সমাজের সবার জন্য আমাদের এই দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তা প্রতি মুহূর্তে যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলেছেন এবং যারা প্রেরণা জুগিয়েছেন, এরকম মহান ব্যক্তিদের অগণিত সংখ্যা। আমরা ওনাদের নাম বলে শেষ করতে পারবো, দেশি হোক বিদেশি হোক এবং আমাদের এই এলাকাতে হোক বা সর্বত্র। আমরা ওনাদের যে আদর্শ, এই আদর্শটা যেন আমাদের মধ্যে একদম প্রতিটা আমাদের কোষে, রক্তের প্রতিটা বিন্দুতে, আমাদের ভাবনার প্রতিটা ভাবনায় আমাদের যেন সেই ভাবনাটা থাকে যে আমাদেরকে শুধু আমার ব্যক্তিগত লাইফ ছাড়াও এই সমাজের জন্য কিছু করতে লাগে।
প্রতিনিধিরা